pulau kita berburu akses senang lah. Warna লাইট ছিল tolak আমার kita. Sare deh sunut ini tuh apa nih? Plastik sare deh kan. Ini besar mana? Ini besar ya, katanya besar. Plastik sare. Ini besar ya. Plastik sare nih. Kantin খাইতে Kantin dah. kantin Oh, ini taruh nih kan. Sian. mai punya ke kantin ওই itu সেমি কিনা লো না গাজর কত Hah? গাজর Kantin banget kan. Kantin. terus packing kayak telang Ini mau mungkin no. packing ya Bisa mungkin no. Oh, ini. Orang main. গ্রেট না Kami. Kau hantar. Ini orang Islam katanya. 이건 더 가게 무슨 까만 나 아시 아버지 সবার পরবর্তী কর্মসূচি হলো প্রাইভেট মেম্বার রেজিগনেশন। আজকের কর্মসূচিতে 3টি প্রাইভেট মেম্বার রেজিগনেশন। একটা লিঙ্ক সবাই লোক দিতে প্রশ্ন কোশ্চেন নম্বর নেই আনসার বাস করে দিলে পালাইতে না মাননীয় অধ্যক্ষ মহোদয়, সবার পরবর্তী কার্যসূচি হল মাননীয় মন্ত্রী কর্তৃক পোস্টপোন আনস্টার্ট কোশ্চেনের উত্তরপত্র সবার টেবিলে পেশ করা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to lay on the table of Tripura Legislative Assembly the postponed unanswered question number 95 asked by Sri Animesh Devarma Honorable MLA, which was scheduled to be replied on 13/7/2023. আমি এখন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না মজুমদারকে অনুরোধ করছি ওনার রেজিগনেশন সভায় উত্থাপন করার জন্য। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমার প্রাইভেট মেম্বার রেগুলেশনটি হলো ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পকে দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ আরও বাড়ানোর লক্ষ্যে পর্যটন ক্ষেত্রগুলির উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য এই সভায় রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছে। ত্রিপুরা পর্যটন দপ্তরের সাফল্য ত্রিপুরা পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে 2018 সালের 22 থেকে 24 নভেম্বর আগরতলায় সম্পূর্ণ হয়েছে আন্তর্জাতিক পর্যটন স্মার্ট 2018। এই আন্তর্জাতিক পর্যটন স্মার্ট 53 জন দেশি এবং 50 জন ভারতীয় প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। এই আন্তর্জাতিক পর্যটন স্মার্ট আয়োজনের ফলে আমাদের রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা বেড়ে চলেছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য উজ্জয়ন্ত প্যালেস, আখাউড়া চেকপোস্ট, তেপানিয়া ইকো পার্ক, সিপাহীজলা অভয়ারণ্য, খুমলুং ইকো পার্ক, দোহাবিহীন ব্যাটারি চালিত গাড়ি চালু করা হয়েছে। 2020 সালে জানুয়ারি মাসে দেশি বিদেশি পর্যটকদের সুবিধার্থে উজ্জয়ন্ত প্রসাদ ও নির্মহলে অডিও গাইড পরিষেবা চালু করা হয়েছে। বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে 2019 সালের জুলাই মাসে পর্যটন দপ্তর পর্যটন সহায়ক প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক থেকে পর্যটন সম্পর্কিত যে কোনো প্রকল্পের জন্য
5 লক্ষ টাকা ঋণ পাওয়ার সংস্থান হয়েছে এবং 8% পর্যন্ত ঋণের সুদ রাজ্য সরকার বহন করে। এখন পর্যন্ত 255 জন যুবক যুবতীদের রাজ্যের বিভিন্ন ব্যাংকে ঋণ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে 22 জনকে ঋণ দেওয়া হয়েছে। হোমস্টে করতে ইচ্ছুক যুবকের একটি টিমকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করার জন্য ইতিমধ্যে সিকিম হোমস্টে কেন্দ্রগুলিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে জম্পুই হিলে হোমস্টে চালু হয়েছে। পর্যটন পরিষেবা বাড়ানোর লক্ষ্যে এবং দূর দূরান্তে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলিকে আরো আকর্ষণীয় করে তুলতে টম্বুর হ্রদের নারকেলকুঞ্জে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে, যাতে দেশ বিদেশের পর্যটকেরা টম্বুর জলাশয়ের নৈসর্গিক ভ্রমণ দ্রুত সম্পূর্ণ করতে পারে। ত্রিপুরা পর্যটন দপ্তর এর উদ্যোগে প্রথমবার 2021 সালের 9 থেকে 13 জানুয়ারি পর্যন্ত স্বামী বিবেকানন্দ ময়দানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল। পর্যটন দপ্তর ছবিমুড়া ও জম্পুই পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিকাশের লক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। এই লক্ষ্য পূরণের জন্য 3 জন যুবককে প্যারাগ্লাইডিং প্রশিক্ষণের জন্য হিমাচল প্রদেশের গির অঞ্চলে এবং 2 জন যুবককে হরিয়ানার মানেশ্বর অঞ্চলে প্যারামোটরি প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। সফলতার সঙ্গে শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষ করে রাজ্যে ফিরে এসেছে। ইতিমধ্যে জম্পুই পাহাড়ে প্যারাগ্লাইডিং বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পর্যটকদের সুবিধার্থে। পাশাপাশি ডম্বুর জলাশয়ে ওয়াটার স্কুটার, ওয়াটার জর্নি, ক্যারাকিয়ার, ব্যানানা বোট চালু হয়েছে। প্রাকৃতিক পরিবেশ বান্ধব গন্তব্যস্থলে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে 51টি লগ হাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমবাসায় 3টি, বরমুড়া ইকো পার্কে 5টি, সিপাহীজলা 5টি, তেমালিয়া ইকো পার্কে 3টি, নারকেলকুঞ্জে 23টি, হাতিপাড়ায় 1টি এবং কুমুরুকে 1টি, মোট 41টি লগ হাট চালু হয়েছে। এছাড়াও রাজ্যের ছবিমুড়া কেন্দ্রে আরো 10টি লগ হাট নির্মাণের কাজ শেষ পর্যায়ে। গত 17 অক্টোবর 2022 তারিখে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী নারকেলকুঞ্জে 15টি লগ হাট এর শুভ উদ্বোধন করেছিলেন। রাজ্যের অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে নারকেলকুঞ্জে, গন্ডাচড়া, লক্ষ্মীনারায়ণ দিঘি এবং উদয়পুরের মহাদেব দিঘিতে মোট 6টি দ্রুতগামী ওয়াটার স্কুটার জেট স্কি চালু করা হয়েছে। গন্ডাচড়া, নারকেলকুঞ্জ, মন্দিরঘাট, ছবিমুড়া এবং মহারানী ঘাটে মোট 14টি আধুনিক মোটর চালিত বোট চালু করা হয়েছে। স্বদেশ দর্শন এক প্রকল্পের মাধ্যমে আগরতলা, সিপাহীজলা, মেলাগড়, উদয়পুর, অমরপুর, মন্দিরঘাট, তীর্থপুর, নারকেলকুঞ্জ, ডম্বুর, আমবাসা, বরমুড়া ইত্যাদি পর্যটন কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত সর্বমোট 91 কোটি 67 লক্ষ টাকা খরচ হয়েছে। ভারত সরকারের পর্যটন মন্ত্রক কর্তৃক রসাদ প্রকল্পের মাধ্যমে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এই প্রকল্পে ইতিমধ্যে 25 কোটি 63 লক্ষ টাকা পাওয়া গেছে। রাজ্যের পর্যটন পরিকাঠামো বিকাশের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রায় 179 কোটি টাকা ঋণ দিতে সম্মত হয়েছে। এই প্রকল্পে ইতিমধ্যে ছবিমুড়া, কৈলাসসহ চতুর্দশ দেবতা এবং কসবাকালী মন্দির চত্বরে পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। রাজ্য সরকার ত্রিপুরা পুষ্পবন প্যালেস এবং দরবার হলকে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য ডিজিটাল মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টারে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। 2022 সালে 12 অক্টোবর ভারতের মাননীয় রাষ্ট্রপতি এই ডিজিটাল মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। পর্যটকদের আরো উন্নত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে
8টি টুরিস্ট লজ এবং 12টি ক্যাফেটেরিয়াকে অভিজ্ঞ ব্যক্তি মালিকানাধীন স্টেক হোল্ডারদের কাছে লিজ দেওয়া হয়েছে। 59টি পর্যটন কেন্দ্রকে বিশ্বের দরবারে পরিচিত করার লক্ষ্যে ভারত সরকার পর্যটন মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী ইউনেস্কো ইতিমধ্যে 59টিকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে ঘোষণার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে। ডম্বুর জলাশয়ের জন্য অত্যাধুনিক হাউসবোট ক্রয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই লক্ষ্য পূরণে দরপত্র প্রদান করা হয়েছে। বর্তমানে দরপত্র মূল্যায়নের কাজ চলছে। ত্রিপুরার পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যে এবং ত্রিপুরাকে রাজ্য ও বহিরাজ্যের পর্যটকদের সামনে তুলে ধরার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। ইতিমধ্যে 11 এবং 12 ডিসেম্বর 2023 তারিখে তিনি ত্রিপুরার পর্যটনের প্রসারের লক্ষ্যে 2 দিনের ত্রিপুরা সফরে আসেন। উজ্জ্বল প্যালেসে পর্যটকদের বিনোদনের জন্য আগরতলা স্মার্ট সিটির মাধ্যমে 6,30,35,000 টাকা ব্যয় করে লাইট এন্ড সাউন্ড পরিষেবা নির্মাণের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী 1 এপ্রিল 2023 সালে এর শুভ উদ্বোধন করেন। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে 7টা এবং 7:30 থেকে 8টা পর্যন্ত 2টি করে লাইভ সাউন্ড শো প্রদর্শিত হয়। প্রতি রবিবার বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত উজ্জ্বল প্যালেসের প্রধান গেটের সামনে টুরিস্ট হাব হিসেবে চালু করা হয়েছে। পর্যটকদের আরো আকর্ষণীয় করার লক্ষ্যে উজ্জ্বল প্যালেসে মিউজিয়াম বছরের 365 দিন উন্নত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমাদের রাজনগরে যে একটা কৃষ্ণা অভয়ারণ্য এবং প্রজাপতি পার্ক, মৈত্রী পার্ক, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন এবং আমাদের প্রজাপতি পার্কের প্রশংসা করেছিলেন। স্যার বলেছিলেন মানুষ কেন বহিরাজ্যে যায় আমি জানি না, এই প্রজাপতি পার্কটা যে খুবই সুন্দর। তো আমি আপনাদের সকলকে বলবো আপনারা আমাদের রাজনগরে বিধানসভাতে যে প্রজাপতি পার্ক এবং যে কৃষ্ণা অভয়ারণ্য সেখানে যে বাইসন এবং মৈত্রী পার্ক আছে সেগুলো যাবেন এবং আনন্দ উপভোগ করবেন এবং আপনাদের এলাকাতে যারা আছেন তারা যদি কোথাও ভ্রমণের জন্য যেতে হয় সেখানকার কথা আপনারা বলে দেবেন। তো আমাদের 2018 এবং 2019 সালে আমাদের যে পর্যটন সেটা ছিল 5,29,815 এবং 2019-20 সালে 5,86,135 এবং 2020-21 74,345 এবং 2021-22 1,96,856 এবং 2022-23 2,84,836 এবং 23-24 নভেম্বর পর্যন্ত 2,54,515। আমাদের করোনা মহাকালে আমাদের পর্যটকের সংখ্যা কিছু হ্রাস পেয়েছিল। ইতিমধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের বহিরাজ্য এবং দেশ থেকে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়তে চলেছে। তো আমি সকলকে বলবো আমাদের ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন বেঞ্চ যারা আছেন সকলকে বলবো আমার এই প্রস্তাবকে আপনারা যেন সকলে সমর্থন করে আমাদের ত্রিপুরা রাজ্যের অগ্রগতির জন্য এবং আমাদের বহিরাষ্ট্রের পর্যটকদের যাতে আরো আকর্ষণ করে তোলা যায় সেজন্য আপনারা সমর্থন করবেন এবং আমি আমাদের এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরের মন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পর্যটন কেন্দ্রগুলিকে ডেভেলপ করার জন্য এবং আরো কিছু কিছু কাজ হয়তো বাকি আছে। আগামী দিনে যাতে আমাদের রাজ্যের সুবিধার্থে এবং বহিরাজ্য এবং বাইরের রাষ্ট্র থেকে যেসব পর্যটক আসে তাদের আকর্ষণ করে তোলার জন্য আমাদের যেগুলো করা দরকার ওনারা হয়তো চেষ্টাটুকু করবেন এবং আশা রাখি সেগুলো হয়ে যাবে। এই বলে আমি আমার প্রাইভেট মেম্বারের রিভিউটা শেষ করছি। নমস্কার। মাননীয় সদস্য স্বপ্না দেববর্মা, পাঠানগাঁও জমাতিয়া রঞ্জিত দেববর্মা। ওনাদের
এই পর্যটন শিল্পের সাথে ওনাদের যে আগে বক্তব্য ছিল আমাদের এই প্রাইভেট ডিস্ট্রিক্ট যে উনি যে ভাষণ রেখেছে আশা করি মিল আছে। কিছু বলবেন কি এই ব্যাপারে? মাননীয় স্পিকার স্যার, আমি মালদায় এলাকায় প্রকৃতির খাওয়ানো মালদায় এলাকাও মালদা বিধানসভা এলাকায় কৃষিব হারবাং ভিলেজ বেলাই খায় আরো গরিব গোबां ফিয়াবা আরো বেলাই খায় যে সিনারি নাইনানি মনের মতো আর হাসির জায়গা মাদক ও কাইসা হলং সিকি মতাই দং আরো ফাল্গুন মাস সময় আর মেলা চলিও আর জায়গা হলো বেলাই খাই জায়গা কাহা বেলাই পাহাড় কুচু কুচু তঙ্গ তলাবো তঙ্গ তুইবো তঙ্গ নাইনানি মনের মতো জায়গা আর কাইসা টুরিজম বেলাই চাপনাই কাইসা খুলুগুই রিমান থাঙ্গাই বেলাইতে হামনাই শুধু নাইনানি মনের মতো ইয়া যদি খুলুগুই রিকানুকাই ও এলাকানি বড় বড় আরো দোকান নির্মাণাই আরো যারা অটো চালক নাই গাড়ি চালক নাই রব বড় কারো কোনি ব্যবসার গাড়ি রকি ব্যবসার আর চলি নাই তাই আর দোকান পাট নির্মাণাই আর এই অংশনি বড় বড় কামকাই দোকান কামকাই নিমে এখনো যারা গরিব অংশনি বড় আওয়ান উঠাই জনাবন বাংলি আওয়ান বাংলি ওয়াক হামো স্টেংর খালি নাই আর যদি টুরিজম খুলুগুই রিমা কামকাই আর নি গরিব অংশনি বড় কিচা মিচা আর ব্যবসা বাণিজ্য খালাই মানাই পামগাঙ্গাই মান্দাই এলাকাও আমাহাই টুরিজম কাইসাপন খুলুজা গরৈ বা গরিখো আমাহাই কাইসা যদি সুযোগ রিকামকাই মান্দাই এলাকাও বেলাই খাই খুচিংনাই মান্দাই এলাকানি বড় তানি মানে অটুরিজম কাইসা নাইনানি মনের মতো খাই গাঙ্গাই আরো বড় নাইনানি বাকি থাंनाय जों अमाहाय गिरामान नुबो यांगो खुमुलुं पार्क से बुसुक नायनाय थांलाय बुसुक पिकनिक जानानै थांलाय अमाहाय केनो खुमुलुंनि हाय खालायनो एखनो किसिसा अमाहाय के टुरिजम खुलुगुरि थांगाय जे आरनि सिनारिनो नायनायनि बागै नाय हातारनि बरफ पर्यन्त अ मालदाय एलाकाव जे खुलुगुरिखाय आ टुरिजम थांनाय एकदम नायनाय थांनाय पिकनिक जानायबो थांनाय अमाहाय केनो যদি খুলুগুরি গাঙ্গাই গাড়ি ঘোড়া লামার দোকান পাট আর যারা এলাকানি বড় আওয়ান বাঙ্গই ওয়াক হান স্ট্যান্ড খালিনাই বড় যা ইনকাম খালাইনাनै আমনি বাগै आं अबस साननाय नायो माननीय स्पीकर नि थ्रुते যারা माननीय डेपुटी स्पीकर नि थ्रुते যারা टुरिजम नि दप्तर नायथावनाय अब खुलुगुरि नानि उंथन অপক সাবিনানি কক উঠাতা থ্যাংক ইউ মাননীয় সদস্য রঞ্জিত দাস মহাশয়। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যা শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়, বাস্তবমুখী দূরদৃষ্টি সম্পূর্ণ একটা রেজুলেশন সবাই পেশ করেছেন এবং আজকের এই সভায় আরো দুটো মোট তিনটি রেজুলেশন এখানে এসেছে। আমি প্রথমে এই সভাকে যারা সদস্য রয়েছে আশ্বস্ত করতে চাইছি যে একজন নতুন মহিলা মেম্বার মাতৃশক্তির প্রতি ওনাদের যে দূরদর্শী এবং আমাদের শিক্ষামাতা যিনি মাননীয় সদস্য যে এই পর্যটন শিল্পকে আমরা যত বিকশিত করব তারপরে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই রেজুলেশন যে মেম্বার আর দুজন এনেছেন তাদের সেগুলো আর এই মাননীয় সদস্যার যে রেজুলেশনটা সেটা কতটা যৌক্তিকতা বা কতটা বাস্তব তার কিছু দিক আমি সেখানে তুলে দিচ্ছি। আমাদের 2018 সালের আগে নীলমহল, ঊনকোটি, উজ্জন্ত প্রসাদ
নারকেল কুঞ্জের ছবিগুলো সেগুলো ছিল। 2018 সালে যখন সরকার ক্ষমতা আসে, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তৎকালীন পর্যটন মন্ত্রী মনোজ সিনহা এবং বর্তমানে আমাদের মাননীয় মানিক শাহ মহাশয় এবং যুবা পর্যটন মন্ত্রী সুশান্ত সিং, এদের এই অল্প 5-6 বছরের মধ্যে কিসের উপর গুরুত্ব দিলে পরে বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং ওই অত্র এলাকা উন্নতি হবে এবং বাইরের পর্যটককে কিভাবে আকর্ষিত করা যায় তার একটা উজ্জ্বল নিদর্শন এই সরকার দেখেছে। বিশেষভাবে গত বৎসরের আমি একটা উদাহরণ দিচ্ছি যে গত বৎসরে ত্রিপুরার বিভিন্ন আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো সেগুলোতে 2,84,849 জন পর্যটক বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা গিয়েছিলেন এবং বাইরে থেকে প্রায় 35,000 পর্যটক ত্রিপুরাতে এসেছে। তাহলে ওই পর্যটকরা যখন ত্রিপুরাতে এসলো বিভিন্নখানে গেল, এতে বিশেষভাবে লোকাল যে অটো চালক, গাড়ি চালক, টমটম চালক এদের আয় বৃদ্ধি হচ্ছে, কারণ এতগুলো লোক যখন যাওয়া আসা করে তখন সম্ভবত সেখানে অর্থনৈতিকভাবে বিকাশ ঘটে এবং পর্যটন শিল্পকে একটা শিল্প হিসেবে মাননীয় সদস্য সেখানে তুলেছে যে একটা শিল্প, এখান থেকে আমাদের মানুষের রোজগারের ব্যবস্থা একটা সুযোগ রয়েছে। তার সঙ্গে এটাকে আরো বেশিটা কিভাবে জনপ্রিয় করে তোলা যায়, কতটা ভ্রমণ বিকাশ যারা রয়েছেন তাদেরকে আরো বেশি করে আকর্ষিত করা যায় সে বিষয়টা আমি এখানে উল্লেখ করেছি। তার জন্য বিশেষভাবে যে সমস্ত পর্যটনগুলো আমরা আগেও একবার এখানে প্রশ্ন এনেছিলাম যে আমাদের যেমন ছবিমুড়া, সেখানে স্থায়ী পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা, যারা পর্যটকরা যখন যায় রাত্রে যখন থাকবে যে লম্বাটগুলো তৈরি হচ্ছে সেখানে একটা নিরাপত্তা ব্যবস্থা। এক, আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি এবং সঙ্গে সঙ্গে বিশেষভাবে আমাদের এই যে বড়মুড়া ইকো পার্ক, আমি দেখেছি আমাদের সিট মহাদয় তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিকদের নিয়ে নিজের বোর্ডে পা দিয়ে সেগুলো চালাচ্ছেন, উৎসাহিত করছে এবং সুন্দর একটা পরিবেশ সেখানে বিরাজ করছে। তো এদিকে যত আমরা পর্যটককে সেখানে আকর্ষিত করব এবং তাদেরও সেখানে বিশেষভাবে তাদের যাতে সুবিধা হয়, নিরাপত্তা যাতে থাকে, তার জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো থেকে স্থায়ী পুলিশের বাড়ির ব্যবস্থা করা প্রয়োজন। এবং ছবিমুড়াতে প্রায় 8টা আপনার বোট রয়েছে। এই বোটগুলো প্রাক্তন আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী মনোজ সিনহা একবার আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে প্রথম তিনি সেগুলোকে আনা খুব দ্রুততার সঙ্গে এনে দিয়েছিলেন। একবার আমরা যখন সেখানে গিয়েছিলাম বাইরে থেকে পর্যটনের এত ভিড় থাকে সেখানে, তখন তারা সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। তারপর তিনি 8টা বোটের ব্যবস্থা করেছিলেন, কিন্তু এখানে ত্রিপুরাতে ওই ধরনের যন্ত্র যে মোটরগুলো রয়েছে সেগুলো যন্ত্রপাতি নেই। তো তার জন্য ছবিমুড়াতে বর্তমানে 8টির মধ্যে 4টি বোট অকেজু হয়ে রয়েছে। গত রবিবারও প্রচুর পর্যটক সেখান থেকে ফিরে এসেছে। তো সুতরাং যাতে পর্যটকরা গেলে পড়ে এটাকে যাতে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে তাকে মেরামত করে যাতে তাদেরকে পরিষেবা দেওয়া যায়, তার জন্য আপনার মাধ্যমে মাননীয় পর্যটন মন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ, সেগুলোকে আরো কতটা জনপ্রিয় করা যায়। এর মধ্যে আপনারা অনেকেই ছবিমুড়া গিয়েছেন। ছবিমুড়াতে একটা জায়গা রয়েছে, ছবিমুড়া থেকে অল্প আমরা ককবরক ভাষা আমরা বলি, যেটা ছবিমুড়া যে দুর্গার মধ্যে দেখা হয় চাকরাকমা। এই চাকরামার থেকে একটু দূরে গেলে পরে সেখানে আপনার একটা তৈসা মোথাই, অর্থাৎ তৈসা মোথাই ছড়া, অল্প একটু গেলে পরে সেখানে তৈসা হলো তো ছড়া, মোথাই হলো দেবতার মূর্তি, সেগুলো অনবরত ঝর্ণার জল পড়তে পড়ে সেগুলো বিভিন্ন দেব দেবীর মূর্তির আকার ধারণ করেছে এবং আর্ট হয়ে রয়েছে। এটার ভিতরে যদি আমরা ঢুকি আপনি ভাবতে পারবেন না কত অপূর্ব সৌন্দর্য সেখানে। 10টা থেকে আপনার 12টা পর্যন্ত সূর্যের কিরণ সেখানে পড়ে, এরপরে সেখানে পড়ে না পাহাড়ের সৌন্দর্য। যদি সেই ছড়াগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যায় তাহলে সেখানে লোক যাওয়ার পক্ষে সুবিধা হলে পরে মানুষের সেখানে আরো আকর্ষণ বেড়ে যাবে। গত কিছুদিন আগে আমাদের এখানে মাননীয় মন্ত্রী রয়েছেন শুক্লাচরণ মহাবিয়া মহোদয়, আমাদের মাননীয় সদস্য
প্রমোদ রিহাম মহোদয় এবং আমাদের আহ, এই পাটনালাল জমাতি আমাদের মাননীয় সদস্য মন্ত্রী এবং এডিসি ইয়ান সহ আমরা অমরপুর থেকে নতুন বাজার যাওয়ার টিএসআর ক্যাম্প থেকে 4 থেকে 5 কিলোমিটার কালাগাড়ি পাবো। সেখান পর্যন্ত গাড়ি যাওয়ার কিন্তু রাস্তাটা একদম সরু। সে রাস্তা থেকে প্রায় 1 থেকে 1.25 ঘন্টা লাগবে পাহাড়টা উঠতে, কালাগাড়ি পাহাড়। আমাদের জনজাতিরা সেটাকে বলে তৈসিয়া মই, মই মানে চূড়া, তৈসিয়া তৈসিহা, মই হলো মই। এটা যেমন আমাদের শিলংয়ে যে এই ধরনের আপনি সেখানে যাওয়ার পরে উপরে উঠে পড়ে 15-20 মিনিট হাঁটলে পরে দুদিকে বাঁশের ঝাড় এবং উপরে ওঠার পরে আমাদের গন্ডাছড়া যেটা জলাশয় সেখান থেকে দেখা যায়। আর সেখান থেকে অমরপুরের দিকে যে আমাদের দূর শরণার্থীদের ঘর, সেই ঘরগুলো আপনি সেখানে অপূর্ব মনোরম দৃশ্য, যেটা শিলং থেকেও এটা বিউটিফুল সি। যদি সেখানে আমরা পর্যটকদের সেটাকে আকর্ষণীয় করে যায়, আমি তার জন্য মাননীয় দপ্তরের মন্ত্রী মহাশয়কে অনুরোধ করছি, আমি বারবারই কথা বলেছি যাতে একটা সময় দপ্তরে যারা আধিকারিককে নিয়ে ইমিডিয়েট সেটাকে পরিদর্শন করে সেটাকে যদি একটা ব্যবস্থা করা হয়। শিলংয়ে আমরা অনেকেই টাকা পয়সা দিয়ে সেখানে যা এর থেকে এই আমাদের ত্রিপুরার যে প্রাকৃতিক যে সবুজ যে বনায়ন, এই বনায়নের মধ্যে যে জলাশয়ের সৌন্দর্য, মনোরম দৃশ্য সবাইকে আকর্ষণ করবে। যারা সেখানে উঠেছিল, প্রমোদ রিয়াং মাননীয় সদস্য ছিলেন, অন্যান্য যারা ছিলেন, কিন্তু উঠতে কষ্ট, কিন্তু তার মধ্যে একটা আনন্দ আছে। 1 ঘন্টা পাহাড় বেয়ে উপরে উঠার পরে সেখানে এখন রাস্তা সরু রাস্তা, তো এখানে এতটা সুন্দর খাওয়া যায় না, আপনারা গেলে পরে সেখানে সেটা অনুধাবন করতে পারবেন। সেগুলোকে আরো যাতে আকর্ষণীয় করার জন্য যাতে ব্যবস্থা না, তাহলে আমাদের ত্রিপুরাতে সেই ধরনের মানুষের যে চিন্তাধারা রয়েছে, কিভাবে এই ত্রিপুরা একটা সুন্দর পর্যটন কেন্দ্র, শুধু ত্রিপুরার সমস্ত ত্রিপুরার মাটি, ত্রিপুরার প্রাকৃতিক দৃশ্য আমাদের সেখানে আসতে করে অনেকদিন পর্যন্ত সেখানে ওই অল্প এলাকা লোকেদের রোজগারের ব্যবস্থা হবে। এবং সেগুলোর উপরে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পর্যটন মন্ত্রী জোর দিচ্ছে। এই কারণে বলছি, অমরপুরের ছবি মুড়াকে নিয়ে 58 কোটি টাকা দিয়েছে। সেখানে গতকালকে বলেছেন আমাদের মাননীয় সদস্য অভিষেক দেবরায় মহোদয়, রোপওয়ের মাধ্যমে সেখানে মানুষকে আসা, মানুষের যাওয়া, কতটা সরকার তার উপরে জোর দেওয়া আছে এবং সেখানে লোকের রোজগার একজন কর্মচারী থেকেও বেশি বেতন সেখানে মানুষ তার রোজগার করছে। সেখানে আমরা একটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তার রোজগারের সঙ্গে সঙ্গে সেখানে পরিকাঠামোর উন্নতি হচ্ছে, পর্যটন ক্যাটাগরি সেখানে রাস্তা হচ্ছে, সেই রাস্তাগুলোতে আপনার মানুষের যাতায়াতের পাশে যে বাড়ি ঘর আছে তারাও পাচ্ছে, সেখানে ব্যবসা বাণিজ্য অভূতপূর্ণ উন্নতি হচ্ছে। সেখানে হোটেলগুলোতে রাত্রে অমরপুরে থাকার জন্য মানুষের হোটেল খুঁজে, তো সুতরাং কেউ সেখানে হোটেল দিলে পরে সেখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এবং এইভাবে পর্যটন যত বেশি পরিমাণে ত্রিপুরাতে আসবে ততটা ভালো হবে। অন্যান্য যারা বিরোধীর জন্য বিরোধিতা করে, কিন্তু এই ধরনের দৃষ্টিভঙ্গিরা কিসের উপরে আমরা ফোকাস করলে আমাদের অল্পর মধ্যে আমাদের বেশি ত্রিপুরার মানুষের উপার্জন হয়, তার জন্য মাননীয় সদস্যা শ্রীমতী স্বপ্না মজুমদার মহাশয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার প্রতি আমি পূর্ণ সমর্থন করছি। এখানে আহ্বানে যারা আছেন তারাও আমি জানি কেউ এটা বিরোধিতা করবেন না, এটাকে পূর্ণ সমর্থন দিয়ে আমাদের এই ত্রিপুরাকে পর্যটন শিল্প হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। আমাদের সরকার তার উপরে জোর দিয়েছে, এতে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের রোজগারের ব্যবস্থা হবে। কেউ কেউ ঠিক পরিবারে ত্রিপুরার লোক বাইরে চলে যাচ্ছে, এই ধরনের মানসিকতা কাজ করে করে ত্রিপুরাতে মানুষ বাইরে থেকে আসবে, সেখানে রোজগার পাবে প্রচুর লোক। যেমন আমাদের ছবিমুড়া বলুন, আর নীলমহল বলুন, ইকো পার্ক বলুন, টেপানিয়াতে পার্ক বলুন, কসবা কালীবাড়ি বলুন, সেগুলো আপনার প্রচুর পরিমাণে মানুষ সেখানে ভ্রমণ পিপাসুরা সেখানে ঘোরাঘুরি করে। এবং বিশেষভাবে আমি অনুরোধ করব, যারা নেগেটিভ অবস্থা নিয়ে কথা বলেন যে ত্রিপুরার লোক বাইরে চলে যাচ্ছে, বরং ত্রিপুরাতে এখন বাইরে থেকে লোক আসে, প্রতি ইট বাচ্চাতে হাজার হাজার বাইরের লোক কাজ করছে।
আর কেউ কেউ প্রশ্ন তুলছে ত্রিপুরা লোকগুলো অনাহারে অত্যাহারে ত্রিপুরার বাইরে চলে যাচ্ছে। ত্রিপুরাতে বিল্ডিং এ যারা কাজ করে বাইরের শ্রমিকরা ত্রিপুরাতে কাজ করে, কারণ যে পরিমাণ ত্রিপুরাতে ঘর পেয়েছে, ত্রিপুরাতে বাইরে বিহার থেকে রাঁচি থেকে প্রচুর পরিমাণ লোক ত্রিপুরা আছে। অর্থাৎ নেগেটিভ চিন্তাধারাকে ছেড়ে পজিটিভ অবস্থার মধ্যে আমরা যখন যেতে পারবো, ত্রিপুরা আপনা আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে বিশ্বাস, এই বিশ্বাস থেকে সবাইকে এই রেজলিউশনটার প্রতি পূর্ণ সমর্থন জানাবে বিশ্বাস থেকে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ মাননীয় উপাধ্যক্ষ। মাননীয় স্পিকার স্যার। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার বলেন। Point of clarification. Tabuk actually borang benang evaluasi di samane খুব কাম কম প্রস্তাব কিন্তু হাইপেলম আমরা কাইসা কম সালাম সুনো থানাই আরো যে আবার হাকুংনি আরো গানা কালাজারি হাতাইনি গান ও থানাই abang kate ang kaisa kalajari pahar gana auto nai ani je ang je jalo to ta abang kalajari ni mungo tau je bo samani tausi hamoi hoyto pronunciation kisa ronga tausi hamoi abo tabuni sini jamani jagaya kintu ora ang kaisa ko clear thana mugo thanai 28 tarik Desember, 28 tarik na 29 tarik Desember. Tausi hamoi borok thangi program thaiga. Am bose aro jalo amgo invitation tomari. Kintu am kuna sam tomari baga am thangari. Jokon 28 tarik Desember ro aro civil society ni Mumbai borok kalajari mela ini kaisa aro program thaiga. Thik borok jala kahaman mukui thaikano. যারা কাহানো মুকুই থাকা কিন্তু আপনি পরেও থানায় 5 তারিখ জানুয়ারি 5 তারিখ জাস্ট অ্যাসেম্বলি সেশন স্টার্ট অনান্স করে আর 28 তারিখ যখন প্রোগ্রাম মানে পড়ে আর এলাকাবাসী রক আরো জাগানি বাকি বড় অবজেকশন কাইসা সাব ডিভিশন লেভেল গণনা সাব ডিভিশন লেভেল বড় লেটার রেখা Nega abu letter copy bo ano bosi rokomani hani bagi tina aje copy saka jonogon ni bagi busuk jara kaham je aro abu khekangke aro public ne opinion naya hoi kuno din or samuno tam hangke jayamne ne ang samu sungani tam bangkai o je pahar abu kaisa well wildlife sanctuary ne record hongja wildlife sanctuary ne record hongma no সেন্ট্রাল গভর্নমেন্ট যখন 2006 সন আফ্রিকা বান্ধন সরকার তমানি আফ্রো কেন্দ্রীয় সরকার হয় চিনি জনজাতি বড়ক যারা পাহাড় অঞ্চল তমাই বড়ক আরো বসবাস মানে দীর্ঘদিন যদি প্রমাণ বিমা হাকায় বড়কনি পাত্তা তং মানাই নি দাবি জামানি বিসিংতে 2008 সন ও যে পাহাড় 25 তারিখে পাত্তা আরো পাহাড়ি বরফমান পাইজা কিন্তু जों आरो जाहार पाहाड़ तंनायरा किंतु गवर्नमेंट कुनु चेंज का एफर्ट कुनु अंगै चिनि ओ जे कालाजारि पाहाड़ थांखायनो कायसा बॉर्डर हाइवे दंगो खाकसाइनके पूर्व कालाजारि इंखाय अमरपुर सब डिविजन प्लानो पश्चिम कालाजारि इंखाय अमरपुर सब डिविजन प्लानो पूर्व कालाजारि इंखाय गंडासरा सब डिविजन प्लायो आरो जे गंडासरा सब डिविजन आरो मुजा इंखाय जे ताबो जे पूर्व कालाजारि मुजा इंखाय आबो जे पाटामाने गरम थांखाय परबो गसे गरमनि तहसिल नोंथांखे आरो जे पाटामाने थांखाय गरम जे तंमानि का अमरपुर सब डिविजन आसे बे समस्या क्लाइनि जों अमनो गोबां जरावर आरो नि लोकल बरग सब डिविजन लेभेल डेपुटेशन बरजा अनेक बছর ধরে ইনকা আমন কার্যকরী খাইজাগে আঙ্গে আরো নি বরগ ভুক্তভোগী একদম ইনকা আপনি পাবেন তাবো সেই আবু পাটামান মানে 25 কানি পাটা বরগ সংখ্যা আরো বাড়ে সেখানে তাবো কিন্তু আবো অলরেডি 25 কানি পাটা মানে ম্যাপ ট্যাপ সহ দাগ নম্বর সহ খাইজা কিন্তু একমাত্র ম্যাটো
entry yang bagi si tabu orang dia pun patah tu karena kami bagi tabu je oh part ada kan পর্যটন শিল্প যে প্রস্তাব নামানি কাহান কিন্তু আর জনগণ নি মতামত নাই অমন পাঁচ থেকে জানে না deputy speaker ni darate o koma assembly to house answer এখানে পর্যটন সম্পর্কে যে বিষয়টা এখানে স্থাপিত হয়েছে আমরা সবাই চাই ত্রিপুরার পর্যটন শিল্প গড়ে উঠুক এটার পেছনে তিনটি বিষয় সবসময় সেখানে থাকে একটা হচ্ছে আমাদের বিনোদন একটা হচ্ছে অর্থ উপার্জন এবং অর্থকরী গড়ে তোলা আরেকটা হচ্ছে একে ভিত্তি করে আমাদের যে স্থানীয় সম্পদ তাকে রক্ষা করা কারণ বাইসন একটা সম্পদ তাকে একটা রক্ষা করা এই ধরনের জলপ্রপাত তাকে রক্ষা করা এই সম্পদগুলোকে রক্ষা করা এটা প্রত্যেকেরই আমাদের দায়িত্ব এবং পর্যটন দপ্তর যারা আছেন তারা নিশ্চয়ই এই প্রসঙ্গে অত্যধিক গুরুত্ব সেখানে আরোপ করবে উনামূল্য হচ্ছে এখন কি হচ্ছে আমি এই ধরনের বিতর্কের মধ্যে আমি যেতে চাইনি আমার প্রশ্ন হচ্ছে পর্যটন যে শিল্পগুলো আছে আমাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাকে আরো আধুনিকীকরণ করা হোক যাতে করে আরো বেশি পর্যটককে আমাদের রাজ্যের ব্যাপারে সেখানে নিয়ে আসতে পারে যেমন একটা উদাহরণ হিসাবে আমি বলি যে মুক্তিযোদ্ধা যে পার্কটা সেখানে তৈরি হয়েছে এটার পেছনে বিষয় হচ্ছে ৭২-এর যুদ্ধ বাংলাদেশের সঙ্গে এবং তাকে রক্ষা করা কাজে আজকে খুব সুন্দরভাবে সেটাকে আমরা রক্ষা করে এনে এটাকে একটা আমরা পার্কের আকার দিয়ে সেখানে রেখেছি আমার সাজেশন থাকবে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যে সেখানে একটা মিউজিয়াম দরকার আমরা যাই সেখানে বিনোদন করে ঘুরে সেখানে আসি কিন্তু এই যে স্মৃতি আমাদের দেশ বাংলাদেশকে এই ধরনের একটা স্বাধীনতা এনে দেওয়ার জন্য এই যে একটা ইতিহাস সেখানে মধ্যে রয়েছে এটা কিন্তু প্রজন্মের কাছে আমরা নিতে পারছি সেই জন্য আমার একটা সাজেশন থাকে যে মানুষকে সেখানে একটা মিউজিয়াম যাতে যেখান থেকে আসুক বাংলাদেশ থেকে আসুক বিভিন্ন দেশ থেকে আসুক বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে আসুক তারা কি এই মিউজিয়ামটাতে সেখানে মধ্যে যাতে দেখতে পারে আমাদের পিলা আমি বলবো এটাতে আরেকটু নজর সেখানে মধ্যে দেওয়া মানুষ আগে যেভাবে পিলাকে সেখানে যেত গিয়ে যে খোরাকটা পেত এখন মনে হচ্ছে যে ওই জায়গাটার ভিতরে সম্ভবত জাপানের একটা সংস্থা বা কারা কাজ করছেন আমি একবার গিয়েছিলাম তারা খুব ধীর গতিতে এটা কাজ করছেন এটাকে উদ্ধার করা আরো কি আসলে করে প্রথমত যারা তারা এই জিনিসগুলো আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো যে এই বিষয়টাতে আরেকটু বিষয় করে সেটা আরো বেশি আকর্ষণ করা আরো বেশি এই যে খননের কাজটাকে দ্রুত কি করে করা যায় তাকে কিভাবে উদ্ধার করে একটা বিরাট সম্ভাবনা আমাদের কারণ এটা বিষয়টাই হচ্ছে একটু ভিন্ন জিনিস কাজে তাকে রক্ষা করার জন্য আর একটু বেশি আমরা যাতে সেখানে মধ্যে নজর দিতে পারি সেখানে স্বপ্না মজুমদার ম্যাডাম সেখানে মধ্যে বলেছেন কিন্তু সেখানে আরো বিষয় আছে নৌকা বিহার সেখানে মধ্যে আছে চন্দ্রপুরের মসজিদ সেখানে মধ্যে আছে যেটা আমাদের সংগতি সেখানে মধ্যে তৈরি করে এখন যদিও সেখানে আরেকটা জগন্নাথ কি বলেছে কিন্তু আমার কথা হচ্ছে চন্দ্রপুরের মসজিদের ঐতিহ্যটা রক্ষা করে আরেকটা যদি সেখানে জগন্নাথ মন্দির পেয়ে থাকে তাকে নিশ্চয়ই তাকে কেন্দ্র করে আরেকটা তৈরি সেখানে মধ্যে হবে কোনো বিতর্ক আমাদের যাতে হিন্দু মুসলমান আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে সেখানে এই বিতর্ক যাতে না হয় কাজে সেই জায়গাতে নৌকা বিহার চন্দ্রপুরের মসজিদ এবং এটা খুব সুন্দর যে একটা সময় সেখানে বিধায়ক সুদন দাস থাকাকালীন সময় এই যে প্রতিটা ক্ষেত্রকে অত্যধিক সুন্দরভাবে নজর দিয়ে সেই কাজগুলো সেখানে মধ্যে তিনি করে গেছেন নিশ্চয়ই ওনার সেই অবদান আমরা বুঝতে পারবো না ওনার এই দৃষ্টিভঙ্গি সেখানে মধ্যে ছিল এই যে এইভাবে ছবি মুড়ার কথা এখানে মধ্যে বলেছেন আমার মনে হয় ত্রিপুরার প্রায় প্রতিটা জায়গায় ব্যাপারে আমরা যদি চেষ্টা করি একটা করে পর্যটন সেখানে মধ্যে আমরা গড়ে তুলতে পারবো কাজে সেই দিক থেকে দপ্তর আরেকটু বেশি যত্নবান হোক আরো বেশি এইগুলোকে সাজিয়ে তোলার জন্য গুরুত্ব আরোপ করো আমরা বাইরে গেলে পরে যে জিনিসগুলো দেখি যেমন স্কুটারের কথা এখানে বলেছে জলে সেটা ডম্বুরুতে জলাশয় আছে তারপরে মেলাঘরে জলাশয় আছে এগুলোতে একটু মানুষ প্রাণ পায় কাজে সেই দিক থেকে এগুলোকে আধুনিকীকরণ করার জন্য আরেকটু বেশি এর পেছনে ধ্যান দিয়ে তাকে আরেকটু সাজিয়ে তুলে ত্রিপুরাকে মডেল হিসাবে একটা পর্যটনের মডেল হিসাবে গড়ে তোলা হবে এই প্রস্তাবটাই আমি তার সঙ্গে সেখানে মধ্যে যুক্ত করছি ধন্যবাদ Speaker sir, Manya Speaker sir, Deputy Speaker sir. হ্যালো স্যার মাননীয় সদস্য সুদীপ রায় the completely support the resolution moved by
আমার সৌভাগ্য হয়েছিল সেটি সবথেকে রিসেন্টলি নাটক পুজো দেওয়া। আমি মন্দির ঘাটে ফার্স্ট যাই, আসি আবার কর্ণাচলাতে কালাদার পাহাড়টা হয়ে আসি। কিন্তু ওয়াটারফল আছে, ওয়ান্ডারফুল না আছে, এখনো আছে ওয়াটারফলটা আছে, নিজে দেখেছি ওয়াটারফলটা এখনো আছে, কিন্তু আশপাশ এলাকাগুলো ডেভেলপ আমাদের করতে হবে। তারপর রাস্তাটা কাজ চলছে, রাস্তা মোটামুটি ভালো, কিছু জায়গা কিছু প্যাচের ছাড়া রাস্তাই ভালো। মন্দিরে যেমন কি আমি বুঝলাম ওখানে পার্কিং এর ব্যবস্থা নেই, বাজার ছোট্ট একটা বাজার আছে, সেখানে পার্কিং এর ব্যবস্থা যাতে আপনারা করে দিতে পারেন সেটা লক্ষ্য রাখতে হবে। মন্দিরঘাট থেকে যে নৌকা দিয়ে যে লাল পর্যন্ত যাওয়া, দ্যাট ইজ অসম জার্নি, ভেরি অসম জার্নি। কারণ ওই সে দিয়ে গিয়ে কন্যাচলা হয়ে যদি আমরা যাই, তাহলে নৌকা দিয়ে আমাদের যে জার্নিটা সেটা আমরা উই ক্যানট এনজয়। মন্দির ঘাটের জন্য আমরা যাবো, এখানকার বোটের একটা আরো ওয়েল ভালো ধরনের বোট নৌকো যাতে আমরা দিতে পারি সোসাইটিকে, সেটা একটু আপনাদের দেখতে হবে। আমার যদি ভুল হয় সংখ্যাটা এখন 348 আইল্যান্ডস আছে। এখন নারকেলগঞ্জ আমি আয়নাঘাটে করেছি, 48 আইল্যান্ডের মধ্যে কিছু আইল্যান্ড আমরা পেয়েছি, খুব কাছাকাছি কিছু আছে, একটা রোপওয়ে কানেক্টিভিটি, একটা আইল্যান্ডে কিছু ডিয়ার, এই যে বেশি যাবো রোপওয়ে যাবো যখন, the tourists can have a view of the deers in that park. রাত্রিবেলা এই আইল্যান্ডগুলো নিচু অন্ধকার হয়ে থাকে, সোলার লাইটের ব্যবস্থার মাধ্যমে এখানে কিছু লাইটিং করালে কমানো বেটার হবে। কিছু আইল্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে দারুণ একটা ছোট্ট একটা আইল্যান্ড আমি গিয়েছিলাম, নৌকো দিয়ে নেমেছি ওই আইল্যান্ডের মধ্যে, অল্প কিছু গাঁদা ফুলের গাছ গাছ লাগিয়েছে, একটা পার্ক করার চেষ্টা করছে, ইনসাফিসিয়েন্ট, দারুণভাবে এটাকে ডেভেলপ করা যায়। If those 48 islands can be used properly, I will also suggest Sikkim. Why Sikkim? Tourists go to Sikkim. Sikkim is the state where casino exists. We should also, and it is bad for the localites. Sikkim is জন্য ব্যান্ড আছে, ওখানকার স্থানীয়রা কেউ ক্যাসিনোতে যেতে পারে। To get tourists in that spot, in one of the islands, we can have a casino. That is going to fetch you innumerable number of tourists I can get. মানুষ নেপালে যায়, আর হিউজ percentage of tourists just to have that facility of casino. Same in Sikkim. So I think that point can be pondered upon. And we have to explore all the 48 islands that exist. এখন শুধু নারকেলগঞ্জে গেলাম, ভালো লেগেছে জানি, রাত্রিবেলা কি করবো, ঠিক আছে আমরা একটু বনফায়ার টাইম করে গান টাইম নিজেরা গেছি, গান গিয়েছি, আমার ফ্যামিলি নিয়ে গেছি, এইটুকুই। তারপর ওদের যদি এটাকে আপনারা দিয়ে দিচ্ছেন, হ্যান্ড ওভার করেছেন প্রাইভেট পার্টনারকে, রুম রেন্টস আর বিট এক্সপেন্সিভ, 5,500. You have to work on that also. Food is expensive. So how to promote শুধু ফরেন টুরিস্ট না, আমাদের লোকাল টুরিস্ট গিয়ে যাতে রাত্রি যাপন করতে পারে, একটা মিনিমাম অ্যাফোর্ডেবল প্রাইসের আমরা প্রদান করতে পারি, সেদিকে আপনার একটু লক্ষ্য রাখতে হবে। আর কিছু নর্থ ইস্টার্ন স্টেটসকে নিয়ে, ধরুন আমার মেঘালয়ের সাথে আমি জানি না এখন ফ্লাইট কানেক্টিভিটি আছে কিনা, একটা সার্কিট ট্যুরিজম, 3টা স্টেট মিলে, you call it meeting, that the tourism minister call it meeting in Agartala, organize a ministerial level meeting along with the secretaries, check out at a circuit
প্রোগ্রাম এই তিনটা স্টেট মিলে কিভাবে আমরা টুরিস্টদের আমরা কিভাবে এনরোল করতে পারি, তাহলে এই মেঘালয় গেল, ত্রিপুরা, আটটা স্টেটে গেল, একটা অ্যাফোর্ডেবল প্রাইসে ওয়ার্কআউট করে, তাহলে আমার মনে হয় দিস প্লেসেস ক্যান বি এক্সপ্লোরড এন্ড আই ক্যান বেট আই হ্যাভ বিন টু সুন্দরবন অলসো। সুন্দরবন আমি গিয়ে লঞ্চের মধ্যে বিভিন্ন জায়গায় নিজেকে বাঘের দর্শন পাইনি, বাট দিস ইজ নোওয়ের ইনফিরিয়র দেন সুন্দরবন ব্যাকওয়াটার আছে এখানে আমাদের, সেটা হচ্ছে আমাদের যে দুটো সোর্স, ওই দুটো সোর্সের জল ওখানে আসে। অসম প্লেস, ইউ হ্যাভ টু জাস্ট এটাকে একটু ডেভেলপ করতে হবে আমার মনে হয়। এবং এই কিছু কিছু টুরিস্টদের এক্সট্রাকশন করার জন্য যা যা এখানে পাম্প হোক, কিছু কোনো একটা আইল্যান্ডের পার হোক, নো প্রবলেম, ইউ এক্সপ্লোর অল দিস কন্টেন্ট আইল্যান্ডের বেস্ট ইউটিলাইজেশন হাউ ইট ক্যান বি মেড, ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। তো আই থ্যাংক মিসেস শ্রীমতী স্বপ্না মজুমদার যিনি এনেছেন, আরো যারা যারা বিষয়তে ওয়াটার স্পোর্টস অনেকগুলো বলেছেন, ওয়াটার স্পোর্টস নেই ওখানে, ওইগুলো মোটর বাইকে দিয়ে যে লোক স্পিডে চলে ওটাই আছে, এর বাইরে কিছু দেখলাম। এখানে আরো অনেক জিনিস ডেভেলপ করা যায়, ওই লোক দিয়ে উপরে উঠে পড়ে এটাও করা যেতে পারে, দারুণ জায়গা। হাউ টু এক্সপ্লোর আমার খুব তো চিন্তা ভাবনার মধ্যে ভাবলাম লেট মি হেল্প দ্য মিনিস্টার so that we can have a dialogue, think and work on that, so that we can attract tourists from not only other parts of the country, from foreign tourists from Bangladesh. We have to explore the market of Bangladesh. How it will get next explored if we provide infrastructure, good quality, affordable prices, and food, and থাকা খাওয়ার ব্যবস্থা, সময়টা পাস করার জন্য কিভাবে সময়টা পাস করে দেয়। lot of people are going to come over there, and I can bet if we have a casino over there, ধন্যবাদ। এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না মজুমদার কর্তৃক উত্থাপিত স্যার আপনি বলবেন, আপনি একটু বলবেন, আপনি বলবেন, বলবেন। মাননীয় স্পিকার স্যার, আমি প্রথমত এই রেজুলেশনের পক্ষে এনেছি যে ট্যুরিজম আমার খুব ইন্টারেস্টিং এই সাবজেক্ট। একটা সময় যে এই দপ্তরের দায়িত্ব ছিল 5 বছর, এবং এখন তিনি দায়িত্বে আছেন ইয়াং এনার্জেটিক মিনিস্টার, ইজ অলসো ট্রাইং হিজ লেভেল বেস্ট এটাকে কিভাবে আরো করা যায়। এবং এখানে অনেকগুলো প্রস্তাব এসছে, এগুলো করার জন্য সকলের চেষ্টা করা দরকার, এটা মনে করি। আমার একটা প্রস্তাব খুব ছোট্ট করে, সেটা হল ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে বলা হয় যে স্মোকলেস বা চিমনিলেস ইন্ডাস্ট্রি, গ্রিন ইন্ডাস্ট্রি। এটাকেও শিল্প, কয়লা শিল্প, অন্য সমস্ত এগুলোতে কয়লা পোড়াতে হয়, গ্যাস পোড়াতে হয় বা নানাভাবে, কিন্তু ট্যুরিজম এমন সেখানে এরকম প্রকৃতি ধ্বংস না করে বরঞ্চ সৃষ্টি করে, এবং এই সাউন্ড পলিউশন বা অন্যান্য পলিউশন না করে সেখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন এবং রেভিনিউ জেনারেশন করার স্কোপ সেখানে আছে। তার জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে, তার অনেকগুলো এখানে আছে। আমাদের নদী, পাহাড়, টম্বর লেক, রুদ্রসাগর লেক, আমাদের হেরিটেজ বিল্ডিং, তার সাথে আছে হলো ত্রিপুরাজ্যের মিশ্র সংস্কৃতি, তারপর আমাদের লোক সংস্কৃতি, অর্থাৎ পর্যটকদের সারা পৃথিবীর মানুষকে আকর্ষিত করার জন্য সমস্ত ধরনের মশলা আমাদের আছে, কিন্তু সেই মশলাকে সাজিয়ে নৈবদ্য হিসাবে উপস্থিত করতে হবে।
সেই জায়গায় ত্রিপুরাজ্যের কিছু বলবো যে এই ট্যুরিজমে তার যে স্টেক হোল্ডার অসংখ্য, মালিক স্টেক হোল্ডার, ঠিক তেমনি একেবারে বাজেট হোটেল বা সাধারণ যারা রেস্টুরেন্ট করেন এরাও কোনো কোনো এলাকার সেরকমই যে ফুড আইটেম এগুলো খাওয়ার জন্য এনজয় করার জন্য এখানে আসে। তার সাথে হলো যে কুটির শিল্প, এ রাজ্য হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসে বাঁশবেত নির্ভর, হ্যান্ডলুম নির্ভর, এরকম স্পেসিফিক আমাদের দেশের যেমন কোনো কোনো এলাকা, যেমন এখানে কেউ কেউ কিছু টুপি পরে আসে, পুরো টুপি, হিমাচলি টুপি, নাগা শাল, আমাদের ত্রিপুরার মধ্যে এরকম কিছু আছে, এগুলাকে আমরা প্রেজেন্ট করতে পারি বিফোর দ্য ওয়ার্ল্ড। তো এগুলি করার জন্য আমি বলবো ট্যুরিজম ডিপার্টমেন্টকে আরো, তারা মেলা করছে ঠিক আছে, কিন্তু এই সমস্ত যারা এতে পার্টিসিপেট করতে পারবে তাদেরকে যুক্ত করার জন্য কতগুলি কন্ডিশন এটাকে কিভাবে ক্রিয়েট করা দরকার। যেমন আমাদের পত্র পত্রিকাতে আমরা প্রায় সময় দেখি বাইরে থেকে টুরিস্ট এসে কোথাও ট্রান্সপোর্টারদের হাতে বেশি ভাড়া নিয়ে নিচ্ছে, এই জন্য তাদেরকে সেন্সিটাইজ করা। কোথাও কোথাও ছিনতাই ইত্যাদি হচ্ছে, হ্যাঁ আমাদের পুলিশ ধরে যাচ্ছে, কোথাও কোথাও পুলিশকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, এখানে আছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে, এটা ট্যুরিজম পুলিশ ছোট করে হলেও, কেননা অনেক সময় কি হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হলে পরে পুলিশ চেষ্টা করলেও তখন কে পৌঁছতে পারে না। কাজে ট্যুরিজম পুলিশ they will be oriented how to guide the tourist, how to help and cooperate with the tourist, সেভাবে তারা থাকবে এবং এইভাবে তাদের দক্ষতা তৈরি করা হবে। এটা বিবেচনা করে এটা আরেকদিক থেকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে। তার সাথে আমাদের রাজ্যে যে হ্যান্ডিক্রাফটস এবং হ্যান্ডলুমস এর কিছু কিছু দোকান ইত্যাদি বেসরকারিভাবে সরকারি হচ্ছে, কিন্তু এটা আরো যে জায়গাতে টুরিস্ট স্পট সেখানেই যাতে এই জাতীয় দোকান তারা অ্যাভেলেবেল হয় এবং এদের দাম যাতে নিয়ন্ত্রণ করে, যাতে বাইরের থেকে যারা আসছেন তারা টিকিট না হয়, এটা দেখা দরকার। তার সাথে হলো আমাদের রাজ্যের যারা সাংস্কৃতিক লোকশিল্পী, বিশেষ লোকশিল্পীরা, আমি যারা একদম বিভিন্ন ইনস্টিটিউট থেকে পাস করে শিল্পীদের কথা বলছি না, গরিয়া, নমিতা, হজাগিরি বা অন্যান্য বিভিন্ন ধরনের আছে, এগুলোকেও এরকম প্যানেলে করে, এরকম মেলাগুলোর সাথে যুক্ত করে, সেখানে সরকারের বিভিন্ন রকম মেলা থাকবেই, শুধু সেখানে পরিবেশন করা, যে টুরিস্টরা যে সিজনে আসছে সেই সিজনেই সেই টুরিস্ট স্পটের কাছে কিনারে কোথাও যাতে এরকম যে অনুষ্ঠান হয় এবং টাইমিং করে টুরিস্টরা বা টুরিস্ট যারা অপারেট করে তারা উৎসব নিয়ে যাবে, এতে ওই শিল্পীদেরও সেখানে তার রোজগার সেখানে হবে। আরেকটা কথা বলতে চাইছি যে এখানে মাননীয় যিনি প্রস্তাবক তিনি বলেছেন যে কতগুলো এই পার্কের কথা, কৃষ্ণা এই সেখানকার যে সাংচুয়ারি, এদিকে একদম দক্ষিণ ত্রিপুরা থেকে কালাপানিয়া নেচার পার্ক, তারপরে এই ইয়ার পাশে বিশ্রামন্দির পাশে রুমতাং পার্ক, উদয়পুরের এখানে মিলেনিয়াম পার্ক, তারপর বড়মোড়া পার্ক, এগুলির সাথে আমি যুক্ত ছিলাম, এগুলো বলছি। কিন্তু স্যার যে এই পার্কগুলো আমি জানি না ফান্ডগুলো নাই কিনা, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি খুমলুং পার্ক আগে যেরকম দেখতাম সেই খুমলুং পার্কে সেই সৌন্দর্য এখন নেই, কেন তার জন্য মেরামতির জন্য তারা দিতে হবে।
আমি কথাটা বললাম এই কারণে, নট ফ্রম দ্য নেগেটিভ, কারণ ট্যুরিজমকে শুধু ট্যুরিজম ডিপার্টমেন্ট একা পারবে না, তার পক্ষে কি করে পার্ক ডেভেলপমেন্ট করার জন্য ফান্ড দেবে, তাহলে তাদের এগিয়ে আসতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টকে, এগিয়ে আসতে হবে হর্টিকালচার ডিপার্টমেন্টকে, এগ্রিকালচার ডিপার্টমেন্টকে, আরডি ডিপার্টমেন্টকে। কাজে স্টেট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে এরকম কিছু যে কমিটি করা দরকার, বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয়ে কিছু এরকম সংস্থা করা দরকার, তাহলে যে একদিক থেকে শুধু বাইরের পর্যটক না, আমাদের রাজ্যের মানুষেরও, ঠিকই তো বলছেন, আমাদের রাজ্যের মানুষের চলে যান গুলমার্গ, হ্যাঁ, তারপরেও যাবে, সিকিম যাবে, যাবেন কিছু লোক যাদের পয়সা করে আছে, কিন্তু যাদের পয়সা করে নেই তারা যাতে ঘরের কাছে থেকে এরকম ভাবে তার বিনোদন করা এবং সময় ব্যয় করে একটু সময় কাটানো, আমাদের সমাজ জীবনে ব্যস্ততার মধ্যে একটু দরকার, খুব দরকার আমাদের টেনশন গুলো কমানোর জন্য। কাজে এটা বিবেচনা করা হবে, এটা হলে পরে ভালো হবে। আমি আবারও তথ্যহীনভাবে এই প্রস্তাবের সমর্থন করছি এবং সরকার নিশ্চয়ই খুব যত্নের সাথে তারা ভাববেন, ওনারা যা বলেছেন, যাতে এইভাবে আমাদের রাজ্যের সংস্কৃতিকে, রাজ্যের রেভিনিউ, এমপ্লয়মেন্ট এবং এভরিথিং, এবং এই রাজ্য সম্পর্কে বাইরের মানুষ এসে একটা ভালো ধারণা, ভালো মন নিয়ে আরো বেশি হয়ে যেতে পারে, এবং এই ইন্ডাস্ট্রি তার যথেষ্ট সম্ভাবনা। আমাদের এখানে স্টিল প্লান্ট হবে না, আমাদের এখানে বড় বড় ইয়ে হবে না, আমাদের ত্রিপুরার বড় ইন্ডাস্ট্রি এই ট্যুরিজমের একটা বড় ইন্ডাস্ট্রি হতে পারে। এই চেষ্টা হোক। আমাদের 2 জন সদস্যের নাম দেওয়া আছে, ওনাদের দিয়েছি। মাননীয় সদস্য ভগবান দাস। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুব বড় বিষয় নয় এবং সারা রাজ্যের কোনো বিষয় নয়। আমি আমার কুমার রাজ্যের ছোট একটা বিষয় এখানে উত্থাপন করতে চাইছি, যেহেতু ট্যুরিজমের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমি এর আগেও আমাদের মাননীয় মন্ত্রী ট্যুরিজম শান্তবাবুর সঙ্গে আমি কথা বলেছি। আমাদের কুমারঘাটে একটা প্রতিষ্ঠিত একটা স্থান রয়েছে, যেটা মহাবুদ্রানী মন্দির, আর ওই মন্দির সংলগ্নই একটি পার্ক রয়েছে, বহু আগে থেকে। আজকের দিনে এই পার্কটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ এই পার্কের মধ্যে হয়, যেটা বিশেষ করে ড্রাগস, নেশা জাতীয় কিছু ইয়ং ছেলেমেয়েরা সেটা ইউজ করেছে এবং মাঝে মধ্যে সেখান থেকে বিভিন্ন মন্দির থেকে শুরু করে চুরির ঘটনাগুলো ঘটে থাকে এবং একটা বিশাল পরিমাণ জমি সেখানে রয়েছে, একটা পার্ক তৈরি করা সেখানে। যদি এই পার্কটাকে, এবং এটা সম্পূর্ণভাবে ত্রিপুরা সরকারের জন্য, যদি এটাকে সুন্দর করা যায় বা একটু সাজিয়ে তোলা যায়, অল্প কিছু অর্থ ব্যয় করে একটা ফ্যামিলি পার্ক যদি সেটাকে তৈরি করা যায়, তাহলে এতে আমাদের দুটি লাভ হবে। প্রথমত হচ্ছে কুমারঘাট শহরের বা শহর সংলগ্ন এলাকার যারা আমাদের মা বোনেরা রয়েছে, ওরা ফ্যামিলি নিয়ে সেই পার্কে বিকেলবেলা অন্তত একটু সময় ওনারা কাটাতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি মনে করি যে সেখান থেকে একটা রেভিনিউ আনার চেষ্টা করি, একটা ভালো রেভিনিউ আসবে, কারণ সেখানে একটা বিশাল বড় একটা ওয়াটার বডি রয়েছে, যেখানে বোট টোট ইত্যাদি মানে ব্যবহার করা যেতে পারে। তো সব মিলে তার যে একটা মনোরম দৃশ্য, সত্যি সেটা খুব সুন্দর। হয়তো অনেকেই সেই পার্কে যান না বা জানেন না, যেহেতু সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি করা আছে অলরেডি। আরেকটু যদি সেই দিকে আমরা দৃষ্টি দিই বা মাননীয় মন্ত্রী উনি যদি একটু দৃষ্টি দেন সেই দিকে, তাহলে এটা কুমারঘাটের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। আর সব থেকে বড় বিষয়, আমাদের মা বোনেরা এই কুমারঘাট অঞ্চলে
বিশেষ করে শুধু কুমারঘাটে আমি বলবো না, এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেকেই সেখানে এসে ওনারা আনন্দ উপভোগ করতে পারবেন। বাচ্চারা সেখানে খেলতে পারবে বা বোট যদি আমরা রাখি সেতে তারা আনন্দ নিতে পারবে। পাশাপাশি আমি বলবো ঠিক অপোজিট সাইডে আমাদের দুটি নদী রয়েছে, যেটা মনু নদী এবং দেও নদী, এবং মনু আর দেও নদীর সঙ্গমস্থল যেটা রয়েছে আমাদের কুমারঘাটে একদম শহরের নিকটেই। সেই জায়গাটা থেকে বিশাল জমি রয়েছে, যেটা খুব সুন্দর জমি। আমি বহু আগে একবার যখন আমাদের মাননীয় আজকে যিনি অর্থমন্ত্রী মাননীয় রাজেশ সিংহ রায় মহোদয়, উনি যখন টুরিজম মিনিস্টার ছিলেন, আমি ওনার ডাইরেক্টর সহ সেই জায়গাটা ভিজিট করানো হয়েছিল এবং উনি খুব খুশি হয়েছিলেন যে এই জায়গাতে একটা কিছু করা যেতে পারে। তো সেই জায়গাটাকে যদি আমরা সেই গঙ্গা ঘাট বা গঙ্গা আরতি এই ধরনের ইত্যাদি যদি আমরা কিছু করতে পারি, সেটা হচ্ছে একটা তীর্থস্থানের সঙ্গে সঙ্গে ভালো একটা পর্যটন স্থল সেটা হয়ে উঠতে পারে। আমরা কিছুদিন আগে সেখানে একটা স্ট্যাচু বসিয়েছি, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের। আমি যখন দায়িত্বে ছিলাম তখন দুটি প্রপোজাল পাঠিয়েছিলাম দিল্লিতে, এবং যথারীতি দিল্লি স্যাংশন দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচু এবং সর্দার বল্লভভাই স্ট্যাচু। তো বাবা সাহেব আম্বেদকর স্ট্যাচু এখানে বসেছে, আর সর্দার বল্লভভাই প্যাটেল স্ট্যাচু সেখানে বসানো হয়েছে। সেই জায়গাটাকে যদি আমরা মানে টুরিজম হিসেবে আমরা চিহ্নিত করে সেটাকে যদি সাজিয়ে তুলতে পারি, এটা একটা ভালো স্থান হবে এবং প্রচুর পর্যটক সেখানে যাবে, নিশ্চিতভাবে কোনো সন্দেহ নেই। তাই আমি মাননীয় মন্ত্রী বাহাদুরের কাছে আমি সেই আবেদন রাখবো যে দুটি স্থানকে যদি আমরা টুরিজম হিসেবে এখানে কুমারঘাটে সাজিয়ে তুলতে পারি, এতে শুধু কুমারঘাটের মানুষই নয়, গোটা রাজ্যের যারা ভ্রমণ প্রিয় মানুষ রয়েছেন সকলের জন্য একটা বড় বিষয় হবে এবং আনন্দ পাবে। এইটুকু আমার দায়িত্ব বা আমার বক্তব্য। ধন্যবাদ, নমস্কার। মাননীয় সদস্য রঞ্জিত মাননীয় ব্যক্তি চিকিৎসা আমাদের বিধায়িকা যে পর্যটন শিল্পের বিষয়ে যে স্থাপন করেছেন এখানে খুব সুন্দর হয়েছে এবং আমার খুব ভালো লেগেছে, এবং উনি সময় উপযোগী উত্থাপন করাটা আমাদের রাজ্যে পর্যটন শিল্পটা আগামী দিন আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি। আমি সত্য দু একটা বিষয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর আগেও আমি এই বিধানসভায় আমি প্রশ্ন দিয়েছিলাম, তখন উত্তরে বলা হয়েছে চিন্তা ভাবনা। পর্যটন শিল্প যদি উন্নয়ন করতে চায়, যদি এগিয়ে নিতে চায়, তাহলে সম্ভাবনা নাই, চিন্তা ভাবনা নাই, এই সমস্ত উত্তর যদি থাকে তাহলে ত্রিপুরায় পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আমার মনে হয়। বরিশাল ছাতি একটা পাথরের মন্দির বড়মরা পাহাড়ের উপর, হাতাই পাথরের উপর, খুব সুন্দর জায়গা। এটা মন্টান, বর্তমানে যে মন্টান আছে সে মন্টান থেকে কম না। ওইখানে গেলে মনোমুগ্ধ মনোরম দৃশ্য এবং শৈশবটাকে আমরা স্পষ্ট দেখতে পাই। প্রতি বছর দুইটার সময়, একটা কার্তিক মাসে এবং চৈত্র মাসে বাংলায় সেখানে মেলা হয়, প্রচুর লোক সেখানে সমাগম হয়। অনেক যারা মানসা করে পুণ্যার্থীরা সেখানে যায়। সেই জায়গাটাকে যদি আমরা পর্যটন শিল্পের মাধ্যমে যদি সেখানে কিছু একটা করা যায়, তাহলে সেখানে প্রচুর দর্শনার্থী এবং যারা পর্যটক ওরা যাওয়ার সম্ভাবনা খুব আছে। এবং আমাদের খোয়াই জেলার সভাপতি জয়দেব দেববর্মা মহোদয় তিনি আমাকে বলেছেন বিষয়টা, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নাকি উনি কাগজ দিয়েছেন, চিঠি লিখেছেন। সুতরাং বিষয়টি যদি মাননীয় মন্ত্রী মহোদয় খুব এত আমার 10 কোটি 15 কোটি লাগবে না, সেখানে অন্তত কিছু টাকা দিয়ে যদি সেটাকে যদি করা যায়, তাহলে ওই পর্যটন শিল্পটা গড়ে উঠবে সেখানে। আরেকটা হচ্ছে খোয়াই ন্যাশনাল হাইওয়ের উপর বেলফাঙ্কের যে কর্নারটা আছে, টার্নিং মুখটা, তো বড়মরা পাহাড়, সেখানে একটা লেক আছে প্রায় 1 কিলোমিটার, এবং সেখানে যদি ভিউ পয়েন্ট যদি করা যায়,
ভালো হবে, কারণ হাইওয়ের উপর এবং খুব ওইখান থেকে আমি পাহাড়ে কিছুদিন আগে ফরেস্ট ডিপার্টমেন্ট একজন রেঞ্জারকে নিয়ে আমি গিয়েছিলাম, আমি ঘুরেছিলাম পাহাড়ের উপর, ঠিক চূড়ায় উঠেছিলাম। সেখান থেকেও প্রায় শহরটা একদম সুন্দর দেখা যায় এবং সেখানে পিকনিক স্পট যদি করা যায়, পিকনিক স্পট সহ সেখানে ফিশ অ্যাকুরিয়াম করার জন্য একটা বড় পুষ্কিনের দোকানের মতন আছে এবং পাকা দেওয়া আছে সেখানে যদি আমরা থাই কইটা যদি নিয়ে আসে বা জাপানি কই যদি নিয়ে আসে, সেখানে কালার করতে মাছটা সেখানে রাখে, ওইরকম কিছু যদি করতে পারি তো জায়গাটা খুব সুন্দর হবে বলে আমি মনে করি। বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। আরেক হইল কমন করে ছানাইয়া রিয়াং পাড়া, সেখানে জলপ্রপাত আছে, ওইটাও যদি আমরা পর্যটনের ভিতরে নিয়ে আসতে পারি, সেই ছানাইয়া রিয়াং পাড়াটাও অনেক সুন্দর পর্যটন হবে, কেন্দ্র হবে এবং দেখার মতন সেখানে অনেক কিছু আছে এবং রাস্তাঘাট ইতিমধ্যে কিছুটা হয়েছে, সেটা রাস্তাঘাট যদি করে দেয় অন্যান্য জায়গা থেকেও সেটা মানে মনোমুগ্ধ দৃশ্য কম নয়। আপনারা একবার মন্ত্রী মহোদয় একবার ভিজিট করে দেখতে পারেন। তাই আমি অনুরোধ করবো এই কয়েকটি এলাকায় যেটা আমার প্রস্তাব, ওইখানে যদি পর্যটন শিল্প গড়ে ওঠার জন্য যা কিছু করার সেটা মাননীয় মন্ত্রী মহোদয় যদি করে তাহলে আমরা খুশি হব। ধন্যবাদ স্যার। প্লিজ স্যার, ডেপুটি স্পিকার স্যার, যেহেতু আমার নাম বলা হয়েছে সেটাই thank you so much for giving me such an opportunity to deliver my speech. আমাদের অনারেবল মেম্বার শ্রীমতী স্বপ্না মজুমদার, ওনার কর্তৃক প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে পর্যটনের উপর সবাই একে একে আলোচনা রেখেছেন, তার উপরে আমি কিছু বলতে চাই। আমার ঠিক ট্যুরিজম ইজ মাই ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি বেকার থাকতে এবং 9 বছর চাকরি থাকতে প্রত্যেক বছরই কিন্তু রাজ্যের বাইরে যেতাম শুধুমাত্র ঘুরবার জন্য। তো সেই হিসেবে ট্যুরিজমের উপরে শুধু আমরা পার্ক করি, এরপরে কতগুলি চিলড্রেন পার্ক, কতগুলি পিকনিক স্পট আমরা সরকারকে খুলতে দেখি, কিন্তু সেইগুলিকে মেইনটেনেন্স করে কনসিস্টেন্টলি করা যাচ্ছে এবং আমি দেখছি না। কারণ আমার একটা এক্সাম্পল আছে, সেটি হচ্ছে যেমন মুঙ্গিয়াকাবি ইকো পার্ক, সেটা অনেক বছর ধরে পড়ে আছে, অথচ খোলা হয়েছে ঠিক। এরপরে এখন যেহেতু আমি আমার অম্পিনগর কেন্দ্রটাকে আমি রিপ্রেজেন্ট করছি তাই আমি বলতে চাই, অম্পি নগর কেন্দ্র বা কেন্দ্র ভিত্তিক বা ব্লক ভিত্তিক যদি কোনো একটা চিলড্রেন পার্কের মতো ছোট করে একটা পার্ক যদি খোলা হয়, প্রত্যেক ব্লকে অথবা প্রত্যেক বিধানসভায় যদি খোলা হয় তাহলে খুবই ভালো হবে। কারণ আমরা আগরতলায় আগে পড়াশোনা করতে সন্ধ্যাবেলায় চিলড্রেন পার্কে আমরা যেতাম, মনটাকে একটু রিফ্রেশ করতে যাই। তো প্রতিটি ব্লকে যদি হয় আপনার মাধ্যমে আমি দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন রাখবো, এটা যদি হয় তাহলে খুব ভালো হবে। এবং আরো একটা সুন্দর জায়গা আছে আমার এরিয়ার মধ্যে, সেই জায়গাটার নাম হচ্ছে থুম। ওইটা মুনতাং থেকে ঠিক অ্যারাউন্ড 15 কিলোমিটার হবে। মুনতাং পিক থেকে আরো উপরে আছে ওইটা কিন্তু আমার বর্ডারে পড়ে এবং আমাদের কৃষ্ণপুর যেমন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের বিকাশ বাবুর পার্কটা পড়ে ঠিক সেখানে থুম জায়গাটা খুব সুন্দর, খুব পিকটা সুন্দর। ওখান থেকে ওইদিকে আমবাসা দেখা যায়, এরপরে তৈদু দেলিয়ামরা সবকিছু দেখা যায়। এই জায়গাটা খুব সুন্দর। ওইটা আবার পরে সেই দিন আমি আলোচনায় রাখলাম ইস্ট ইসলাম বলে একটা মডেল ভিলেজ, ওই মডেল ভিলেজের আন্ডারেই ওটা পড়ে। ওখানে
জনবসতি খুবই কম, কিন্তু ওখানে লোকেরা পায়ে হেঁটে তন্দু বাজার করতো অ্যারাউন্ড না হলে 25 কিলোমিটার হবে, তারা পায়ে হেঁটেই বাজার করতো। কিন্তু এখন ট্যুরিজমের প্রস্তাব রাখতে গিয়ে রাস্তাঘাটের প্রশ্নই উঠে এলো, সেখানে রাস্তার ব্যবস্থা নেই। ওখান দিয়ে মন্তান দিয়ে আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ স্যার ওই এরিয়ার মধ্যে একটা ভালো রাস্তা যদি করা যায় তাহলে ওইদিকে এলাকা উন্নয়ন হবে এবং ট্যুরিজম সেখানে স্থাপন করা হবে। আরেকটা কথা হচ্ছে, আরেকটা বড়মুড়া দিয়া বা খাতাই ভেতর দিয়ে ঢুকতে একটা তাংপাইয়া একটা পাড়া আছে, খুব সুন্দর পাড়া, ওখানে ওয়াটারফল আছে। সেখানেও কিন্তু ওয়াটারফল থাকতে আবার ওয়াটারফলের উপরে কিন্তু ঠিক আবার টপ একটা পিক, খুব একটা উচ্চ পাহাড় আছে। সেখান থেকে আমাদের ওইদিকে কৈদু অম্পি, ওইদিকে আবার জিরানিয়া চম্পকনগর দেখা যায়, এমন একটি জায়গা আছে। সেটাকে যদি তাংপাইয়া পাড়া, সেটাকে যদি ডেভেলপ করা যায়, একটা নতুন একটা টুরিস্ট স্পট খোলা যায়, তাহলে খুবই সুন্দর হবে। আমরা জানি, সবাই জানি কিন্তু যে টুরিস্ট স্পট খুললে পরে ওই বাসিন্দার লোকেরা কিছু তা না হলে ইনকাম জেনারেশনের একটা ব্যবস্থা হবে। তাদের কোনো ইনকামের সোর্সই নেই, তো ট্যুরিজমের মাধ্যমে কিছু যদি ইনকাম জেনারেশনের একটা ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হবে। সেটাই মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে একটা প্রস্তাব রাখতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্ন মজুমদার কর্তৃক উদ্যাপিত রেজুলেশনটি উঠে দিচ্ছি। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না মজুমদার, ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পকে দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ আরো বাড়ানোর লক্ষ্যে পর্যটন ক্ষেত্রগুলোর উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য এই সভা রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। এই প্রস্তাব পেশ করেছেন এবং মাননীয় সদস্য সহ 10 জন সদস্যরা এই প্রস্তাবের সমর্থনে তাদের বক্তব্য পেশ করেছে। তো স্বাভাবিকভাবেই এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কাছে কতটুকু গ্রহণযোগ্য। আমি ধন্যবাদ জানাবো যারা এই প্রস্তাবের সমর্থনে আলোচনায় অংশগ্রহণ করেছে এবং তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদেরকে বলিষ্ঠ করেছে। ট্যুরিজম এটা এমন একটা চ্যাপ্টার বা দপ্তর যার মাধ্যমে, যেটা জিতেন্দ্র সম্মানিত সদস্য বলেছেন, স্মোকলেস, এখানে হার্মফুল কিছু নেই, সবটাই পরিবেশ বান্ধব এবং আগামী দিনে শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে কর্ম লাইভলিহুড কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশ করে। আমাদের রাজ্য সরকার 2018 সালে গঠিত হওয়ার পর ট্যুরিজমকে একটা শিল্প হিসেবে গুরুত্ব দিয়ে এই রাজ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি। যে কোনো কাজ আমরা করতে চাই, মাননীয় অধ্যক্ষ মহোদয়, অর্থের প্রয়োজন। এবং বিগত দিনে আমরা দেখেছি 25 বছর ট্যুরিজমকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্তক্রমে অর্থ উপার্জনের কোনো চেষ্টা যেমন ছিল না, ঠিক তেমনি রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে পর্যটকদেরকে আকর্ষিত করার জন্য, রাজ্যের বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনগুলোর আকর্ষণ বৃদ্ধি করার জন্য তেমন কোনো পদক্ষেপ বিশেষভাবে আমরা পরিলক্ষিত করিনি। 2018 সালের পর এখানে প্রাক্তন পর্যটন মন্ত্রী আছেন, আমরা দেখেছিলাম যাই হয়েছে আমাদের সরকারের সময় সেটা হয়েছে। এটা নারিকেল কুঞ্জ বলুন,
ছবি মোড়া বলুন, আপনি আবার বলবেন, আমি বলি, যদি কোথাও কোনো থাকে বলেন, আপনি বলবেন পরবর্তী সময়। নারিকেলগঞ্জে লক রাখার কথা সুদীপ বাবু বলেছে, এটাও আমাদের সরকার আসার পর হয়েছে। আমাদের ছবি মোড়াকে বিশ্বের দরবারে তুলে ধরার যে চেষ্টা, সেটাও আমাদের সরকারের আমলে হয়েছে। আমাদের ইকো ট্যুরিজম, যে ইকো ট্যুরিজমের উপর আমাদের সরকার গুরুত্ব দিয়েছে, সেটাও আমাদের সরকারের আমলে হয়েছে। আমাদের উচ্চান্ত প্যালেস, লাইট এন্ড সাউন্ড সিস্টেম 6.5 কোটি টাকা, 6,30,00,000 টাকা ব্যয় করে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, সেটাও আমাদের সরকারের সময় হয়েছে। এবং প্রতিটা ক্ষেত্রে স্বদেশ দর্শন 1 বলুন, স্বদেশ দর্শন 2 বলুন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ডিং বলুন, সবটাই আমাদের সরকারের সময়। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন টুরিজম মিনিস্টার, তাদের মাধ্যমে এবং আমাদের সরকারের মাধ্যমে সেটা আমাদের করা হচ্ছে। এখানে একটা বিষয় সাবজেক্ট এটা, এবং সবাই যেহেতু সমর্থনও করেছেন, নিশ্চয়ই এখানে কন্ট্রোভার্সির কোনো ব্যাপার নেই, ডিসকাশনের কোনো ব্যাপার নেই। আমি জাস্ট সংক্ষেপে মিনিট 5-এর মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। ট্যুরিজম দপ্তর মাননীয় জিতেন বাবু কি বলেছেন যে একা চলতে পারবে, তার সঙ্গে যেমন আইসিএ দপ্তর যুক্ত, তার সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট যুক্ত, হর্টিকালচার, এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটি দপ্তরের সহযোগিতা না পেলে ট্যুরিজম দপ্তর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এবং ভারতবর্ষের সরকার আমাদের স্বদেশ দর্শন 1 এবং স্বদেশ দর্শন 2-তে যে পরিমাণ অর্থ দিচ্ছে, আমরা আশা করব এখানে পরিকাঠামোর কথা বলা হয়েছে, বৃদ্ধি করার কথা বলা হয়েছে, আমরা যে জিনিসটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং স্বদেশ দর্শন 2-তে আমাদের দুটো ডেস্টিনেশন, আগরতলা ডেস্টিনেশন এবং ঊনকোটি ডেস্টিনেশনকে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বারা, যেখানে দুটো ডেস্টিনেশনের মধ্যে 70 কোটি টাকা করে 140 কোটি টাকা সেখানে স্যাংশন দেওয়া হচ্ছে। তার বাইরে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ছবি মোড়া এবং ঊনকোটি ডেস্টিনেশনে 58 কোটি এবং 63 কোটি টাকা সেখানে স্যাংশন দিয়েছে। টেন্ডারের প্রক্রিয়া চলছে, কাজ খুব শীঘ্রই সেখানে শুরু হবে। আমরা বিশ্বাস করি যে এই অর্থ আমরা যখন খরচ করতে পারবো ট্যুরিজমের মাধ্যমে, আগামী দিনে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমের যে পরিকাঠামোর কথা এখানে বলা হয়েছে, সেই পরিকাঠামোগত দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হব। বর্তমান যে আমাদের কিছু তথ্য আমি দিতে চাইছি আপনাদেরকে, আপনারা জানেন যে আমরা ট্যুরিজম দপ্তরের তরফ থেকে ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দিয়েছি। এবং ওনার নিযুক্তির পর আমাদের নভেম্বর 2023 যে রেভিনিউ সেখানে এসছে 55,90,000 টাকা ট্যুরিজম দপ্তরের কাছে। এবং যে পরিমাণ টুরিস্ট আমাদের এসছে, ডোমেস্টিক 38,758 এবং ইন্টারন্যাশনাল ফরেন টুরিস্ট 3,493, টোটাল আমাদের 5 লক্ষ সংখ্যাটা একটু ভুল আছে, তাই ক্লারিক্যাল মিস্টেক আছে। টোটাল দুটো যোগফল যেটা, সেটা আমি 1 মাসের তথ্য আপনাদেরকে দিলাম। এবং অর্থের যেটা আমি দিলাম প্রায় 55,90,000 টাকা এখানে সেটা এসছে আমাদের। এবং যে পরিমাণ আয় আমাদের এসছে, মাননীয় স্বপ্না মজুমদার উনি ওনার বক্তব্যে বলেছেন যে প্রতি বছর আমাদের দেখা যাচ্ছে টুরিস্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং টুরিস্টের দপ্তরের যে রেভিনিউ কর্পোরেশনের সেটাও আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমাদের কাছে খুব আশাব্যঞ্জক। এবং আগামী দিনে আমরা নির্মহল বলুন, ছবি মোড়া বলুন, আমাদের নারিকেলগঞ্জ বলুন, ঊনকোটি বলুন, আমাদের উচ্চান্ত প্যালেস বলুন, তা তো রয়েছে, তার বাইরে আরো নতুন টুরিস্ট ডেস্টিনেশন কিভাবে তৈরি করা যায়, যেটা বিভিন্ন সদস্যরা এখানে প্রস্তাব আকারে দিয়েছেন আমাদেরকে, আমরা সেই জিনিসটা নিশ্চয়ই এক্সপ্লোর করব। কিন্তু সেটা সময়ের ব্যাপার রয়েছে এবং বিশেষ করে কিছু প্রতিবন্ধকতাও তার মধ্যে কাজ করে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে চাইছি, মাননীয় সদস্য কঙ্কর সেন যেটা বলেছেন যে পিলা
টিলাকে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এর আওতাধীন রয়েছে। নট অনলি টিলা, আমাদের ঊনকোটি আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে রয়েছে। আমাদের বক্সনগর কিছু কিছু জায়গা আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে রয়েছে। তাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমাদের রাজ্য সরকার চাইলেই সেখানে কাজ করতে পারবে এমন নয়, কারণ জিতেন্দ্রবাবু সাংসদ ছিলেন, উনি নিশ্চয়ই সেটা জানবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের যে জোনাল অফিস আর্কিওলজিক্যাল সার্ভে ASI সেটা মিজোরামে অবস্থিত। উনি দিল্লিতে গিয়ে তদবির করেছেন, আমরাও কথা বলেছি। আমাদের এই অফিসটা এখন ত্রিপুরা হবে, এখন থেকে সিদ্ধান্ত সেটা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করেছে। তা আমাদের বিশ্বাস যখন ত্রিপুরা রাজ্যে ASI অফিসটা হয়ে যাবে, জোনাল অফিসটা আমাদের রাজ্যেরটা, তখন আমাদের অনেকটা কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন ওনার বক্তব্যে ক্যাসিনোর কথা বলেছেন। দেখুন, এটা পলিসিগত ম্যাটার। বার, ক্যাসিনো, পাব এগুলি কোথায় দেওয়া হবে এগুলো পলিসিগত ম্যাটার। সিকিম বিখ্যাত তার ওয়েদারের জন্য, সিকিম বিখ্যাত তার মেডিকেল যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো সেখানে রয়েছে তার জন্য, শিপিং বিখ্যাত ট্যুরিজমের জন্য এবং ক্যাসিনোর জন্য আমরা জানি। এবং আমি যতটুকু জানি যে সিকিমে বাইরের যারা টুরিস্ট রয়েছে তারা অ্যালাউড ক্যাসিনোতে, লোকাল যারা রয়েছে তারা অ্যালাউড না, তাদেরকে সেখানে এন্ট্রি নেই। তা আমাদের ত্রিপুরা রাজ্যে টুরিস্টদের আকর্ষণ বৃদ্ধি করতে গেলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, এটা আমাদের রাজ্য সরকারকে পলিসি নিতে হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাসিনো ঠিক আছে, ক্যাসিনোতে যে সমস্ত খেলা হয় এটা হয়তো মাইনে খেলে, কিন্তু ক্যাসিনোকে তাদেরকে যারা সার্ভিস প্রোভাইড করবে বা ক্যাসিনোতে যেগুলো হয় লোকাল লোক, দ্যাট উইল পলিউট দ্য লোকাল কালচার, আওয়ার ট্রেডিশনাল কালচার। I think we should not consider this. We should not consider this. I strongly oppose. No, you should not be in Tripura. We are not going to take a call on that immediately. কিন্তু just for your kind information আমি আপনাকে বলবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন ত্রিপুরা রাজ্যে বারের লাইসেন্স দেওয়া উচিত নয়। আমি একদিকে বলবো ট্যুরিজমকে আগে ডেভেলপ করবো, একদিকে বলবো বারের লাইসেন্স আমি নেব না। আপনি বলেছেন যে এনজয়মেন্টের দরকার, রিফ্রেশমেন্টের দরকার। তো ত্রিপুরা রাজ্যে এমনও সময় গেছে যে যারা মদের দোকানের বাইরে একটা অবস্থিত বার ছিল সন্ধ্যা 7টার পর, আমাদের সরকার এসে সেই বারের লাইসেন্স প্রদান করেছে। প্রোগ্রেসিভ মেন্টালিটি নিয়ে যদি আমরা না এগোই তবে কিন্তু আমরা এগোতে পারবো না। আমি এটা বলছি না যে আমরা ক্যাসিনো দিয়ে দেবো, কিন্তু আপনি ট্যুরিজমের যে সমস্ত রাজ্যগুলো দেশগুলো প্রসপারিটি এনেছে আপনাকে দেখতে হবে সেখানে এমন কি এভিনিউজ আছে যা আমাদের রাজ্যে, সেগুলোকে বিচার করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেহেতু উনি বলেছেন প্রস্তাব আকারে দিয়েছেন, আমি তাই রাজস্থান জিওগ্রাফিক্যালি রাজস্থান কি অবস্থায় আছে সেটা আপনি জানেন, ডেজার্ট। যাই হোক, আমাদের রাজ্যের জিওগ্রাফিক্যাল লোকেশন যথেষ্ট ভালো এবং প্রস্তাবে এসছে যে বোট আরো বৃদ্ধি করা যায়। গতকাল রাত্রিবেলা সেক্রেটারি ট্যুরিজমের সঙ্গে আমার কথা হয়েছে যে আমাদের আরো কিছু বোট বৃদ্ধি করা যায় নারিকেলপুঞ্জে, কারণ এটা একটা ভাস্ট একটা ওয়াটার বডি। এখানে 5টা 10টা বোট দিয়ে সেখানে খাবার হচ্ছে। আমাদের এই নারিকেলপুঞ্জ যে ওয়াটার বডি সেটা আমাদের কাশ্মীরের যে লেক হ্রদ, সেখানে লেক থেকেও অনেক বড়, অনেক বড়। তো কেন আমার টুরিস্ট সেখানে আসবে? আমাদের যা বোট রয়েছে সেটা আমরা সংখ্যা কিছুদিনের মধ্যেই আরো বৃদ্ধি করব। তার বাইরে আমাদের হাউস বোটের কাজ চলছে, টেন্ডার হয়ে গেছে। এই লেকের মধ্যে কি করে হাউস বোটকে জনপ্রিয় করে তোলা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আমাদের নেসিক থেকে 30 কোটি টাকার সেখানে সেকশন দেওয়া হচ্ছে যাতে করে আমরা সেখানে এই যে আইল্যান্ডগুলোর কথা বলা হয়েছে সেই আইল্যান্ডগুলোকে আরো কি করে টুরিস্টদের জন্য সেখানে পপুলার করা যায়, অ্যাট্রাক্টিভ করা যায়। মাল আমাদের মল
যে আইল্যান্ডগুলো আমাদের রয়েছে সেগুলো এখন আনএক্সপ্লোর, সেগুলোকে আরো কি করে টুরিস্ট অ্যাট্রাকশন বৃদ্ধি করার জন্য ব্যবহার করা যায়। নেসিপ থেকে আরো 30 কোটি টাকা সেখানে সন্ধান আমরা করতে পেরেছি। তো আর্থিক দিক থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা স্বাবলম্বী হতে পারবো, স্বয়ংভর হতে পারবো, ততক্ষণ আমাদের এই চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু কনফাইন থেকে যাবে। তাই আমাদের সকলের কাছে আহ্বান থাকে, আপনারা সেখানে আহ্বানের বিশেষ নেই, কারণ আপনারা প্রত্যেকে এটাকে সমর্থন করেছেন। এবং মাননীয় ভগবান দাস মা ভবতারিণী মন্দিরের কথা বলেছেন, অলরেডি এটা আমাদের কনসিডারেশনে রয়েছে। কারণ 50 কোটি যে ডেস্টিনেশন আমরা অর্থ পাচ্ছি, তাতে মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, মাননীয় মন্ত্রী ত্রিপুরার মাননীয় মন্ত্রী প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক ভগবান দাসের কনস্টিটুয়েন্সিতে সেখানেই খরচ করা হবে। কারণ 50 কোটি জেলাতে সেটাকে খরচ করতে হবে, তো সেই বিধানসভাগুলোতে সেটা খরচ করতে হবে। এখানে আমাদের প্রাক্তন স্পিকার রতন চক্রবর্তী মহোদয় রয়েছেন। খয়েরপুর বিধানসভা কেন্দ্রে 6.5 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে প্রদান করা হচ্ছে। টেন্ডার হয়তো এর মধ্যে হয়ে গেছে বা হয়ে যাবে। আমাদের কমলা সাগর এখানে বিধায়িকা রয়েছেন, 17.5 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দেওয়া হয়েছে কমলা সাগর টেম্পলের এবং তার যে সারাউন্ডিংস তার ডেভেলপমেন্টের জন্য। রাস্তাঘাট প্রতিটা ক্ষেত্রে ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা গুরুত্ব দিয়ে দিচ্ছেন। মন্দির ঘাটের রাস্তার কথা এখানে বলা হয়েছে, যত সুন্দর রাস্তা করা হয়েছে। এবং আগামী দিনে ট্যুরিজমকে আরো মানে অ্যাট্রাকটিভ করতে গিয়ে পিডব্লিউডি থেকে আমরা সহযোগিতা আশা করব এবং মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী সেদিক থেকে যথেষ্ট যত্নবান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা এমন একটা সাবজেক্ট যেটা কারো বিরোধিতা কেউ করেনি এবং এই প্রস্তাবকে সেখানে সমর্থন করার জন্য। তারপরে ফর ইনফরমেশন, আমাদের হোমস্টে খুব শীঘ্রই আগামী 5-7 দিনের মধ্যে আমরা ছবিমুড়া এবং নারিকেলকুঞ্জতে 10টা হোমস্টে সেখানে আমরা উদ্বোধন করতে চাইব। লকহাটের কথা আমরা বলেছি, আমাদের হাউসবোটের কথা বলেছি, আমাদের হেলিপ্যাড সেখানে স্থাপন করা হচ্ছে যাতে হেলিকপ্টার সার্ভিস নিয়েও টুরিস্টরা সেখানে যেতে পারে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমাদের কাঞ্চনপুর অর্থাৎ জম্পুইতে অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেখানে রয়েছে, সেটাও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এবং ধীরে ধীরে আমি যেটা দিয়ে শুরু করেছি, যে কাজগুলো হয়েছে সেটা আমাদের সরকারের সময় হয়েছে এবং আগামী দিনে সেই কাজগুলোকে আমরা ত্বরান্বিত করব, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আগামী দিনে টুরিস্ট পুলিশ প্রশ্ন এখানে এসছে, টুরিস্ট গাইড কি করে আমরা নিয়োগ করতে পারি সেদিকেও দপ্তর চিন্তা ভাবনা করছে। সেই কাজগুলোকে আমরা ত্বরান্বিত করব এবং ট্যুরিজমকে একটা লাইভলিহুড আর্নিং একটা ব্যবস্থা কিভাবে করা যায় ট্যুরিজমের মাধ্যমে চাকরির বাইরে গিয়ে, সেই জিনিসটা আমরা লক্ষ্য রেখে আগামী দিনে কাজ করব। সবাইকে আমরা নমস্কার জানাই এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে সমর্থন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না মজুমদারের আনিত রেজুলেশনকে ভোটে দিচ্ছি। রেজুলেশনটি হলো ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পকে দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ আরো বাড়ানোর লক্ষ্যে পর্যটন ক্ষেত্রগুলির উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য এই সভা রাজ্য সরকারকে অনুরোধ জানাই। তো আমি যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, এই প্রস্তাবটি সর্বসম্মতি গৃহীত হল। এখন দ্বিতীয় রেজুলেশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ মহোদয়। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমার প্রস্তাবটি হচ্ছে ত্রিপুরা বিধানসভা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করতে যে রাজ্যের শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার এবং গ্রামীণ মধ্যদের মধ্যে বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি রেজুলেশনটি আগে করেন না। প্রস্তাবে একটা অ্যামেন্ডমেন্ট এনেছে। আপনি যে প্রস্তাবটি রেখেছেন, রাজ্যের তীব্র বেকার সমস্যা নিরসনে রাজ্য সরকার অবিলম্বে সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ করার ব্যবস্থা গ্রহণ করবে।
রাজ্যের তীব্র বেকার সমস্যা নিরসনে রাজ্য সরকার অবিলম্বে সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ করার ব্যবস্থা গ্রহণ করুন। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে মাননীয় সদস্য শ্রী চন্দ্র নাথ কর্তৃক উত্থাপিত রেজলিউশনের উপর মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন একটি সংশোধনী প্রস্তাবের নোটিশ দিয়েছেন। আমি এই সংশোধনী প্রস্তাবটি উত্থাপনের অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন অনুরোধ করছি ওনার সংশোধনী প্রস্তাবটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করেন। মাননীয় সদস্য শৈলেন্দ্রবাবু বলেন, শুরু করেন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আজকের লিস্ট অফ বিজনেসে দ্বিতীয় যে বেসরকারি প্রস্তাবটি উল্লেখ করা হয়েছে তাতে ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও নিয়মাবলী বিধি 82(1) অনুচ্ছেদ মূলে আমি একটি সংশোধনী প্রস্তাব এনেছি। আমার সংশোধনী প্রস্তাবটি হচ্ছে আফটার দ্য ওয়ার্ড রাজ্যে ডিলিট দ্য ওয়ার্ড তীব্র, আফটার দ্য ওয়ার্ড নিরসনে ডিলিট দ্য ওয়ার্ডস রাজ্য সরকার অবিলম্বে সমস্ত দপ্তরে অ্যান্ড ইনসার্ট দি ওয়ার্ডস বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগের পাশাপাশি রাজ্য সরকারের দপ্তরগুলোতে কর্মচারী আফটার দ্য ওয়ার্ড করা ডিলিট দ্য ওয়ার্ডস ব্যবস্থা গ্রহণ করুন অ্যান্ড ইনসার্ট দ্য ওয়ার্ডস চলমান প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার জন্য এই সভা রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছে। ফলে সংশোধনী প্রস্তাবটি সহ এই বেসরকারি প্রস্তাবটি হচ্ছে রাজ্যে বেকার সমস্যা নিরসনে বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগের পাশাপাশি রাজ্য সরকারের দপ্তরগুলোতে কর্মচারী শূন্যপদ পূরণ করার চলমান প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার জন্য এই সভা রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, যে সংশোধনী এনেছেন সেই সংশোধনীকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি। আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে যে শূন্যপদের সৃষ্টি হচ্ছে এবং তার আকার দিনে দিনে বাড়ছে এবং রাজ্যের সর্বস্তরের মানুষ একদিকে যেমন শিক্ষিত বেকাররা চাকরির আশায় হতাশায় জীবনযাপন করছে, অন্যদিকে বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদের কারণে কর্মী সংকুলানের ফলে কর্মচারীদেরকে অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে হচ্ছে। রাজ্যের সাধারণ মানুষ তাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাটে বাজারে কান পাতলেই পরিষেবা প্রদানে প্রশাসনিক দুর্বলতার কথা শোনা যাচ্ছে। এসব এখন সংবাদপত্র এবং সমাজ মাধ্যমের নিত্যদিনের প্রতিবেদনই বলা যায়। এর পেছনে একদিকে যেমন রয়েছে শূন্যপদ, পাশাপাশি দপ্তরগুলি আউটসোর্সিং এর মাধ্যমে কর্মচারী নিয়োগ, ফলে শূন্যপদের সমস্যার সঙ্গে সঙ্গে উপরোক্ত সমস্যার উদ্ভব যেটি হলো সেটি হলো অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত না হওয়ার কারণে ও সঠিকভাবে কাজকর্ম করতে পারছেন না। পাশাপাশি তাদের চাকরির নিশ্চয়তা না থাকার কারণে বেতন ভাতা রেগুলার কর্মচারীদের তুলনায় কম হওয়ার ফলে তাদের মধ্যে মানসিক অবসাদের প্রভাব সুস্থ পরিচালনায় অন্তরায় দাঁড়িয়েছে। রাজ্যের শূন্যপদের কারণে উদ্ভূত ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ইতিবাচক ভূমিকা করার জন্য আমি অনুরোধ করছি। আমি বাজেটের ডিক্লেয়ারেন্স 2018 সালের 1 জানুয়ারি এবং বাজেটের ডিক্লেয়ারেন্স 1 জানুয়ারি 2023 কিছু পরিসংখ্যান দিচ্ছি। শিক্ষাক্ষেত্রে যেখানে 1/1/2008 ছিল 50,382, যেটা 1/1/23 এসে দাঁড়িয়েছে 32,237, ডিক্রিজ হয়েছে 18,145 numbers, percentage 36. এগ্রিকালচার ডিপার্টমেন্টে 1/1/2018 ছিল 4,430, 1/1/23 এসে দাঁড়িয়েছে 3,331, ডিক্রিজ হয়েছে 1,089, percentage 25. PWD রোড এন্ড বিল্ডিং
18 ছিল 7372, 1123 এসে দাঁড়িয়েছে 5341, কভারেজে 2031 পার্সেন্টেজ 27%। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টে যেখানে 1118 ছিল 1912, 1123 এসে দাঁড়িয়েছে 1621, ডিক্রিজ হয়েছে 291, 15%। ফরেস্ট ডিপার্টমেন্টে ছিল 2018 এ 2107, 1123 তে দাঁড়িয়েছে 1642, ডিক্রিজ হয়েছে 465, পার্সেন্টেজ হচ্ছে 72%। টোটাল 64 ডিপার্টমেন্টের মধ্যে এবং এক্সাম্পল হিসাবে 5টা ডিপার্টমেন্টের উল্লেখ করলাম। 8 তারিখে সিএজি অডিট রিপোর্ট যেটা সাবমিট করেছেন বিধানসভাতে, সেই রিপোর্টে পেজ নাম্বার 46 এ মেনশন রয়েছে, primary and secondary healthcare facilities in the state were running with acute shortage of manpower in the care of doctors, nurses and paramedics. আমি আমার আলোচনার শূন্যপদ বলতে আমি রাজ্যের যে সমস্ত সরকারি দপ্তরগুলিতে প্রয়োজনের তুলনায় স্থায়ী কর্মচারী রয়েছেন ও যেখানে প্রয়োজনীয় খালি পদগুলিতে স্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে না বা যেখানে অস্থায়ী ঠিকাদার ভিত্তিক কর্মচারীদের দিয়ে প্রশাসনের কাজকর্ম পরিচালনা করা হচ্ছে সেই সব শূন্যপদগুলিকে বোঝাচ্ছি। বিগত সরকারের সময়ে নিরলস লাগাতার প্রচেষ্টার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ হয়েছে। রাজ্যে গড়ে উঠেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বহিরাজ্য থেকে পাশ করা যুবক যুবতীরা শিক্ষিত বেকার তালিকায় নাম নথিভুক্ত করিয়েছেন সরকারি চাকরি পাওয়ার আশায়, কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে সৃষ্ট শূন্যপদে নিয়মিত নিয়োগ না দেওয়ার ফলে কিছু কিছু দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগের ফলে রাজ্যের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আবার রাজ্য সরকার শূন্যপদ অবলম্বনের দিকে হাঁটছে, ফলে হতাশার প্রহর গুনছেন শিক্ষিত বেকার ও তাদের পরিবার পরিজনেরা। রাজ্যের অর্থ দপ্তর থেকে প্রাপ্ত প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রিপোর্ট হচ্ছে ডাইরেক্টর অফ ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স প্ল্যানিং ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, পেজ নাম্বার 79, যেখানে 2018-19 সালে সংখ্যা ছিল 1,61,671, বর্তমানে 2021-22 সংখ্যা দাঁড়িয়েছে 73,363, ডিফারেন্স 88,308। রাজ্য সরকারের দপ্তরের ব্যাপক শূন্যপদের কারণগুলির মধ্যে প্রধানত হচ্ছে 10,363 চাকরিচ্যুতি আদালতের রায়ের ফলে 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুতি হওয়ার ফলে রাজ্যের শিক্ষা দপ্তরে বিরাট শূন্যপদের সৃষ্টি হয়। কিন্তু একসঙ্গে এত বৃহৎ সংখ্যক শিক্ষকের চাকরি যাওয়ার ফলে রাজ্য সরকারের সেই সকল শূন্যপদ নিয়োগ না করেনি, ফলে রাজ্যের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলিতে একজন কোথায় কোথাও দুজন দিয়ে স্কুলের শিক্ষা ব্যবস্থা চালানো হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে কর্মচারীদের অবসরে চলে যাওয়া। বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ সৃষ্টির পেছনে আরেকটি কারণ হলো কর্মচারীদের অবসরে চলে যাওয়া। সরকারি নিয়ম মেনে প্রত্যেক কর্মচারীকে একটি নির্দিষ্ট সময়ে কর্মজীবন থেকে অব্যাহতি নিতে হয়, ফলে ওই স্থানে সৃষ্টি হয় শূন্যপদের। আগে যদি ওই সকল শূন্যপদগুলিতে নিয়মিত নিয়োগ হতো, কিন্তু এখন তা আর হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে এই সকল শূন্যপদে পুনরায় নিয়োগের পরিবর্তে শূন্যপদগুলি বন্ধ করে দিতে তৎপর হচ্ছে সরকার। অথচ সংকট থেকে অর্থ দপ্তরের মাধ্যমে জারি করা অর্থ দপ্তরের অনুমোদন ব্যতীত দপ্তরে নিয়োগ করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, যার ফলে দপ্তরের শূন্যপদের তালিকা দীর্ঘতর হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে সরকারের প্রচেষ্টার যথেষ্ট অভাব। শূন্যপদ পূরণে রাজ্য সরকার অনিচ্ছা বারবার প্রকাশিত হচ্ছে জনসমক্ষে। সরকার নিজের দপ্তরে নিয়োগের প্রচেষ্টা যথেষ্ট নেই, অথচ ঘটা করে বেসরকারি কোম্পানির জন্য চাকরি মেলা আয়োজিত হচ্ছে রাজ্যের সর্বত্র। কিন্তু মজার বিষয় হলো এসব চাকরি মেলা করে এবং রাজ্য সরকারের চাকরিজীবীর সংখ্যা দিন দিন কমে চলছে। অর্থ দপ্তর থেকে প্রকাশিত পরিসংখ্যান থেকে এটাই স্পষ্ট। আউটসোর্সিং এর মাধ্যমে কর্মচারীদের নিয়োগ। এই বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যব্যাপী পরিচিত হয়েছে এই আউটসোর্সিং এর বিষয়টি। যোগ্যতা আছে, পরিশ্রম বেশি, অতিরিক্ত খাটুনি, অথচ পারিশ্রমিক অল্প, নেই কাজের নিশ্চয়তা। এর জন্য ফায়ারিং চলছে সরকারি দপ্তরে। রাজ্যের কর্মসংস্কৃতিতে এ জন্য এক নতুন অধ্যায়ের সূচনা।
বিভিন্ন দপ্তরে শূন্যপদ সৃষ্টি, কিছু সংখ্যক পদে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে সরকার, কিন্তু এতে সমস্যা আরো প্রকট হচ্ছে। কেননা আউটসোর্সিং এর মাধ্যমে যে সকল কর্মচারী নিয়োগ করা হয় তদন্ত দেখা যাচ্ছে তাদের যোগ্যতার তুলনায় অধিকাংশ ক্ষেত্রেই কম এবং যথাযথ প্রশিক্ষণ না থাকার ফলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। দ্বিতীয়ত তাদের বেতন ভাতা স্থায়ী কর্মচারীদের তুলনায় কম হওয়ার কারণে, কাজের চাপ অপেক্ষাকৃত বেশি হওয়ার কারণে ও চাকরির নিশ্চয়তা না থাকার কারণে কাজে মনোযোগ দিতে পারছেন না এবং আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগের স্থায়ী বিকল্প পূরণ করা হচ্ছে না। তার কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। মাননীয় মন্ত্রী সুধান্ত চৌধুরী প্রেস কনফারেন্সের মাধ্যমে 20 সেপ্টেম্বর 2023 পোস্ট গ্রাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, সাইকোলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, স্টাফ নার্স, একাডেমিক কাউন্সিলর, স্পেশাল এডুকেটর এবং লাইব্রেরিয়ান পদের বিভিন্ন পদের ঘোষণা করেছিলেন, কিন্তু আজ অবধিও সেই সমস্ত পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়নি। প্রেস কনফারেন্স এই 7 জানুয়ারিতে পেপারে একটা রিপোর্ট বেরিয়েছে। ত্রিপুরাতে 16টা কলেজ রয়েছে, তার মধ্যে 25টা কলেজ রয়েছে, তার মধ্যে 16টা কলেজের মধ্যে প্রিন্সিপাল নেই। শিক্ষক সম্প্রদায় আবুডুবু কাটছে। প্রতিবাদী কলম 6 তারিখের একটা রিপোর্ট বেরিয়েছে। কারিগরি আবেদনপত্র জমা করেছে। পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ পর্ব হিমগর্ভে, যেখানে 2023-এ মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য 6760 পদের জন্য নিয়োগের জন্য বলেছিলেন। হাজার হাজার ছেলেমেয়েরা চাকরির আশায় তথা পুলিশ পোস্টে গিয়ে তাদের আবেদনপত্র জমা করেছে, কিন্তু তা কি হয়েছে আজ পর্যন্ত কেউ এর খোঁজখবর দিতে পারছেন না। জানুয়ারিতে সরকারি নিয়োগ বন্ধ করে অবসরপ্রাপ্তদের পুনর্বাসনের মাধ্যমে পানি সম্পদ দপ্তরে 21টা পদের জন্য আবেদন করা হয়েছে। একদিকে সরকার বলছে রাজ্যে যে অর্থ সংকট রয়েছে, অর্থ দপ্তরের অনুমতি ব্যতীত দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। অপরদিকে বিজ্ঞাপন যাতে সরকারি ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্য সদস্য সরকারি অর্থে মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রীদের সদস্যের যে কোনো প্রকল্পের বিজ্ঞাপন চোখে পড়ে মনে হচ্ছে এটা যেন প্রাইভেট কোম্পানির আকর্ষণীয় অফার। অথচ এই কোটি কোটি টাকা পরিকল্পিতভাবে ব্যয় করলে শূন্য পদের অনেকগুলি পূরণ করা যেত, যার ফলে রাজ্যের জনগণ তাদের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্যের সরকারি অফিসগুলিতে প্রয়োজনীয় কর্মচারী না থাকার ফলে জনগণ তাদের পরিষেবা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছেন। দিনের পর দিন অফিসে অনুপস্থিত হয়েও দেখা যাচ্ছে না। অফিস থেকে বলা হচ্ছে অফিসাররা সুশাসন মেলায় নিয়ে ব্যস্ত, ফলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। শুধু প্রশাসনিক ক্ষেত্রে নেই, শিক্ষা ক্ষেত্রে অনেক বিদ্যালয়ে শিক্ষক অপদস্থতার কারণে ক্লাস হচ্ছে না। কোথায় কোথায় বিষয় শিক্ষক নেই, ওইসব বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনায় করানো হচ্ছে না। অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে অনেক কর্মীর অপারগ, যথাযথ কর্মী না থাকায় সরকারি দপ্তরের কর্মীদের অনেকেই অতিরিক্ত কাজের চাপে বোঝা হইতে হচ্ছে। ফলে অনেক কর্মী মানসিক অবসাদে ভুগছে, যা রাজ্য প্রশাসনে খারাপ প্রভাব বিস্তার করছে। উদাহরণস্বরূপ বলা যায়, ধর্মনগর মহকুমা অফিসের কর্মচারীদের রাত 8টা থেকে 9টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। তৃতীয়ত, শূন্য পদে নিয়মিত নিয়োগ না করার ফলে রাজ্যের শিক্ষিত বেকাররা কাজের আশায় হতাশ হয়ে দিন কাটাচ্ছেন। গরিব বাবা মা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলেন একটি স্থায়ী সরকারি চাকরির আশায়, কিন্তু নিয়োগ না হওয়ার কারণে শূন্য পদ বন্ধ হয়, তারা হতাশাগ্রস্ত। এছাড়া শূন্য পদের প্রভাব পড়ছে রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। সেই জন্য আমি যে এই পার্টনার বিশ্লেষণের মাধ্যমে চলমান বেকার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা, এই সময় এটাকে ত্বরান্বিত করার জন্য আরো জোরদার কোনো পরিকল্পনা গ্রহণ করার জন্য আমি সরকারকে আবেদন করছি। নমস্কার। স্যার, আমি এই বিষয়টি ক্লারিফাই করার জন্য একটু
আমি ভাষণের জন্য আমার নাম ছিল, কিন্তু জনস্বার্থে সমর্পণ করে দিয়েছি। আজকেও রেফারেন্স পিরিয়ডে আমার বক্তব্য ছিল, সেটাও জনস্বার্থে সমর্পণ করে দিয়েছি। আমি এটার মধ্যে একটু বলব। স্যার, বেকারদের যে কর্মসংস্থান, এটা শুধুমাত্র যে আমাদের সরকারের সমস্যা তা নয়, বা এই রাজ্যেরই সমস্যা তা নয়। আমরা সবাই জানি যে এই সমস্যা দেশের প্রতিটা রাজ্যের, দেশের এবং বিশ্বের সমগ্র যে উন্নয়নশীল দেশ তাদেরও আছে, এবং অনুন্নত যে দেশগুলো আছে তাদেরও আছে। বর্তমান আমাদের সরকারও আছে, এবং অস্বীকার করতে পারবেন না তার আগে যে আমাদের বামপন্থী বন্ধুদের যে সরকার ছিল, সেই সরকারের সময়ও সে বিষয়টা ছিল। তারা হয়তো চেষ্টা করেছেন বর্তমান যে শিক্ষক স্বল্পতা ইত্যাদি 2023 ইত্যাদি নিয়ে বক্তব্য রাখছেন, তারা হয়তো চেষ্টা করেছিলেন কিছু নিয়ম নীতি দেওয়ার জন্য, কিন্তু তাতেও তারা সফল হননি। কারণ তাদের স্বজন পোষণ, তাদের দলবাজি এবং নিয়ম নীতিতে স্বচ্ছতার অভাবে অনেক বেকার যুবকের জীবন নষ্ট হয়েছে। তাদের দলবাজির ফসল এখানে আমিও একজন আছি। আমিও 2004 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্স নিয়ে পাশ করেছি, চাকরি পাইনি। এমন নয় আমি ইন্টারভিউ দিয়েছি, চাকরি পাইনি কেন? সিপিএম করিনি। এমন নয় আমার রেজাল্ট খারাপ ছিল, আমার থেকে যারা আরো খারাপ রেজাল্ট করেছে তারা পর্যন্ত চাকরি পেয়েছে। যদি তারা সেদিন সেই রাস্তা অবলম্বন না করতে, তাহলে হয়তো বর্তমান যে শিক্ষক স্বল্পতা তারা উদাহরণ তুলে ধরছে, সেটা অন্তত কিছুটা হলো সেখানে ঘাটতির অভাব কম। তো এই বিষয় নিয়ে গত 3 দিন ধরে আমাদের এই হাউসের চর্চায় মহামান্য রাজ্যপালের ভাষণ, তার উপর ধন্যবাদ সূচক বক্তব্য, তার সমর্থনের বক্তব্য থেকে শুরু করে বিভিন্ন কোশ্চেন হওয়া, কলিং অ্যাটেনশন, রেফারেন্স পিরিয়ড, এই সমস্ত কিছুতে আলোচনায় এসছে, এবং সবাই আমরা সেটা নিয়ে চিন্তিত যে কিভাবে সমস্ত বেকারদের কর্মসংস্থান দেওয়া যায়, কিভাবে শূন্য পদগুলো পূরণ করা যায়, কিভাবে নতুন পদের সৃষ্টি করে আরো বেকারদের সেখানে রোজগারের ব্যবস্থা করা যায়, আমাদের সরকারের কি ভূমিকা, এই বিষয়ে আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণে ধন্যবাদ জানাতে গিয়ে আমাদের পরিষদীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ, উনি বিস্তর আলোচনা করেছেন এবং তথ্য দিয়ে আলোচনা করেছেন। আমরা তো মাননীয় রতনদাকে জানি, উনি আমাদের এই টিমের সচিন তেন্ডুলকর, কিন্তু ওই দিন আমার মনে হয়েছে সচিন তেন্ডুলকর ধন্যবাদ সূচক বক্তব্য এবং এই বেকার সমস্যা ইত্যাদি নিয়ে জবাব দিতে গিয়ে রোহিত শর্মার মতো 264 রানের ইনিংস খেলেছিলেন। অনিমেষদা বল করছে, আমাদের রতন বাবু ব্যাট করছেন, কৃষ্ণগত বাবু কিপার ছিলেন, আর আমার যারা বিক্রমদার বন্ধুরা ছিলেন তারা ফিল্ডিং করছিলেন। আর ওই ব্যাটিং এর মধ্যে এত ভয়ঙ্কর সেই ব্যাটিং ছিল, যা শর্ট মারছিলেন সব বাউন্ডারির বাইরে,
আর আমার সিপিএম এর বন্ধুরা বাউন্ডারির ভেতরে নয়, বাউন্ডারির বাইরে কিছু প্লেয়ার থেকে বল কুড়িয়ে মাঠের ভেতরে দেওয়ার জন্য তারা দিচ্ছিলেন, আমার সিপিএম এর বন্ধুরা। এবং আমার মিডিয়াল অর্ডারে যারা ব্যাট করেছেন, আমার রঞ্জিত দা, আমার ভগবান দা, আমার বিনয় দা থেকে শুরু করে যারা মিডিয়াল অর্ডারে ব্যাট করেছেন, তারা যখন ব্যাট করছিলেন তখন আমার বসে বসে শীতের মরশুমে মনে হচ্ছিল যে আমরা শীতের মরশুমে এখন ক্ষীরা আসে, তো আমরা বন্ধুরা বসে একসাথে ক্ষীরা খাই। তারা যখন বক্তব্য রাখছিলেন এবং আমার অপোজিশন বন্ধুদের জবাব দিচ্ছিলেন, তখন মনে হচ্ছিল কেউ ক্ষীরা তুলছেন, কেউ কাটছেন, কেউ লবণ লাগাচ্ছেন, আর কেউ মরিচ লাগাচ্ছেন। এবং শেষে আমার ট্যালেন্টার ব্যাটসম্যান বক্সনগরের তপাসল ভাই রিঙ্কু সিং এর মতো ব্যাট করে দিলেন, একবারে সুইল্লাকে একটা লবণ লাগিয়েছে ওই বিষয়ের উপর। বাকি গোপালনাথ ছিলেন এখানে, তবাদ্দল ভাই তো আমার, যিনি এখানে ছিলেন, শুধু না বক্তব্যের সময় মিডিয়ার সামনে এখানে আসেন, নিজের বক্তব্য রেখে বেরিয়ে যান। ওনারই গুরু সুদিন আগে পর্যন্ত ছাড়েননি। উনি কিন্তু মাঠে ছিলেন না, কোথায় ছিলেন? স্টেডিয়ামে কমেন্ট্রি বক্সের ভেতরে বসেছিলেন। কিন্তু রিঙ্কু সিং এর ব্যাটে, রিঙ্কু সিং তাকেও চালিয়েছে, কমেন্ট্রি বক্সের গ্লাস পর্যন্ত ভেঙে গেছে। গোপালদা দর্শক আসলে বসে ম্যাচটাকে ডিস্টার্ব করার জন্য বোতল ছুটছিলেন, বারবার বোতল ছুটে ছুটে ম্যাচটাকে ডিস্টার্ব করছিলেন। তো এই ছিল তার পরিস্থিতি। কিন্তু বিষয় হলো বেকারদের কর্মসংস্থান আমাদের বামপন্থী বন্ধুদের দৃষ্টিতে শুধুমাত্র সরকারি চাকরি দিলেই বেকারদের কর্মসংস্থান হবে, এটাই তাদের একমাত্র দৃষ্টিভঙ্গি। তারা ভুলে যান আমার বাড়ির পাশে প্রাক্তন মন্ত্রী সুকুমার বর্মন ছিলেন, ওনার সাথে স্বর্গীয় অনিল সরকার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রায় বিভিন্ন সভা সমিতিতেও ভাষণ রাখতেন। উনি কবি মানুষ ছিলেন, উনিও ভাষণে বলতেন কবির ভাষায় যে সবাইকে চাকরি দিতে পারবো না, আর সবাইকে স্বর্গের সিঁড়ি বানিয়ে দিতে পারবো না। উনিও বলতেন তাদের সরকারের আমল উনি এর বিষয়ে নিষ্ঠ হচ্ছেন। অথচ আজকে যখন সরকারের নাই, দুমুখী সিদ্ধান্তের কথা তারা জানাচ্ছে। তাদের সরকারের আমলে কিন্তু তারা পারেননি, 35 বছর চালিয়েছেন, তারা কিন্তু পারেননি। তারপর পশ্চিমবঙ্গে 34 বছর সেখানে কি তারা কর্মসংস্থানে সবাইকে দিতে পেরেছে? 34 বছরের শাসনে সেখানে পারেননি। তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে ইন্ডিয়ান জিডিপিতে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন 27% ছিল, 27%। আর আজকে ওই রাজ্যকে কাঙ্গাল বানিয়ে দিয়েছে। আজকে ওই রাজ্য, তারা যখন ক্ষমতা ছেড়ে যান, 1.5 লক্ষ কোটি টাকা ঋণ করে দিচ্ছে। জুট মিল বন্ধ, 63,000 বিভিন্ন কল কারখানা, ছোট বড় কল কারখানা তারা বন্ধ করে গেছেন। তো সেই কারণে আমি এখনো সামলতা উত্তর করছি ওখান থেকে। আসলে তাদের স্বভাবটা কিরকম? দুর্যোধনের মতো। দুর্যোধন জানতেন পাপ কোনটা, পুণ্য কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা। উনি বলেছেন, পিতামহ ভীষ্মকে বলেছেন এবং শ্রীকৃষ্ণকে বলেছেন, আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু ভালো পথে চলার আমার স্বভাবে নেই, আমি চলতে পারবো না। এই কারণে ধ্বংস হয়ে গেছিল। আপনারও এই কারণে ধ্বংস হয়ে গেছে, এই টন্টিং মারার কারণে। স্বীকার করুন বাস্তব। রাবণের একই অবস্থা হয়েছিল। শ্যামলদা,
এবং রাবণের একই অবস্থা হয়েছিল। একটু শুনুন শুনুন, রাবণের একই অবস্থা হয়েছিল। সীতা হরণ করে কি পাপ করেছেন উনি অনেকের কাছে বলেছেন। অধ্যক্ষ মহোদয়, রাবণের সীতা হরণ করার পর যে পাপ করেছেন উনি অনেকের কাছে বলেছেন সেটা পাপ হয়েছে, কিন্তু কি করবো আমি যখনই সীতার সামনে যাই এই সমস্ত পাপ ভুলে যায়, এই কারণে রাবণ ধ্বংস হয়েছে। আপনাদের অবস্থা এই দুর্যোধনা রাবণের মতোই হয়েছে। স্বভাব তো যাবে না, স্বভাব আপনারা পরিবর্তন করতে পারবেন না। রামু ভাইয়ের সুযোগ আছে আর সুযোগ ভাইয়ের সুযোগ আছে। তো সেই কারণে আমি তাদের বিষয়ে বেশি আমি বলতে চাই না, আমি বিষয়ের মধ্যে আসতে চাই, কারণ ওনারা লুপ্ত প্রায় প্রাণী। আগামী দিনে ডাইনোসরের সাথে ওনাদের ছবিটা ছেলেদের বলা হবে ডাইনোসর দেখতে এরকম ছিল আর সিপিএম দেখতে এরকম ছিল, একসময় ছিল। সুতরাং তাদের কথা বলে আমি আর আমার সময় ব্যয় করতে চাই না। সত্যি যদি আমরা এই বেকারদের রোজগারের বিষয়টি 100% বেকারদের রোজগার যদি আমরা সুনিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে এই সমস্যার মূলে যেতে হবে। যেই মূলে গিয়ে আমাদের নরেন্দ্র মোদীজি এবং আমাদের ডক্টর মানিক শাহ নেতৃত্বে আমাদের ত্রিপুরা সরকার আমাদের করছে। দুভাবে এর প্রতিকার হবে এবং এর প্রতিকার আমাদেরকে করতেই হবে। সারা বিশ্বের সমস্যা বলে আমাদের ভারতবর্ষের সমস্যা থাকবে এটাতে আমি বিলিভ করি না। সারা বিশ্ব কি হচ্ছে না, আমার ভারতবর্ষের সমস্যা আমাকে দেখাতেই হবে। আর তার জন্য আমাদের দুটো সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কাজ করে যাচ্ছে দুভাবে। এক, বর্তমানে যারা বেকার আছেন তাদের 100% কর্মসংস্থান। নাম্বার 2, ভবিষ্যতে যাতে এই দেশের মধ্যে বেকার জন্মই না হয় তার জন্য প্রিকশন। এই দুইভাবে আমাদের সরকার এখানে কাজ করছে। কিভাবে? 1 নম্বর হচ্ছে বর্তমান বেকার যারা আছেন তাদের 100% কর্মসংস্থান সুনিশ্চিত করার জন্য আমাদের সরকার কাজ করছেন। কারণ আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্য আমাদের সামনে 2047-এর লক্ষ্যমাত্রা রেখেছেন। আর এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন আমাদের দেশ স্বাবলম্বী হবে। আমাদের দেশ স্বাবলম্বী তখনই হবে যখন দেশের প্রত্যেকটা ব্যক্তি নিজের পায়ে দাঁড়াবে, অর্থাৎ স্বনির্ভর হবে। আর প্রত্যেকটা ব্যক্তিকে স্বনির্ভর কখনো সরকারি চাকরি দিয়ে সম্ভব নয়। তাদেরকে সরকারি চাকরির সাথে সাথে বিভিন্ন ধরনের কাজের সুযোগ তৈরি করে দিতে হবে। আর তার জন্য সেই কাজ আমাদের সরকার সব দিক দিয়ে করছে। শূন্যপদ পূরণ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা শূন্য হয় আবার পূরণ হয়, সেটাও চলছে, কন্টিনিউয়াস প্রসেস। নতুন পদ সৃষ্টি করা, মহিলাদের পিএসআর এর ব্যাটালিয়ন গড়া, এটা তো আমরা নতুনই সৃষ্টি করেছি না, ওনারা তো করেননি। তো সেই কারণে নতুন নতুন পদও আমরা ক্রিয়েট করছি। এছাড়া পদোন্নতি সহ বিভিন্ন বিষয়গুলো আমাদের সরকারে চলছে। যদিও আপনারা কেস করেছিলেন, সেটা কেসে এসসি এসটি ওবিসি সহ অনেক পদোন্নতি আটকে গেছিল, সেটা থেকে বেরিয়ে কিভাবে আবার তাদেরকে সেই সুযোগ দেওয়া যায়, সেই ট্যালেন্টগুলো যাতে নষ্ট হয় আমাদের সরকার আমরা করছি। এছাড়া বাকি যারা আছে, অন্যান্য যারা বেকার যুবতীরা আছেন, তারা যাতে আরো বিভিন্ন সুযোগের মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন, তার জন্য আমাদের সরকার কি করছে? স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া,
মুদ্রা লোন এবং লোকাল ফর ভোকাল। এছাড়া যারা মাঝ পথে যারা পড়াশোনা ছেড়ে দেয়, বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়, তারাও যাতে অর্থের অভাবে সেই কাজ থেকে পিছিয়ে না যায়, তাদের জন্য একটা নতুন যোজনা আমাদের সরকার নিয়ে এসেছেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। তাতে এমন কোন সেক্টর নেই যে তারা কাজের সুযোগ পাবে না। তারা যদি কাজের সুযোগ সবাই পায়, নরেন্দ্র মোদীর সহযোগিতা পায়, 2024-এ কেউ আপনাদের ভোট দেবে না। 2024-এ কেউ আপনাদের ভোট দেবে না। সমাজের এমন কোন বর্গ নেই তার মধ্যে আসে না। প্রত্যেকের কাজের সুযোগ এখানের মধ্যে আছে। সুতরাং এগুলোর মাধ্যমে 100% কর্মসংস্থান সুনিশ্চিত করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার তার উদ্যোগ গ্রহণ করেছে। নাম্বার 2, একটা নাম্বার 2 হচ্ছে আগামী দিনে যাতে বেকার তৈরি না, তার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। কিভাবে? সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে। শিক্ষা গ্রহণ করে যদি বেকার তৈরি হয়, তাহলে সেই শিক্ষার অর্থ কি? শিক্ষা গ্রহণ করে, কালকে স্যার বলছিলেন, মেডিকেল পাস করে কেউ বেকার হয় না, তাহলে অন্যান্য সাবজেক্ট পাস করে বেকার হবে কেন? তাহলে নিশ্চয়ই শিক্ষার মধ্যে কোনো গলদ আছে। ওই শিক্ষায় শিক্ষিত দেশের মধ্যে শুধু বেকার তৈরি হচ্ছে। পরিচয় দিচ্ছে আমি বিএ পাস করেছি, আমি বেকার, আমি এমএ পাস করেছি, আমি বেকার। যদি এমএ পাস করেছি, বিএ পাস করেছি, তাহলে আমি বেকার কেন? এই শিক্ষা, যে শিক্ষা আমাকে বেকার তৈরি করে, সেই শিক্ষার কি প্রয়োজন এই দেশের মধ্যে? সুতরাং সেটার রিদম আমাদের প্রধানমন্ত্রী চেঞ্জ করেছেন, যাতে শিক্ষা গ্রহণ করে যাতে এই দেশে কেউ বেকারই না তৈরি হয়, তার রাস্তা আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা রাস্তা তৈরি করেছেন। আমাদেরকে ওই জায়গার মধ্যে পৌঁছতে হবে। আমরা কোন শিক্ষায় এতদিন শিক্ষিত হব? যে শিক্ষায় আমাদেরকে বেকার তৈরি করত। কি ছিল সেই শিক্ষা ব্যবস্থা? ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। আমরা সবাই এখানে যারা আছি ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত। আমার এডুকেশন সাবজেক্ট ছিল, খুব প্রিয় সাবজেক্ট ছিল আমার। এক কথায় শর্ট কোশ্চেন আসতো পরীক্ষায়, ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা কি, এক কথায় আসতো। আমরা লিখতাম ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মূল কথা হচ্ছে কেরানি তৈরির শিক্ষা। 2 নম্বর পেতাম। অর্থাৎ ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মূল কথা ছিল, খেয়াল করবেন রতনদা, কিছু সংখ্যক ভারতীয়কে এমন ভাবে শিক্ষিত করো যারা এই শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজদের স্বার্থ রক্ষার মধ্য দিয়ে যেন তাদের স্বার্থকতা চরিতার্থ হয় এমন খুঁজে পাই। সেটা হচ্ছে ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। কথাটা লক্ষ্য করে, কিছু সংখ্যক ভারতীয়, সমস্ত ভারতীয় নয়, এমনকি যাতে তারা শুধু শিক্ষিত হয় শুধুমাত্র ইংরেজদের স্বার্থ রক্ষার মধ্য দিয়ে, অর্থাৎ বিদেশিদের স্বার্থ রক্ষার মধ্য দিয়ে তাদের স্বার্থকতা খুঁজে পায়, এবং তারা তাদের জয় জয়কার করেই তারা নিজেদের স্বার্থকতা খুঁজে পারবে। যেমন আমাদের বামপন্থীরা পান, দেশের কথা বললেই ওদের ছাকা লাগে, গা জ্বলে। যখনই ভারতের কথা আসে তখনই তাদের জ্বালা হয়। আর যখন ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্লোগান দেওয়া হয়, তারা আনন্দে নাচেন, তারা আনন্দে নাচেন। আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়, তখন তারা আনন্দে নাচে। আর যখনই গভর্নর তার স্পিচের মধ্যে বলেন ও তো
নকুল প্রসাদ সেনের সেই কবিতার লাইন, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে, তখনই জ্বালা শুরু হয়ে যায়, তখনই জ্বালা শুরু হয়ে যায়। সুতরাং আমাদেরকে বেকার যাতে না তৈরি হয়, যেখান থেকে ক্যান্সারটার সৃষ্টি হয়েছে, দীপঙ্কর বাবুর ক্যান্সার আছে বলেছে, দীপঙ্কর বাবু ক্যান্সার হলে মলম লাগালে ক্যান্সার যাবে না, ভিতরে ঢোকে তাকে ট্রিটমেন্ট করতে হবে। তো সেই কারণে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, সেটার আমূল পরিবর্তনের কথাও কিন্তু আমাদের সেখানে নরেন্দ্র মোদীজি তার জন্য যাতে বেকারি না তৈরি হয় নিউ এডুকেশন পলিসি উনি এনেছেন। এই নিউ এডুকেশন পলিসির মূল কথাকে আমি পুরোটাতে যাব না। একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা হবে জনমুখী, অর্থাৎ 3 থেকে 18 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে শিক্ষার আওতায় আনতে হবে। আর মধ্য শিক্ষা হবে কর্মমুখী, আর উচ্চ শিক্ষা হবে জ্ঞানমুখী। আমরা যে লেভেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে আমরা শিক্ষা গ্রহণ করছি, আমরা 12 পাস করলে আমরা তো সার্টিফিকেট পেয়ে যাচ্ছি, কিন্তু 12 পাস করার পর আমরা যদি গ্রাজুয়েশন পাস করতে যাই, তাহলে আমাদেরকে 3 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আমাদের যখন আমরা পড়াশোনা করি অতিক্রম করার পর আমাদেরকে ডিগ্রি সার্টিফিকেটটা পেতে হতো। ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর যদি কোনো কারণে আমার পড়া বন্ধ হয়ে যেত, আমি কিন্তু ডিগ্রি সার্টিফিকেট পেতাম না। সেকেন্ড ইয়ার করার পর যদি আমার পড়াশোনা কমপ্লিট বন্ধ হয়ে যেত, আমি কিন্তু ডিগ্রি সার্টিফিকেট পেতাম না। বর্তমান নিউ এডুকেশন পলিসিতে কিন্তু সেই ব্যবস্থা আছে যে যতটুকু পড়াশোনা করবে তাকে ততটাই সার্টিফিকেট কিন্তু সেখানে দেওয়া হবে, এবং সেই সার্টিফিকেট বেসিসে তাকে কর্মসংস্থান দেওয়া হবে। সায়েন্স, আর্টস, কমার্স, তার কোনো বাধ্যবাধকতা থাকবে না। যার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট নিয়ে সে পড়াশোনা করতে পারে। অর্থাৎ কি আছে, হাতি, ঘোড়া এবং গাধা, তিনটেকে কিন্তু এক শিক্ষায় শিক্ষিত করলে হবে না। তিনটের ট্যালেন্ট আলাদা। আমি মনে করি না গাধার কোনো ট্যালেন্ট নেই, গাধারও ট্যালেন্ট আছে, কিন্তু তিনজনের ট্যালেন্ট কিন্তু আলাদা। নিউ এডুকেশন পলিসিতে সেই সুবিধাই দিয়েছে। আমি গান গাই, এমনিতে ন্যাচারালি গাই, কিন্তু আমার এডুকেশন সিস্টেম আমি কিন্তু গান শেখার সুযোগ পাইনি। আমার কলকাতাতে যখন আমি কাজ করতাম, আমার যিনি কম্পিউটার অপারেটর ছিলেন, সে শুধুমাত্র 12 পাস, কিন্তু সে এতটাই কম্পিউটারে এক্সপার্ট, কোনো ধরনের প্রশিক্ষণ না নিয়ে, যে বড় বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার পর্যন্ত তার কাছে ফেল হয়ে যেত। আমার কোনো কম্পিউটারের ফাংশনিং ছিল না, সে জানে। তো সে কি ট্যালেন্ট নয়? সেই ট্যালেন্ট নিয়ে কি সে সরকারি চাকরি না পেলে সে শুধু বেকার থাকবে? না, তাকেও তার কাজের সুযোগ করে দিয়ে তাকে সে যাতে স্বরোজগারী হয় তার ব্যবস্থা কিন্তু আমাদের এই নিউ এডুকেশন পলিসিতে রাখা হয়েছে। ট্যালেন্টের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, হাতে কলমে কাজ শেখানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এই নতুন নতুন ইনোভেশনের উপর সেখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। যেই শিক্ষায় শিক্ষিত হলে তারা শিক্ষার পর কেউ বলবে না আমি বেকার, তারা কাজ পাবে, স্বরোজগারে হবে, স্বনির্ভর হবে, দেশ আত্মনির্ভর হবে, এবং তারা বলবে নরেন্দ্র মোদী কি জয়, ভারত মাতা কি জয়। সেই শিক্ষা ব্যবস্থা আমাদের আগামী দিনে যাতে এই দেশে যাতে বেকারি না তৈরি হয়, তার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানেও কিন্তু আমাদের রেখেছে। এবং আমরা মাননীয় মহামান্য রাজ্যপাল যে লাইনটি বলেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, এর মানে একটা ভারত ছিল কোন সময় শ্রেষ্ঠ আসন ছিল। সেই সময় কি বেকার ছিল? বেকার থাকলে তো কখনো শ্রেষ্ঠ হতো না। সেই সময় কি সরকারি অফিস ছিল, আদালত ছিল? সরকারি অফিস ছিল না, আদালত ছিল না, কিন্তু তারপরে একটা
ইংরেজ দার্শনিক তিনি ইংল্যান্ডের অ্যাসেম্বলিতে বক্তব্য রাখেন, আমি পুরো ভারত ভ্রমণ করে এসেছি, পুরো ভারত ভ্রমণ করে এসেছি, পুরো ভারত ঘোরার পর আমি এমন একজনও পাইনি যে সেই দেশে কেউ ভিক্ষা করছে। এই জন্য সেই সময় ভারতকে সোনে কা চিড়িয়া, এই জন্য ভারতকে বলা হতো। সেখানে কোনো বেকার ছিল না। এখনো আমাদের ত্রিপুরা রাজ্যে, আমিও যখন আগরতলাতে আসতাম, ইউনিভার্সিটিতে আসতাম, তখন আমার বাসের মধ্যে উঠতো এরকম যাত্রা পথে দয়া করে দুটো পয়সা সাহায্য চাইছি, দাদা দাদাও যে যাই পারেন দাদা, আমরা দিতাম। এখন কিন্তু এই চিত্র ত্রিপুরাতে নেই, ভিখারি খুঁজে পাবেন না ত্রিপুরাতে। সুতরাং সেই যে ভারত যখন শ্রেষ্ঠ ছিল, তখনকার শিক্ষা ব্যবস্থা কি ছিল? তখনও সেই ট্যালেন্ট ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছিল প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায়। বেশি উদাহরণ দিতে হবে না, আমরা যদি রামায়ণের উদাহরণ নেই, দ্রোণাচার্যের যে বিদ্যালয় আজকের ভাষায়, তার উদাহরণ যদি নেই, সেখানে পাণ্ডবরাও শিক্ষা লাভ করেছেন, কৌরবরাও শিক্ষা লাভ করেছেন। তার মধ্যেও যদি শুধু পাণ্ডবদের উদাহরণ নেই, 5 ভাইকে কিন্তু দ্রোণাচার্য এক শিক্ষায় শিক্ষিত করেননি। যুধিষ্ঠিরকে দেখেছেন, উনি প্রচন্ড ধার্মিক, তাকে ধর্মের শিক্ষা দিয়েছেন। ভীমকে দেখেছেন প্রচন্ড বলবান, তাকে গদায় তার বল প্রয়োগ করে গদা যুদ্ধে তাকে শ্রেষ্ঠ বানাতে পারি, তাকে গদা যুদ্ধের শিক্ষা দিয়েছেন। অর্জুনকে দেখেছেন তার নজর খুব তীক্ষ্ণ, তাকে যদি ধনুর্বিদ্যা পারদর্শী করি, শ্রেষ্ঠ ধনুর্বিদ হতে পারে। সময় বেঁধে দিন, কারণ আরো প্রাইভেট মেম্বার্স ইনস্টিটিউশন আছে, শর্ট নোটিস, সময়টা বলে দেবেন। আমি আর 2 মিনিটে শেষ করে দেবো, অধৈর্য হবে না অধৈর্য বাবু, আপনাদেরকে তো কিছু বলছি না, আমি আর 2 মিনিটে শেষ করে দেবো। ঠিক সেরকম নকুল এবং সহদেবকে তলোয়ারবাজিতে তারা পারদর্শী, তাকে সেই তলোয়ারবাজি শিক্ষা তারা দিয়েছিলেন। আর সেই কারণে সেই সমস্ত শিক্ষা ব্যবস্থায় যারা বেরোতেন, তারা সেই সময় নিজেরা বলতেন না যে আমি বেকার, তারা কোনো না কোনো কর্মসংস্থান কিন্তু তারা পেতেন। এবং সেই সময়টা যে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিদ্যালয় থেকে কারা বেরোতেন? সুপ্রাচীন কাল থেকে বহু নাম আছে, চাণক্য আছে, কৌটিল্য আছে, আর্যভট্ট আছে, কপিল, কনাদ, সুশ্রুত, পাণিনি, পতঞ্জলি, শ্রী রামানুজ, তুলসীদাস, বাল্মীকি, রবিদাস, রামদাস, কালিদাস, তারা বেকার ছিলেন। তো সুতরাং আমাদের সরকার যাতে বেকার সমস্যার সমাধান হয়, সবাই যাতে স্বরোজগারী হয়, এবং আগামী দিনে যাতে বেকার তৈরি না হয় এই দেশের মধ্যে, সেই দিশায় একটি দূরদর্শী দৃষ্টি নিয়ে আমাদের সরকার কাজ করছেন। সেই কারণে আমি এই প্রস্তাবটা এখানে সংশোধনটা আমি এনেছি। আমার বক্তব্যের পরিশেষে আমি এই হাউসের সকল সম্মানিত সদস্যগণের কাছে আমি অনুরোধ করছি, আসুন আমরা সকলে মিলে সর্বসম্মতিক্রমে আমি তো যে সংশোধনীগুলি আছে এখানে সেগুলো সহ মাননীয় সদস্য শৈলেন্দ্র চন্দ্র নাথের উত্থাপিত এই বেসরকারি প্রস্তাবটি সংশোধনী আকারে পাশ করে রাজ্য সরকারের উদ্দেশ্যে আমরা প্রেরণ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রস্তাবিতটা একজন প্রস্তাব এনেছে এবং একজন প্রস্তাবের সংশোধনী প্রস্তাব এনেছে। দুজনকে তো অ্যাভেলেবেল সময় দিচ্ছি, কিন্তু সবাই যদি এইভাবে বলতে থাকে হবে না। সবাইকে ম্যাক্সিমাম 5 মিনিট। যদি তো এখানে নাম আসছে কয়েকটা, বক্তব্য জবাব দিতে হবে তো, কি বক্তব্যের জবাব দিতে হবে তো, ঠিক আছে। তাহলে ওনাকে বাদ বলতে 5 মিনিট। আমি প্রত্যেকটা শব্দের জবাব হবে। এখন মাননীয় সদস্য
শৈলেন্দ্রবাবু যে প্রস্তাব এসেছিল ওনার পক্ষে কয়জনের বলবে? দুইজন। নিশ্চয়ই আর কংগ্রেসের পক্ষ থেকে লিডার অফ দ্য অপোজিশন ওনাদের পক্ষে আছে। কোথায়? আছে ও, এনেছে দুইজন। এর মধ্যে একজন বলবে না, এই যে ওনাদের পক্ষেতে দুইজন এবং ওনাদের পক্ষ থেকে দুইজন, চারজন এবং কংগ্রেসের পক্ষ থেকেও দুইজন, 6 জন আছে। তাহলে আপনি ছজন এটাই তো বলছি। স্যার সিম্পল একটা টপিকসের উপর এভাবে যদি অনেকজন ডিসকাশন করে যেমন আমরা একবার রুলসটা দেখে দেওয়া উচিত এতজন ডিসকাশন করাটা তো একটু রিলেভেন্ট হয়ে যাচ্ছে আছে টাইম লিমিট করা আছে আরো একটু বেশি আছে ঠিক আছে ঠিক আছে সব তো আরে এখানে সুরেন্দ্রবাবু যতক্ষণ বলেছেন হিসাব করে দেখুন সেই টাইম ঠিক আছে ঠিক আছে এটা না বলে আমি করে দিব শুনুন আরে 7 মিনিট করে দিন না এত উদারতা মহানুভবতা আজকে দেখালেন, আজকে কি উঠে গেলেন? কি ঘটনা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী কত মহানুভবতা, কি ব্যাপার আরে সবটাই ব্যাপারে কি অসুবিধা কি না না, এই যে এখন বলছেন আরে একটা যেটা তো আমি তো ভেবেছিলাম কর্মসংস্থানের প্রস্তাব আমরা যেমন আপনাদের প্রস্তাব ছিল টোটালি পজিটিভ একটা থেকে আমরা বলেছি, সেটা কোন বলি হ্যাঁ। আর এটাতে মোকারে বেরিয়ে গেল এক বছর নয় দেখতে গেছে আসুন না যদি আলোচনা একটু যদি আপনাদের রাখতে পারেন না ইউ আর দি সিনিয়র মেম্বার যে জানাবেন কোন জায়গায় গেছে কোন জায়গায় you must There are have 60 more. you must have the guts to listen, you must have the guts. আচ্ছা এই ব্যাপারে সাবমিট করে দেন সব আচ্ছা, মাননীয় সদস্য আমাদের একটা গোপাল চন্দ্র রায়, আমাদের একজন বলবে 7 মিনিট করে সময় আমার এমএসি আপনি বলুন তাহলে বলতে পারেন না ওনারা প্রস্তাব এনেছে, ওনাদেরকে সম্পূর্ণ সময় দেওয়া হয়েছে, এরকম সবাই সব টাইম দিতে লাগবে, আপনারা শর্টকাটে করবেন। মাননীয় সভাপতি মহোদয়, আজকে আমাদের যে প্রাইভেট মেম্বার রাজ্যের তীব্র বেকার সমস্যা নিরসনে রাজ্য সরকার অবিলম্বে সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ করার ব্যবস্থা করবে এনেছেন আমাদের মাননীয় সদস্য শৈলেন্দ্র চন্দ্র না একটা অ্যামেন্ডমেন্ট এনেছেন আমাদের তরুণ তুর্কি আমাদের কিশোর কর্মকর্তা দুজনের বক্তব্য কিন্তু স্যার ব্যক্তিগত হলো উদ্দেশ্য বেকার সমস্যা এখানে স্যার এটা তো ঠিক নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 সালে যখন উনি এসেছিলেন তখন ভারতবর্ষে বেকার ছিল 5.4 আর আজকে 10%। আর ত্রিপুরাতে বেকার হলো আজকে 14.3%। এটা আমি করিনি, এটা অল ইন্ডিয়া এটা রিসার্চ করে তারা আমার এবং উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্য সবচেয়ে বেশি। স্যার আমরাও বেকার সমস্যার সমাধান চাই। আমাদের তেন্ডুলকার বলেছেন, উনিও চান, তারপরে তেন্ডুলকার বলে যিনি বলে অ্যামেন্ডমেন্ট উনিও চান, কিন্তু বক্তব্য ম্যাটার অফ গ্রেট রিগ্রেট যে ক্ষমতায় আসার সময় আমরা দেখেছি এই যে ভীষণ ডকুমেন্ট ঘরে ঘরে ঢুকছে। আমি গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বলছি, আর কি ছিল 50,000 ভ্যাকেন্ট পোস্ট পূরণ করা। 50,000 ছিল কিনা আমি জানি, কোথা থেকে পেল, যদি থাকে গত 5 বছরে করেছি এটা একটা। সেকেন্ড ওনারা 299টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারও
গতবার 18 সালে 2018-তে ইংরেজি, এবার বাংলাতে স্বনির্ভর। স্বনির্ভর বলতে প্রত্যেকটা পরিবার স্বনির্ভর হতে। তাইলে সরকার যেমন সবকা বিকাশ করতে গেলে শুধু রতন বাবুর বিকাশ হলে চলবে না, আমার বর্মন ভাইয়ের বিকাশ হলে চলবে না, গোপাল ভাইয়ের বিকাশ হলে চলবে, আপনার বিকাশ হলে চলবে। তাই এখানে আমাদের যে নবাগত যে তরুণ দুর্গী আমার ছোট ভাই বলে বর্মন সাহেব যেটা বলেছে, বলতে গিয়ে যে তুলনা দিচ্ছেন চতুষ্পদে নামের কারণ একজনকে যদি চতুষ্পদের কথা বলার পরে সাসপেন্ড করা হয়, তাহলে আপনিও কিন্তু নামই উনিও কাউকে বলেন। আমার বক্তব্য, আমাদের রাজ্যপাল বলেছেন সবাই মিলে আমরা ত্রিপুরাকে ডেভেলপ করি। সুতরাং দেখুন, রং লাগালে যুবক, আমি যেটা বলছি আমার বক্তব্য হলো এই যে দেখার সমস্যা, এটা সব জায়গায়, কিন্তু সমাধানে যে প্রচেষ্টা ওনারা যে করছেন না তা কিন্তু বিলম্বিত। এখানে মোর দেন 1000 পোস্টে ইন্টারভিউ হয়েছে আজকে 2 বছর। নো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু। আমি যেখানে শূন্য পদ আছে, এখানে কি বলেছে স্পেসিফিক বেকার সমস্যার সমাধানের জন্য শূন্য পদগুলি পূরণ করা। আমি জানি না তেন্তুলকার মহোদয় শূন্য পদ পূরণ করার পক্ষে না দিব, এখানে কিন্তু পরিষ্কার লিখেছে। আমি যেটা স্যার গত 5 বছর 18 থেকে 23 প্রায় 22 থেকে 23,000 শূন্যপদ হয়েছে রিটায়ারমেন্ট। সেগুলি আমার তো যা আমার কাছে যা তথ্য তাতে কিন্তু পূর্ণ হয়, কারণ একটা ক্যাবিনেট ডিসিশন আছে যে যে ভ্যাকেন্ট পোস্ট যদি 1 বছরের মধ্যে ফিল আপ না হয় অটোমেটিকলি ভ্যানিশ করে। সুতরাং আমি আমাদের বাক্য সম্রাট আমাদের তেন্ডুলকারকে বলবো যে এই 24,000 যে শূন্য পদ নষ্ট হয়ে গেল, বাঘ সম্রাট বাঘ আপনার উল্টা ভাই, আপনাদের তো স্বভাব আছে। আমি যে কথা অনেক সময় আমরা অনেক কিছু কিন্তু রতন বাবু যে মেকানিজম জানে কথা বলতে, অপোজিশন হিসাবে জানতে এখনো জানে অনস্বীকার। কালকে আমি চৈটুম্বুর বলেছিলাম, আপনার স্পিকার সাহেব চৈটুম্বুরের শব্দ উনি পিএইচডি কিনা জানেন। আমি আজকে ডিকশনারি দেখেছি, কানায় ওনার আমি বলব স্যার আসার আগে তো স্যার একটা কমিটমেন্ট দিয়ে এই সরকার এসেছে, এটা হলো ভারতীয় জনতা পার্টি। দিল্লি থেকে সে নামটা মুছে গেছে, এখন মোদী সরকার। ঠিক আছে, ওনার পারফরমেন্সে উনি হয়েছেন, এখানে ডক্টর মানিসা সরকার হয়েছে। সেটা আমাদের বক্তব্য যে শূন্য পদগুলি কেন পূর্ণ হবে, এগুলি তো ফাইন্যান্সের কোনদিন অনুমোদন দরকার হয় না। আমি এখানে
আমাদের বর্মন মহোদয়, বর্মন সাহেব আমাকে বলেছে যে কি 2047 সালে ঠিক হবে 17 আর 7 কত 24, হ্যাঁ 17 আর 24 বছর পরে পূর্ণ কে জীবিত থাকবে, কে পরলোকে যাবে আমি জানি। 10,330 আপনারা এখানে বলেছেন 10,300 যে সমাধান করবে, ওই 165 জনের শরীর সমাধি হয়ে গেছে, কিছু বটতলা আর কিছু কবরে। আর 5 জন সুইসাইড করেছে, 2 জন জনজাতি আছে সুইসাইড। আমি যে কথা বলছি আমাদের বক্তব্য এখানে সময় নষ্ট না করে একটা গঠনমূলক সমালোচনা আমরা যদি করি, আমার মনে হয় রতনবাবু একমত হবে। কারণ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম is the real friend of the government. যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে সে রিয়েল, কারণ নাহলে আমরা তো সরকার। আমরা একটা কথা বলুন তো, এই যে আমাদের সচিন বর্মন, ওনার নামে যে মিউজিক করে, এটা ধ্বংসের। গোপাল বাবু, আপনার টাইম শেষ। না, আমার টাইম শেষ না, আপনার টাইম শেষ। আমি তাড়াতাড়ি শেষ করুন। লিখে পাঠাইছেন তীব্র ব্যাকআপ সমস্যা, আমি সব সমস্যা আমি আপনাকে বলছি, আমি আপনার সমস্যা আমি তীব্র আমি স্যার, আমি এখানে কেউ তো নিজেদের চাকরির জন্য বলছে, ওনারাও বলছেন আমরা চাচ্ছি শূন্য পদগুলি পূরণ করা। এই যে আমি পার্টিকুলার এই যে সচিন বর্মন সরকারি সঙ্গীত মহান বিশ্বাস প্রফেসর, সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5টা পোস্ট খালি আমি বলতে আপনার রিক্রুটমেন্ট ইনস্ট্রাক্টর 12 জন শূন্য, অ্যাকম্পানিমেন্ট 1 জন, আর সেখানে নেট দিয়েছে 50 জন নিয়ে বসে। আজকে 10 বছর কোনো অ্যাপয়েন্টমেন্ট, তাইলে ওনাদের কিছু পড়ে, কারণ ওরা 6 আর 4 মাস। আমি কিন্তু যেটা সত্যি শিখে আমি কি বেকার সমস্যার সমাধান করতে গেলে ট্রেজারি ব্যাংক, অপোজিশন ব্যাংক, আমরা 3টা গ্রুপ, আমাদের সবাই গঠনমূলক কথা বলতে হবে। আমরা আক্রমণ করলে চলবে না, অর্থ আসছে, এটা কি আমরা বলতে পারি না স্যার? গ্যাস আছে, বামফ্রন্ট জানি ব্যর্থ হয়েছেন গ্যাসের উপর কোন ইন্ডাস্ট্রি করতে, আপনারা চলছে। এখানে নর্থ ইস্টে শিলচরে একটা পেপার মিল ছিল, নর্থ ত্রিপুরাতে একটা মিনি পেপার মিল হতে পারে, করা যায় না। আপনারা আন্দোলন করাবেন, তার সঙ্গে কাজা ধরা পড়েছে, তারপরে বিদেশ। এখন আমার সাজেশন টু দ্য অনার দিস অগাস্ট অ্যাসেম্বলি যে আমরা চলুন রতন বাবু ডাবল সেঞ্চুরির দরকার নাই, সিঙ্গেল সেঞ্চুরি করে বেকারদের পেটে যাতে দিব না, হাতের ব্যবস্থা, ঠিক আছে, সেটার ব্যবস্থা করুন। আর আমি আপনার ঠিক আছে না, আপনার ব্যাটিং নাই স্যার, আমার অত্যন্ত
প্রিয় তরুণ তুর্কি বর্মন সাহেব এনেছেন, ঠিকই এনেছেন, সরকার পক্ষ তাকে এগিয়ে আসতে হবে। রতনবাবু লিখে দিয়েছেন, সই করেছেন। আমি জানি রতনবাবুকে আমি চিনি, উনি ন্যাশনালিজম ভালো জানেন। এখন উনি যেটা এনেছেন আমাদের ওটা কিন্তু ওয়ার্ডে লোক এটা আপনার আমার অর্থনৈতিক অসুবিধা নাও হতে পারে, কিন্তু বেকারদের জ্বালা অনেকে হয়তো যন্ত্রণা ভুক্তভোগী নয়, আমরা আমাদের কাছে রতনবাবু তো নিজের এলাকা ঠিক করছে, আমার কাছে খবর আছে। যা হচ্ছে উনি বাপ সম্রাট, উনি জ্ঞান রাখেন, সবকিছু আছে। আমি যেটা বলছি, আমি অপ্রাসঙ্গিক হবে ঠাকুর করে কলা খায়, কারণ অপ্রাসন যখন আপনার এই হয়, আপনার উপর ছুরি চলে, তখন মজা লাগে। I will support this private member. Amendment তুমি বলেছেন চাকরি হোক, তীব্র কেটেছে, তীব্র কেটে লাভ হবে, অতি তীব্র করছে, তীব্রটা শেষের পথে। 6 বছরে কি করবে? What you need? Thank you. Speaker sir, আপনার সময় না দিল অত্যন্ত সক্রিয়ভাবে আমাকে বসিয়ে দিচ্ছে। ধন্যবাদ। Thank you, Deputy Speaker. আমরা পেয়েছি যে ড্রাইভিং মেম্বার রেজিগনেশন মিস্টার সুরেন্দ্র চন্দ্রনাথ কর্তৃক আনিত রাজ্যের তীব্র বেকার সমস্যা নিরসনে রাজ্য সরকার অবিলম্বে সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করার ব্যবস্থা গ্রহণ করুন। অ্যাকচুয়ালি সবাই তো বলেছেন, কেউ বলেছেন ওরা করেনি, তারপরে আমরাও করবো না, সেই আনসারে দিতে সেটা জানি না, কিন্তু অ্যাকচুয়ালি বেকার সমস্যা তো আগেও আছে, এখনো আছে, কিন্তু যেহেতু টাইম যেহেতু কম, আমি বেশি বলবো না, বেশি দীর্ঘায়িত করবো না। যে ত্রিপুরা রাজ্যের বর্তমান যে প্রধান সমস্যার মধ্যে বেকার সমস্যা হচ্ছে অন্যতম, বেকার সমস্যা হচ্ছে অন্যতম, এবং শূন্য পদ বা যে কর্মচারী স্বল্পতার কারণে শুধু বেকারের সমস্যা নয়, যারা নাগরিক তারাও কিন্তু সমস্যা হয়। কিভাবে বুঝেন? আমরা নর্মালি আমরা গরমের সময় যদি বিদ্যুৎ চলে যায়, তখন আমরা বিদ্যুৎ অফিসে ইলেকট্রিক অফিস যখন বিদ্যুৎ অফিস ফোন করি, দাদা আমাদের কাছে তো মেন পাওয়ার নেই, তখন আমরা কি করবো? মেন পাওয়ার যদি থাকে না, কর্মচারী স্বল্পতা তো সেখানেই দেখা যায়, তখন তো শুধু ওই বেকার সমস্যা করে না, সমস্যা আমরাও করে। যখন আমরা গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে স্পেশালি বলতে গেলে ডিসি এরিয়াতে এখন এডুকেশন ডিপার্টমেন্টে স্কুলে শুধু টিকেডিসি দ্বারা পরিচালিত নয়, যারা স্টেট গভর্নমেন্টের যে স্কুলগুলোতেও কিন্তু অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে, যে 1 নম্বর 10,000 টিচার এসে যাওয়ার কারণে সেই যে অসুবিধাটা আরো দেখা যাচ্ছে, এটা বাস্তব। সেখানে আমরা পজিটিভলি আমার অনুরোধ থাকবো যে
সব ডিপার্টমেন্টের যে শূন্য পদ যতগুলো আছে অবিলম্বে যদি মনে করো যথাসম্ভব আমরা যদি পূরণ করতে পারলে আমাদের সবাই উপকৃত হবে। বেকারদেরও কিছু হলেও না হলে তাদের অর্থনৈতিক সঙ্গে জড়িত আছে। আমাদের শিক্ষিত বেকাররা অনেক কম্পিটিশনে যাচ্ছে, তাদের কিছু উপকৃত হবে। আমি বলছি না শূন্য পদ পূরণ করলেই যে রাজ্যের বেকার সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমি বলছি। কারণ আমি কিছুটাকে একটা কথা বলতে চাই, আপনি ওনাদেরকে ধন্যবাদ জানানো দরকার। ওরা ওদের টাইমে যদি আপনি সরকারি চাকরি পেয়ে গেলেন, আপনি আজকে এখানে হবেন না হইলেন, তার জন্য আপনি মনে করো তাদেরকে একটু থ্যাংক ইউ বলেন। তো তার জন্য সহ্য করতে হচ্ছে, সেটাও লাগছে। আমিও একজন আপনার মতো নই, আমিও সেই জায়গাতেই আছে। আমিও তখনই গ্রাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছে, পিজিডি যখন অ্যাপ্লাই করেছিলাম, বাকি সবাই আমার দুজনেরা চাকরি পেয়ে গেছে। কিন্তু আমি একজন আমার এরিয়াতে যে একটু সিরিয়ালে আছে, গ্রাজুয়েশন করার পরে মাস্টার ডিগ্রিও করা আছে, কিন্তু আমার চাকরি হলো না। তো আমি ধন্যবাদ জানাই ওই সময় যে আমি সরকারি চাকরি হয়ে গেলেন, আমি আজকে এখানে হতাম না। তো থ্যাংক ইউ, আমি তাদেরকে খারাপ বলছি না। তবু আমি কাছে একটা কথা বলতে চাই, সেখানের মধ্যে এখন বহু বছর ধরে যে এখন ব্যাকলগ পোস্ট অনেক আছে, যে এসটি এসসি এসটি, আমি আমার কাছে তথ্য আছে প্রায় প্রত্যেকটা না হলেও ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট থেকে আমার কাছে আছে এসসি এবং এসটি প্রায় নেয়ার অ্যাবাউট 10,000 ব্যাকলগ পোস্ট। আমি অনুরোধ করবো রাজ্যের রাজ্য সরকারকে যে এই ব্যাকলগ পোস্টকে অতি সত্বর স্পেশাল ড্রাইভে এটা রিক্রুট করা হোক, যা কর্ণাটকে হাইকোর্টের মাধ্যমে এটা অর্ডার করা হয়েছে। কর্ণাটক গভর্নমেন্ট তা কিন্তু করতে যাচ্ছে স্পেশাল ড্রাইভের মাধ্যমে, যে আমাদের ব্যাকলগ পোস্টটা করা হোক। সেখানে আমি একটা কথা, আমি আজকে অলিক একটা সুযোগ পেয়েছিলাম, আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি এটা পেলাম না। তবু আমি একটু এটার মধ্যে আছে, যেটা গতকালকে আমরা অ্যাটেন্ডেন্স আনিয়েছিল, যে মাটা বিশ্বরী যে ইউনিভার্সিটি এবং আপনি কিন্তু আসলে কয়েকদিনের মধ্যে আমরা পেয়েছি যেটা ইউনিভার্সিটি খোলার কথা। এখানে কিন্তু আমরা পাইনি যে এসটি এসসি রিজার্ভেশন থাকবো কিনা, কিন্তু ওইখানের মধ্যে যদি আমাদের প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক বা গভর্নমেন্ট চালিত কোনো সোসাইটি হোক, সেখানে কিন্তু এসটি এসসি রিজার্ভেশন যে পলিসির মধ্যে এটা কিন্তু থাকা দরকার। রাখলে আমরা কিছু যদি এসটি এসসি মেনটেন করতে হলে, আমি জাস্ট গত 2 বছর ধরে রাজ্যের ত্রিপুরা মেডিকেল কলেজের জন্য আমি কুইশন সাবমিট করেছিলাম, কিন্তু আজকে পেলাম না, আমি কুইশনটা আনসার এখনো পাইনি। গত 2 বছর ধরে রাজ্যের ত্রিপুরা যে 2টা মেডিকেল কলেজ আছে, এই 2টা মেডিকেল কলেজের মধ্যে কিন্তু আগে রিজার্ভেশন পলিসিটা থাকতো, কিন্তু লাস্ট 2 ইয়ার্স কিন্তু রিজার্ভেশন পলিসিতে কিন্তু ওইখানে কিন্তু এখন নেই। আমি জানি না সরকারি কি আনসার এসেছে, আমি জানি সরকার এটাই বলবো যে এটা তো সম্পূর্ণ প্রাইভেট সোসাইটি। ওইখানে কিন্তু আমরা জানি যে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু এখনো কিন্তু গভর্নমেন্ট রান বাই সোসাইটি। কেন বলছি? ত্রিপুরা মেডিকেল কলেজে যে জায়গা আছে এখনো কিন্তু ত্রিপুরা সরকারের এটা স্বাস্থ্য দপ্তরের কাছে এখনো কিন্তু ল্যান্ড আছে। সরকারের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যে অফিস আছে কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের বডিতে, যে গভর্নিং বডিতে কিন্তু আছে। তার সত্ত্বেও এখানে কেন 90% যে অ্যাসেট সরকারের, ত্রিপুরা মেডিকেল কলেজের 90% যে অ্যাসেট কিন্তু সরকারের, তো সেখানে কেন এসসি রিজার্ভেশন থাকবে না? সেখানে কেন এসসি রিজার্ভেশন থাকবে না? রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বলছি আমি। তাহলে রাজ্যের উপজাতিরা কেন নার্সিং করার পরও গভর্নমেন্ট চালিত এই সোসাইটি কেন আমরা এসসি রিজার্ভেশন পাবে না? টিএমসিতে সম্পূর্ণ অনিয়ম চলছে এখন, রিক্রুটমেন্ট পুরো সম্পূর্ণ অনিয়ম, কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া চাকরি নেওয়া যাচ্ছে।
অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া চাকরি নেওয়া হচ্ছে। তো ওইখানে কিভাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এসি জেনারেশন থাকবে? আমার কাছে তথ্য আছে, ক্লাস করবে 1-1.5 মাস ধরে অনেক উন্নয়ন হয়ে গেছে, যেটা কমিউনিটি মেডিসিন আছে, তোমার ইয়ে আছে, টিচার ডিপার্টমেন্ট আছে, কিন্তু কোনো এখানে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই কিন্তু চাকরি নেওয়া হচ্ছে। তো তার সত্ত্বেও আমরা কিন্তু কিভাবে আসতে করতে পারে আগামী দিনে যে নতুন ইউনিভার্সিটি আসার পর যে রাজ্য সরকার ওখানে যে হস্তক্ষেপ, ওখানে গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যদি এরকম পরিস্থিতি আসে তাহলে আমরা কিন্তু স্টেট গভর্নমেন্ট ইন্টারভেন করতে পারে। কিন্তু আমি আজকে দেখলাম যে টিএমসির মতো ত্রিপুরা মেডিকেল কলেজ গভর্নমেন্ট পরিচালিত এই সোসাইটির মধ্যে সোসাইটির কাছে কিন্তু আমাদের রাজ্য সরকার ইন্টারভেন যদি না থাকে তাহলে আগামী দিনে এরকম ইউনিভার্সিটি আসার পরও কলেজ আসার পরও রাজ্যের শিক্ষিত ছেলেরা ঠিকভাবে সুযোগ সুবিধা পাবে কিন্তু আশা করতে পারেন বলুন আপনি। তো তার জন্য আমি আর কিছু বেশি বলবো না, বলার অনেক কিছু আছে, লিখেও এনেছিলাম যে টাইম তো আরো বেশি থাকবেও না। পেয়েছিলাম যে আর্যভট্ট ইন্দু টেকনিক ইউনিভার্সিটি এসেছে। তো তারপরেও কিন্তু আমি আমার অনুরোধ থাকবো রাজ্য সরকারের কাছে এটা ব্যাকলগ পোস্টটা অবিলম্বে স্পেশাল জায়গায় এটা রিক্রুটমেন্ট করা হোক, আর শূন্য পদগুলো অতি সত্তর যদি হয় সম্ভব হয় তাহলে রিক্রুট করলে আমাদের সবার জন্য ভালো হবে, এই রাজ্যের বেকারের জন্য মঙ্গল হবে। এই ইনকামিং এটা না যে রাজ্যের সব বেকারের সমস্যার সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় সদস্য জিতেন চৌধুরী মহাশয়। থ্যাংক ইউ স্যার। এই রেজলিউশনের উপরে স্যার আমার বলার ছিল, কিন্তু এখানে প্রেজারেভেন্সের পক্ষ থেকে সংশোধনী প্রস্তাব রাখতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে আমাকে বাধ্য করেছে এই বলার জন্য। স্যার, আমি এই হাউসে যখন ফার্স্ট সেশনে কিছু নতুন সদস্য মাননীয় সদস্য এই বেঞ্চেও এবং এদিকেও তাদের আলোচনা শুনে আমি হাউসে বলছিলাম যে আমাদের এই হাউসের সম্পদ তারা হবে এবং যে পার্টি থেকে নির্বাচিত হয়ে এসছেন তারা ভালো এরকম যারা ফরওয়ার্ড লুকিং কিছু লোককে পাঠিয়েছেন যা শুধু হাউসের জন্য সারাতে করে ভালো হবে। এবং তার মধ্যে কিশোর বাবু একজন, বলেও ছিলাম, তার বক্তব্য শুনে খুব ভালো লেগেছিলাম। কিন্তু একটা কথা আজকে মানুষ বলে যে আজবস্তের দিকে লেফট সাইড, লেফট থেকে রাইট আস্তে আস্তে সব গোলমাল হয়ে যায়। এটা নিশ্চয়ই অনেকে জানেন। লেফটিস্ট কেন বলা? লেফটিস্ট আর নট দি অনলি কমিউনিস্ট, লেফটিস্ট আর নট দি অনলি ত্রিপুরাতে সিপিআইএম নন। এই শব্দটা যুক্ত হয়েছে সেই ব্রিটিশ রাজতন্ত্র থেকে। ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। রাজাদের সময়তে একদিকে যারা ধর্মীয় যাজক তাদের প্রতিনিধি থাকত, আবার রাজাদের মনোনীত এরকম লোক থাকত। যেমন এখনো ব্রিটিশ পার্লামেন্টে হাউস অফ লর্ড, হাউস অফ কমন্স। তো সেই সময়তে যারা লেফটে বসেছেন তাদের তরফ থেকে রাজার প্রস্তাবের বিরুদ্ধে তারা যখন তারা দেখলো এটা ঠিক হচ্ছে না, প্রজাদের মঙ্গল হচ্ছে না, যারা বাম দিকে বসেছিল
তখন থেকে এই শব্দটা অভিধানে বা আমাদের সভ্যতার এতে যুক্ত হয়েছে ল্যাপটিস্ট। তো ল্যাপটিস্ট উনি যতদিন বলছিলেন ঠিক বলছিলেন, রাইট আস্তে আস্তেই সদ্গুণ হলে এই হলো আমাদের দেশের রাইটিস্টের অবস্থা। স্যার, এখানে যখন এই প্রস্তাবটা দেখি যেটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, আমি সঙ্গে সঙ্গে পরে আমাদের যিনি রেজলিউশন মোভার তাকে দেখে গেছিলাম। স্পিরিট ইজ অলমোস্ট সেম। এবং আমি বলেছিলাম বসে আপত্তি নেই, আমি তাকে বলেছিলাম ইউ স্টার্ট উইথ না, আমি অ্যামেন্ডমেন্টকে সমর্থন করি, এটা বলে আপনি বলুন। প্রথম রেজলিউশনে যেরকম ভাবে কনস্ট্রাকটিভলি আমরা বলেছি, আমি আশা করেছিলাম কিশোরবাবু মাই ইয়াং ফ্রেন্ড সেই স্পিরিট নিয়ে বোধহয় ফিরিয়ে বল, কিন্তু যেভাবে শুরু করলেন এটা তো ত্রিপুরাজ্যের যুব সমাজের প্রতি তাচ্ছিল্য করে, সমস্যা সম্পর্কে উদাসীনতা, এবং শুনুন না প্লিজ, এই ধৈর্য হারান কেন, শুনুন যে ত্রিপুরাজ্যের যুব সমাজের প্রতি তাচ্ছিল্য করা, সমস্যাকে উপহাস করা, স্যার আমাদের রাজ্যে আজকে শাসক দলে যারা আছেন তারা যে 2018-তে প্রথম ক্ষমতা এসছেন, যে কতগুলো বিষয়ে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করেছেন, তার মধ্যে প্রথম বছরে 50,000 চাকরি দেব, পরের 4 বছরে হ্যাঁ ঠিক আছে কর্মসংস্থান, হ্যাঁ বললাম, তারপরে বছরে 7 লক্ষ লোককে দেব, ঠিক আছে আপনাদের কথাই মান। তারপর তাদের একজন প্রধান তিনি বললেন, आप लोग नोट कीजिए, ये मोबाइल नंबर लिख लीजिए, हम सत्ता में आएंगे, आप सिर्फ इस नंबर में एक कॉल कीजिए, मिस कॉल दीजिए, आपका घर में अपना रोजगार चलाए। তারপরে বাবা ভিডিও রেকর্ড দেখাবো, ভিডিও রেকর্ড শোনাবো যদি বলেন 50,000। এরপরে কি বলেছেন মাননীয় আমাদের পরিষদের মন্ত্রী, মাই গুড ফ্রেন্ড, অলসো বিটার ফ্রেন্ড, বলছেন সরকার যুবকদের প্রতি হয়রানি করছে, 50,000 চাকরির পোস্ট খালি রেখে। আজকে গেল আপনাদের সেই 50,000 চাকরির পোস্ট আসে না, আপনারা তো বলেছিলেন ওই 50,000 কি বলেছিলেন, আমি ঠিক সেই বয়ানে বলবো। প্রথম মন্ত্রিসভায় প্রথম ক্যাবিনেট মিটিং এ সরকার হওয়ার পর 50,000 বেকারের চাকরি অর্থাৎ ওই পোস্ট পূরণ করার জন্য ক্যাবিনেট সিস্টেম হবে। আজকে 6 বছরে কয়টা মন্ত্রিসভা করেছেন এখন? Why you consider public vacancies? Yes, there are many vacancies. Please listen me. যে আপনারা এই যে সকালে আপনি বলেছেন এই যে 2023-এর নির্বাচনের আগে একই পোস্ট কদিন বাদে কিছু মন্ত্রীর চেহারা ইয়ের সামনে কিছু পত্রিকাতে আবার ছাপিয়ে এতগুলি পোস্ট এটা হয়েছে, এই হচ্ছে, সে হচ্ছে, একই পোস্ট। কিন্তু তার কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হয় না। সকালবেলা বলেছেন একজন মাননীয় সদস্য, তারপর রেগাতে কিছু নিয়োগ হয়,
তার জন্য ইন্টারভিউ কল করেছেন। মোর দেন 1 লাখ youth their rights এই মানি, কারণ এখন আর বিনা পয়সা দরখাস্ত রাখে না সরকার, দরখাস্ত দিলে পয়সা দিতে না। সেই দূরদূরা ধর্মনগর থেকে সাধারণ থেকে এসে শত শত টাকা খরচ করে দরখাস্ত দিয়ে আবার ব্যাংক ডিপোজিট দিয়ে সেই ঠিক আছে আপনারা বলছেন ট্রান্সপারেন্ট, কোথায় তার ইন্টারভিউ, কোথায় তার রেজাল্ট? আজকে প্রায় 4-5 বছর হয়ে গেছে। এরকম ইচ এন্ড এভরি ডিপার্টমেন্ট অনলি স্পোরাডিক কিছু কিছু পোস্ট দিচ্ছেন। আর গতকাল আলোচনা হয়েছে আপনারা হাসি হাসি মুখে অফার গুলি করছেন, করুন, আমাদের আপত্তি নেই, খুব করুন। আমরা বলবো আরো বেশি করে করুন না, এই যে 50,000 করুন না, কেন করছেন না? আমরা এটাই বলছি। তো এই যে আপনাদের ইয়েতে এই এখন বলছেন আরো কয়েকজন সদস্য বলছেন আমরা বেকার তৈরি করি না, আমরা বেকার সৃষ্টি করি না। শোনো প্লিজ 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 প্লিজ, আমরা ইয়ে করি না। আমাদের শিক্ষা, এই নতুন শিক্ষা পলিসি শুধু রোজগার ওরিয়েন্টেড শিক্ষা পলিসি। আর কত তথ্য দিই বেসিকলি আমি অনেকগুলো, যেহেতু আমি প্রিপেয়ার্ড না, দ্যাটস ওয়াই আই হ্যাভ নট থট দ্যাট, জাস্ট মেমোরিতে যেগুলো আছে রিসেন্ট। এই সকালবেলা ভুল না ভাই, আজকে ওখান থেকে একজন মেম্বার বলছেন আমাদের এখানে তো শুধু পর্যটক আসে না, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, আসাম থেকে হাজার হাজার লোক আমাদের ইনভার্টারে কাজ করতে আসে। Why? Only to work in that inverter. How much the wages they are getting? What kind of the facilities they are being provided with the Bhatta Maliks? Cannot answer because there is no employment. That's why they compel to migrate from their states. Assam, who is ruling Assam? Your BJP government. Jharkhand now is BJP নেই, বিহার BJP নেই, সেদিন ছিল। শুধু তা নয়, আজকে ত্রিপুরাতে দেখুন আমাদের গ্রামে গ্রামে চলে যাচ্ছে ওই ইউপির লোক, মধ্যপ্রদেশের লোক। আগে দেখতাম না এগুলো, চানাচুর বিক্রি করে, মাছের পোনা বিক্রি করে, দমকলের কাজ করে, লুঙ্গি বিক্রি করে, গামছা বিক্রি করে। এই জন্য আসতে হবে, সেই হাজার হাজার কিলোমিটার থেকে আসতে হয়, বিকজ দোজ গভর্নমেন্ট রুলড বাই ইয়োর পার্টি, they don't have any source of income. কাজেই এরা সারা দেশে ঘুরে বেড়াতে হয়। শুধু এখানে আরো বলছি, আরো কদিন আগে পত্রিকা দেখেছেন ভারত থেকে একটা চার্টার ফ্লাইট 303 জন প্যাসেঞ্জার নিয়ে একটা ফ্লাইট উড়ে যাচ্ছিল সাউথ আফ্রিকার নিকারাগুয়া। কেন? কোথাকার লোক? বেশিরভাগ নর্থ ইন্ডিয়া। জার্মানি কিভাবে জানি খবর পেল তাদের একটা এয়ারপোর্ট ভারতীতে এই ফ্লাইট উঠতে দিল না। 303 passengers, all Indians, not a single citizen from any other country. তারপরে ফেরত পাঠিয়ে দিল যে না যাও। কারা কারা? Out of these 330 passengers, 93 is from Gujarat, model state of India. सबका साथ सबका विकास है जिनी ये वजह अंदर ताप सच्चे मुंबई एयरपोर्ट नामलो সাংবাদিক সমস্ত ক্যামেরা নিয়ে তৈরি, তাদের কাছ থেকে কে পাঠালো, কেন গেল,
পেছন দরজা দিয়ে সব মুখ থেকে পালিয়ে গেল। Why? Yes, they are also our welfare. কেন একজন এইভাবে আমাদের দেশের যুবক জমি জমা বিক্রি করে 40, 50, 60 লাখ টাকা দালালদের দিয়ে আমেরিকাতে একটা আছে, সাউথ আমেরিকাতে এটাকে বলবে ডানকি রোড, এটার নাম হয়েছে ডানকি রোড। কেউ মেক্সিকো দিয়ে, কেউ নিকারাগুয়া দিয়ে, কেউ অন্য এই হন্ডুরাস দিয়ে আমেরিকাতে ঢুকে এবং বলছে একজন ব্লগার এটার উপর একটা ব্লগ করেছে ইউটিউবে। বলছে ইন্ডিয়া থেকে এভরি ইয়ার 10 লাখ ইউথ both men and women they migrate like this by selling their everything এবং এই 10 লক্ষের মধ্যে তারা বলছে, শেষ করে আমি ইউটিউবে কথা বলছি, বলছে 30% তারা না ফেরার দেশে চলে যায়। কেউ জঙ্গল দিয়ে যেতে গিয়ে সাপের কামড়ে, বন্যজন্তুর কামড়ে, কেউ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে, কেউ পুলিশের গুলি খেয়ে, কেউ না খেয়ে মরে। Why these Indians are deserting their মাতৃভূমি? অভাব। শেষ করে এবং স্যার শুনুন না, এত কথা বলবো না, আপনি অধৈর্য হয়ে গেলেন কি বলেন? সত্য কথা বললে অধৈর্য হতে হবে, প্লিজ প্লিজ। তারপর এই মুহূর্তে স্যার প্যালেস্টাইনের উপরে স্যার Sir, as per rules of procedure and conduct of business in Tripura District University, Rule 80, here clearly mentioned, no speech or resolution shall exceed 15 minutes in a duration. আপনি দেখুন অলরেডি 15 মিনিট ডিউরেশন। আরে এটা তখন কেন হবে না? আরে ভাই, আরে যারা মুভ করবে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, যারা মুভ করবে তাদেরকে আরে কিসের আরে শুনুন না, লাভ হবে আপনাদের। শুনুন, আমাদের লাভের জন্য বলছি, আমাদের উপকার হবে। শুনুন, because you are against the arrogancy, এটা কাম্যতা, এই কাম্যতা আপনাদেরকে শেষ করে দিচ্ছে। What is this? আপনি বলা শেষ করেন, আপনি 2 মিনিটের ভিতরে শেষ করেন। না স্যার, আবার 2 মিনিটে শেষ করেন না। স্যার we are not here to listen your এবং ঠিক আছে, এই শহরে আপনার প্রায় সমস্ত অধিকাংশ মেম্বার আমরা বসবাস করি। 2 মিনিটে শেষ করেন। এই শহরে একটা লেবার মার্কেট আছে। কোথায়? বটতলা, বটগাছের তলায়। আজ থেকে 7-8 বছর আগেও লেবার মার্কেট একমাত্র বটতলায়। এখন লেবার মার্কেট কোথায় কোথায়? অরুন্ধতী নগর, বটতলা, লেকচুমনি, জিবি বাজার, মোটর স্ট্যান্ড, তুলসীবতী স্ট্যান্ড, কামানচুমনি, এভরিওয়্যার। এরপরে আপনি একটা সময় দেখা যায় যে বহু শ্রমিক কাজ পায় না, বাড়িতে ফিরে যায়। সুশাসন এগুলি আনএমপ্লয়মেন্ট এক ত্রিপুরা, ষষ্ঠ ত্রিপুরা। হ্যাঁ, ভালো কথা। লোকাল ফর লোকাল ইয়ে করে দিচ্ছি, লোকাল ফর লোকাল, অর্থাৎ লোকাল এমপ্লয়মেন্ট, লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল হবে। আমরাও চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরকম স্লোগান তৈরি করার একটা মালিক। তো সেই আমরা সেটাই বলছি। ইয়েস, আমি একটা এখনো বলছি, আপনারা কিশোর বাবু যে অ্যামেন্ডমেন্ট এনেছেন একেবারে উভয় জায়গা সমর্থন করে বলছে, উভয় জায়গা সমর্থন করে বলছে। Why is delaying? Why harassing the youth? Why you are not optimally utilizing the opportunities? এই যে কদিন আগে, কয়েক বছর আগে কোভিড গেল, আপনারা বলছেন যে যদিও তারপরে প্রস্তাবে বলবো আমি মাইগ্রেশন অফ লেবার ত্রিপুরা থেকে, আমরাও জানতাম না। গত কোভিডের সময়তে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ওই পাঞ্জাব, মুম্বাই, কেরালা, more
than 70,000 your document you have COVID এর সময়তে যখন যারা হ্যাঁ আরে your time during your time কি করছে এরা? ওইখানে গিয়ে হোস্টেলে দারোদার, তারপরে এই কি বলে সিকিউরিটি পার্সন, রেস্টুরেন্টে গিয়ে এই হ্যাঁ জব চুরিতে করছে না ভালো, কিন্তু কেন দিতে বাধ্য করছে? Why? Because তারপরে বলছেন বলো 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 সবে ভারত আবার জগৎ সবার শেষ কাজ করবে ভালো। কাকে বলছেন এগুলি? আপনাদের এই ক্ষেত্রে এই গান যখন রচিত হয়, এই দেশের আকাশে আকাশ মুখরিত করে, what was your role? আপনারা বলেন আপনাদের একজন নেতা থাকে, আমি সত্য সাভারকারকে আমি দেখার জন্য বলছি, he was also one of the image of ইয়েতে কি বলে সে কালা ইয়েতে কালা নামের খানের ইয়েতে সরি আল্লামা। প্লিজ আমি হাত জোর করে বলবো ইউ গো দেয়ার। ভারতবর্ষের যদি শ্রেষ্ঠ কোন তীর্থ হয় এটা হলো আন্দামান এবং সেলুলার জেল, যেখানে আমাদের দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছে। হ্যাঁ, সাভারকারও একটা এবং তালিকা দেখুন, from where they have come, mostly from Bengal and Punjab. And after that, after liberation, when they have free, which party they have joined? The left party, not your party, but your leader. আমি আবারও বলছি, your leader with great মানে কি রাস্তাকে বলছি, সাভারকার ঈশ্বর ক্লেমেন্সি, ইংরাজ তোমরা তো আমাদের বাবা, আমাদেরকে ক্ষমা করো। ইউ কাম মুম্বাই আর্কাইভে, ইউ কাম উইথ মি, আই উইল গিভ ইউ কেয়ার, ইউ কাম। স্যার তথ্য দিতে পারবেন না? ইয়েস ইয়েস 100%, ইউ কাম উইথ মি, আমি তোমাকে নিয়ে যাব। আন্দামানে আমি গেছি, আন্দামানের অর্গানাইজিং সেক্রেটারি স্যার, আমি আন্দামানের দায়িত্বে ছিলাম, আন্দামানের সংগঠনের দায়িত্বে ছিলাম। আপনি যখন অসত্য কথা বলছেন, এই যে বলছেন মিসলেড, আপনি বলছেন যে সাভারকার যদি ফ্রিডম ফাইটার ছিলেন, 6 বার কালাপানির সাজা কিন্তু আমার কত টাকা দিয়ে বেরিয়ে এসেছে বলছেন কারণ আমি আপনার কাছে তথ্য না থাকলে বলুন। আরে তো কোথায় বাড়ি বলতে তথ্য কোথায় ছিল? না তো কথা বলছে বলছে তথ্য আছে তো বলছে তাকে বলা সবে আপনারা সারা বছর আজকে বলছেন ব্রিটিশদের শিক্ষানীতি ছিল কেবল বানানোর জন্য। ইউ আর দি প্যাট্রোনাইজার অফ দি ব্রিটিশার্স দ্যাট টাইম। ইউ আর দি স্বাধীনতা বিরোধিতা করেন, এখন ব্রিটিশদের প্রণাম করেন, এখন ইন্ডিয়ার বড় যারা স্বাধীনতা পার্টি আগে পর্যন্ত বলেছেন, আজকে বলে আমরা ভুল হয়েছে। স্বাধীনতার সময় আমরা 26 জানুয়ারি আপনার হয় না, 50 আগস্ট স্মরণ করেন না, হয় না। কথা বলেন। আমাদের ভারতের সংবিধান রচনার সময় আপনি বিরোধিতা করেছেন, আমার তিরঙ্গা জানলে আপনি বিরোধিতা করেছেন। টুডে ইয়েস আমরা রাষ্ট্রপতি জানো ভালো নিজেকে সংশোধন করতে চান ভালো। কাজেই স্যার এই সমস্ত বেকারদের প্রতি তাচ্ছিল্য উদাসীনতা এটাকে নিন্দা করে এবং আবার তিনি যে প্রস্তাবটা এখানে দিয়েছেন সরকার যাতে ইনটু এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কর্মসংস্থানের এবং শূন্যপদ পূরণের বেকারদের হ্রাস করে নয় এই উদ্যোগ গ্রহণ করেন। এই কথাগুলি বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য জিতেন বাবুর বক্তব্য খুবই শ্রুতিমধুর লাগছিল শুনতে, এবং উনি যদি সবাইকে এখন বক্তব্য রাখেন কোনো স্ট্রিট কর্নারে, মানুষ ভাববে যে কমিউনিস্ট পার্টিগুলো ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে দিয়েছে, যে চারটি প্রতিনিধিত্ব করছে জিতেন বাবু। আপনার বক্তব্য থেকে নিয়েই আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি নিশ্চয়ই জানবেন যে উনি গুজরাটের কথা বলছেন,
যে চার্টার ট্রেনে গেছে 99 জন 90 জন গুজরাট থেকে গেছে যারা ধরা পড়েছে। আপনি জানেন কি আপনাদের শাসিত রাজ্য বা আপনাদের বন্ধু দল শাসিত রাজ্য কেরালা পার্সেন্টেজ কি আছে ভারতবর্ষের বাইরে ক্যানাডিয়ানরা কাজের জন্য? ডু ইউ নো হোয়াট ইজ দ্য নাম্বার ফিগার? 3.5 মিলিয়ন, মানে 35 লক্ষ লোক কেরালা থেকে বহির্দেশে গিয়ে কাজের সন্ধানে সেখানে যায়। কেরালাতে তো বিজেপি দল নয়, আপনারা থাকেন নতুবা আপনাদের বন্ধু দল থাকে, তো আপনারা দিতে পারছেন না কেন কেরালাতে? কেরালা তো স্বয়ং সম্পূর্ণ। আপনারা তো গতকালকে গভর্নরের ভাষণের উপর আপনারা বলছিলেন কেরালাতে যান, সেখানে দিচ্ছে, কেরালাকে রোল মডেল হিসেবে ফলো করতে চাইছে। আরেকটা প্রশ্ন আপনি জবাব দেবেন কি? আপনারা তো খুব ন্যাশনালিস্টিক ফোর্স। What was the role of your party during Chinese aggression in 1962? You even refused to condemn the Chinese aggression on India in the name of proletarian unity. আপনারা চাইনিজকে বন্ধু বলে এখন ভাবেন যারা ভারতকে প্রতিনিয়ত বিব্রত করতে চায়। তো দেশমাতৃকার পার্ট সেলুলার জেলের কথা বলছে। সেলুলার জেলের স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে তো সেলুলার জেলে গেছে, তারা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছে। কোন দেশাত্মবোধ যার রয়েছে কোন পার্টি আক্রান্ত করতে পারে না কোন ব্যক্তি। আপনারা মিথ্যা তথ্য দিচ্ছেন, এগেন ইউ আর মিসলিডিং দ্য হাউস, যেটা প্যাডি প্রকিউরমেন্টে করেছে। স্যার আপনি আমার উদাহরণ দিয়েছেন, আমার প্রসঙ্গ টেনেছেন, সে কারণে উনি আমার প্রসঙ্গ টানতে গিয়ে প্রসঙ্গ টানতে গিয়ে আমার ওইখানে আসলে বসা আর এইখানে বসা দিয়ে আপত্তি জানিয়েছেন। আমি ধন্যবাদ জানাই, আপত্তি জানিয়েছেন। কতটা পাল্টেছি আমি বলছি, আমি যখন ওখানে বসেছিলাম আর এখানে যখন বসেছি আমি কতটা পাল্টেছি আর আপনারা কতটা পাল্টেছেন সেটা আমি বলছি। আন্দামানের প্রসঙ্গ তুলেছেন, আমি আন্দামানেও আমি নেই সেক্রেটারি ছিলাম, একবার নয় কয়েকবার গেছি। যে আন্দামান সম্পর্কে আপনারা বলছেন সত্যি আমি বলছি যান, এই আন্দামান ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যে ভূমিটা প্রথম স্বাধীন হয়েছে সেটা হচ্ছে আন্দামান। কে স্বাধীন করেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে আপনারা কি করেছেন? তেজুর পুকুর। তাদের মধ্যে আপনারা তেজুর পুকুর বলেছেন, আরেকজন দেশপ্রেম শিখাচ্ছেন আর পরিবর্তনের কথা বলছেন। জিতেন বাবু শ্রদ্ধার সাথে বলছি, আপনাদের পার্টির নাম কি? ভারতের কমিউনিস্ট পার্টি, রাইট? রাইট। আমি যখন ওই টেবিলে বসেছিলাম তখন আপনাদের পার্টির, আমি জানতাম আপনি ভারতের কমিউনিস্ট পার্টির রাষ্ট্র সম্পাদক ত্রিপুরা রাজ্যে। আর যখন এই টেবিলে এলাম, আমাদের এই অ্যাসেম্বলিতে যে নেবা অ্যাপ ব্যবহার হচ্ছে, সেই আবার আপনি বক্তব্য রাখছিলেন, আপনার বিস্তারিত বিবরণ আমি দেখছিলাম। এই অ্যাপের মধ্যে দেখছি শ্রী জিতেন্দ্র চৌধুরী সাবরু ভারতীয় কমিউনিস্ট পার্টি, নট ভারতের, ভারতীয় কমিউনিস্ট পার্টি। আগে ভারতের ছিলেন, আমি যখন ওখানে বসেছিলাম, এখন ভারতীয় কমিউনিস্ট পার্টি। এর মানে আমি যখন আরেকটু যাব তখন ওরা ভারতীয় জনতা পার্টি হবে। উনি আসলে এখানে এই যে বলছে যে আমরা বেকারদের বলছে যে আমাদের সদস্য কিশোর বর্মন মহোদয় কি বলেছে, শূন্য পদ পূরণ করার চলমান প্রক্রিয়া আরো স্পিড বাড়বে। এর আগে বলছে বেকারদের স্বাবলম্বী করা, এটুকু আর আপনি একটা বলছেন জানেন না, আমরা কিন্তু লেফট রাইট মানি না। Our theory is this: rejecting the politics of right versus left based on Western ideas, emphasis on Indian solution based on Indian thought. Neither one nor that pragmatic and real. আমরা রাইট লেফট হিসেবে দাঁড়াই, আমাদের ভারতীয় ইন্ডিয়া আমাদের আমরা 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 এই যে বলছে কথাটা উঠাইতে দিয়া নেতাজি সুভাষ কেন কষ্ট পাইছে, কেন কষ্ট পাইছে? একটা
বলেছিলেন ये आजाद झूठा है लाखों इंसान भूखा है স্বাধীনতাকে স্বীকার করেননি ওরা স্যার মুসলিমদেরকে নিয়ে উনি একটা কথা বলেছেন প্লিজ অ্যাক্সিডেন্ট স্যার ওনারা বলছে মুসলিমদের বন্ধু কিন্তু ওদের যখন সরকার ছিল আরকেপুর থানার মধ্যে আমাদের এখানে মিনিস্টার আছেন আরকেপুর থানার মধ্যে একদম অসহায় মুসলিম শ্রমিককে পুলিশ দ্বারা পিটিয়ে খুন করা হয়েছিল শুধু তাই নয় বন্ধু ওই বিশালগড় থানার মধ্যে একজন মুসলমান শ্রমিককে পিটিয়ে হত্যা করেছিল এটাও আমার বন্ধু ভুলে গেছে এই যে ভারতবর্ষে বিজেপি সরকার এসে একজন মুসলমানকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন শ্রী আবুল কালাম আজাদ এবিপি আবুল কালাম আর সেকেন্ডারি করেছিলেন আমাদের বাজপেয়ী মুসলমানকে ভালোবেসে এই ভারতবর্ষে এই মাদ্রাসাগুলো তৈরি করে দিয়েছেন মুসলমানদেরকে এডুকেশন শিক্ষার মাধ্যমে ডেভেলপমেন্ট করার জন্য আর যারা বন্ধু চীন দেশ ওই চীনের মধ্যে মুসলমানকে দাঁড়িয়ে রাখতে দেয় না চীনের মধ্যে মুসলমানকে প্রণাম করতে দেয় না আবার ওরা বলছে কি আমরা মুসলমানের বন্ধু 35 বছর ধরে টুপি করিয়েছে আরো টুপি করাতে চায় থ্যাংক ইউ আমার বক্তব্য নয় আমি খুব খুশি আমি মানে ভালো লেগেছে ভালো লেগেছে বাবু ধন্যবাদ স্যার ভালো লেগেছে বাবু ভালো লেগেছে বাবু উইথ ইউ অনার টু প্লিজ আপনি না রাখেন না প্লিজ লেট মি সে আপনি যথেষ্ট পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য রাখেন কিন্তু স্বাধীনতা সংগ্রাম নিয়ে কমিউনিস্টদের মুখে মানায় না যতটুকু ইতিহাস পড়েছে নেবার প্লিজ স্বাধীনতা আপনাকে করি কিন্তু মাঝে মধ্যে আপনি কোন চেয়ারে বসে আছেন আপনি ভুলে যান ভুলে যাই সেটা ঠিক ব্যাপারটা হচ্ছে কি করবো ইতিহাস বিকৃত হয়ে যায় এমন বিকৃত স্বাধীনতা আন্দোলনে সর্বনাশ প্লিজ না আমি শুনছিলাম আমি এসেছি শুধু বাবুকে আমি বলার জন্য যে কথাটা আপনি বললেন আমি বারবার ওনাকে বলছিলাম যে আপনি একটু কাইন্ডলি কথা এখন যদি আর দরকার নাই দিতে দেবো কারণ ঝোলা থেকে বিড়াল বেরিয়ে গেছে স্বাধীনতার সংগ্রাম প্লিজ এবার অনেক আলোচনা বাকি আছে মাননীয় সামরবাবু বলুন এই জন্য এখন দরকার আছে কি চলবেন না নাম দিয়েছিলাম বলবেন না অলরেডি অ্যামেন্ডেড হয়েছে যে এনেছেন অলরেডি উনি তো এগ্রি করেছেন সুতরাং যদি এই টেবিল থেকে কিছু বলা বলে শুধু বলে তারপরে বলুন স্যার মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকা থেকে এসেছেন থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল চিফ মিনিস্টার কাইন্ডলি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আপনারা যে স্কুল থেকে এসেছেন একজন শহীদের নাম বলতে একজন শহীদ নাম শ্যামাপ্রসাদ মুখার্জি আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পরে আরে 47 এর আগে জনসংঘ হওয়ার আগে পরিষদে একজন শহীদের নাম বলুন দেখি আমাকে এই প্রান্ত একজন শহীদের নাম বলেন যিনি ভারতীয় জনসংঘের পরবর্তী সময় সদস্য ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি এবং গুনার ভাই এরা সবাই কিন্তু জেলে গেছিলেন এই ইংরেজদের এটা ডিফেন্ড করতে সো ডোন্ট ফরগেট ইট অটল বিহারী বাজপেয়ী সাক্ষী দিয়েছেন আই ওয়াজ 100 years distance of that procession was going on আমি 100 গজ ধরেছিলাম আমি ভিতরে ছিলাম that was the statement made by honorable ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আপনি জানেন ঠিক আছে যতই আপনি বলেন ওই যে কিছু বক্তব্য বলছিল কথাটা
সদস্য শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন এনেছেন এবং উনি যেটা আমি সমর্থন করছি, এটাকে একটু প্লাস্টিক সার্জারি করে আর একটা কায়দায় জাস্ট নাকটা একটু লম্বা ছিল, সেটা একটু কেটে টিপড়ার মতো করে দেখানোর চেষ্টা হয়েছে এবং প্লাস্টিক সার্জারি করে এটার একটা পয়েন্ট পেয়েছি। অলমোস্ট সেম সীতা আর গীতা ফিল্মে দেখেছি, সীতাও হেমা মালিনী, গীতাও হেমা মালিনী, ইট ইজ অলমোস্ট দিস। দুইটা রিজলিউশনকে আমি সমর্থন করছি। বর্মন আমাদের অনারেবল এমএলএ যখন বক্তৃতা করছিলেন অনেকটাই ভালো লাগলো, অনেকগুলো বিষয় আমি জানলাম। একটা জায়গায় হলে এই গল্পের মধ্যে একটা সংশোধন আনা উচিত। আসলে পরিষদীয় মন্ত্রী বোলিং করছিলেন, কারণ উনি প্রথম বলেছেন, তারপর আমি এসে ময়দানের বাইরে সিক্সার মেরেছি, একদম বাইরে। এটা ছাড়া মোটামুটি বাকি যে সমস্ত ক্রিকেট বলগুলো ঠিক ছিল। আরো একটা জিনিস হলো যে এই যে কমিউনিস্ট, বীর সাভারকার, তারপর বিজেপির আইডিওলজি, কমিউনিস্টরা কোথায় ছিল, এই আলোচনার ফাঁকে কিন্তু ত্রিপুরা রাজ্যের দেখা ফিনিশ। আমি জানি না এই হাউসের মধ্যে ওই গ্রাম্য বাংলায় একটা কথা আছে, কি বলে গেলে পাতা পুতা ঘষাঘষি মরিচের খামছে, এর ব্যাকআপের অবস্থা শেষ। মাই ফোকাস ইজ অন ব্যাক। আমি আসলে বলতাম না, আমি জাস্ট দেখছিলাম যে কি হচ্ছে, কে কি বলবে, সবটাতেই বলা এটাও কি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী কবে আসবেন এটা অপেক্ষা করছি, বিকজ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। এখানে 1000 মন্ত্রী থাকতে পারে, দ্যাট ইজ নট ইকুইভ্যালেন্ট টু ওয়ান চিফ মিনিস্টার, এটা আমাদের বুঝতে হবে। সো মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি এই হাউসের মধ্যে, ইট হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স টু মি। আমার কাছে আমি জাস্ট হাইলাইটের জন্য বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও আমি এটা বলছি যে আমাদের মিউজিক কলেজ, ত্রিপুরার যে একটা মিউজিক কলেজ আছে যার নাম শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়, উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সঙ্গীত মহাবিদ্যালয় এবং এর অনেক নাম ছিল, সুনাম ছিল। বর্তমানে আমার মনে হচ্ছে এটা ধীরে ধীরে এটার যে সুনাম, এটা আমি বলছি না যে শেষ হয়ে যাচ্ছে, আমাদের এখানে নজর দেওয়া উচিত। 2008 সালে 24 সালে কি হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমোদনের জন্য প্রায় আমাদের মিউজিক কলেজ থেকে মোর দেন 1000 স্টুডেন্টস তারা সেখান থেকে ডিগ্রি লাভ করে, অনেকে নেট, পিএইচডি ইত্যাদি আরো বেশি ডিগ্রি লাভ করে তারা বসে আছে। আমি যতটুকু জায়গায় খবর নিয়েছি, আরটিআই করেছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে 5 নাম্বারস এখন শূন্য পদ আছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইনস্ট্রাক্টরের শূন্য পদ 12টি। এবং রাজ্যে জানেন যে এই নেট পিএইচডি করা, পিএইচডি করা আমিও করতে পারি। আই হ্যাড আ বিগ ড্রিম অফ ডুইং পিএইচডি। এককালে যেমন আপনি ডেন্টাল সার্জারিতে ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি করে ডক্টর লিখছেন,
আমার ইচ্ছা ছিল যে আমার নামের আগে কোনটি ডক্টর অনিমেষ দেববর্মা লিখুক পিএইচডি করি, কিন্তু পারলাম না, সেটা আর হবে না। এবং নেট পিএইচডি করে সঙ্গীত এই বিষয়টি নিয়ে more than 50 students are there in Tripura. এবং এই শচীন দেববর্মন সঙ্গীত মহাবিদ্যালয়ে you will be surprised, honorable CM, যে মাত্র 3 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে এই কলেজের পঠন পাঠন হচ্ছে। পঠন পাঠন মানে কি? সঙ্গীত কিভাবে গাইতে হয়, কিভাবে আমাদের মাননীয় সদস্য কিশোর বর্মন বলছিলেন, সেও গান করে, কিন্তু ক্লাসিক্যালি হি ইজ নট ট্রেন্ড। আমার সামনে একজন মাননীয় মন্ত্রীও গান করে, বাউলের গান করে, উনিও কিন্তু ক্লাসিক্যালি ট্রেন্ড না। সেদিন বাউল সঙ্গীত নিয়ে উনিও বলেছেন যে পিঠা খাইবা কিছু কইতে পারতাম না, সামথিং লাইক দ্যাট সেম। তো আমরা কেউই, আমি অন্তত আই এম অলসো নট ক্লাসিক্যালি ট্রেন্ড, কিন্তু বাথরুমে ঢুকে গেলে আমিও মোটামুটি কিশোর বর্মন আমাদের অনারেবল এমএলএ এর মতো কিছুটা চেষ্টা করি, কিন্তু বাউলটা আমি পারি। তো এইখানে তাতে কি হচ্ছে, গেস্ট ফ্যাকাল্টি 25 জন নিয়ে কলেজটা চলছে, 25 গেস্ট লেকচারার, যাদেরকে আমি দৈনিক 500 টাকা করে সম্মানিত অর্থাৎ অনারিয়াম দেওয়া হচ্ছে। এবং আমি জিজ্ঞেস করেছি আপনারা কয়টা ক্লাস পাচ্ছেন, বলছে আমাদের আর কত অ্যারাউন্ড সে 10 থেকে 12টা ক্লাস পাই আমি এভরি মান্থ। তাহলে 5,000-6,000 টাকা এই পিএইচডি করা কোয়ালিফাইড মিউজিশিয়ানরা বা মিউজিক ডিগ্রি নিয়ে যারা বসে আছেন তারা 6,000 টাকা রোজগার করছে। And in this house, in front of all the honorable ministers and honorable members, I বলছি যে এদের 60% এই সঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের বয়স প্রায় উত্তীর্ণ হওয়ার পথে, বিকজ গভর্নমেন্ট ইজ নট রিক্রুটিং দেম। আমার দাবি না এটা, আই হ্যাভ নাথিং টু ডিমান্ড, বাট দে টোল্ড মি আপনি হাউসে ডিমান্ড করুন, যেহেতু সরকার আমাদেরকে এই বছর বা গত বছর চাকরি দিতে পারেনি, তাদের বয়সের যে মেয়াদটা আরো 5 বছর বৃদ্ধি করা। By then you can take the decision to recruit them. যা শূন্যপদ আছে এখানে রিক্রুট করার ব্যবস্থা করুন। আরো একটা চিঠি পেলাম, যেটা আমার উদ্দেশ্য নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। আমাদের রাজ্যের বঞ্চিত কিছু, জাস্ট টু হাইলাইট, 30 বছর ধরে ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করছে আমাদের কিছু সংখ্যক কর্মচারী, যদিও এটা শূন্য পদের ব্যাপার। 25 of them 30 বছর কাজ করার পর মাল্টিপারপাস ওয়ার্কার থেকে মাল্টিপারপাস সুপারভাইজার হওয়ার কথা, none of them, তাদের একজনও সেই প্রমোশনটা পায়নি। এবং আই হ্যাভ আ কপি of that letter, that application, that plea, যারা বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা লিখেছে, এবং তার একটা কপি আমার কাছে আছে। এবং এটা কোনো বাদ বিতন্ডার জন্য নয়, তর্কের জন্য নয়, আই এম জাস্ট ট্রাইং টু ভেন্টিলেট দি প্রবলেম অফ দোজ বঞ্চিত পিপল টু দি অনারেবল সিএম। আমি আবারও রিপিট করছি, আমি ধন্যবাদ জানাই মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, আপনি আমাকে বাঁচিয়েছেন আজকে। রিয়েলি আই এম টেলিং ইউ, আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ। যে এসপিজিটি ব্যাকআপ টেট 1 টেট 2 তারা কি বলছে জানেন? আমি এই বাইরে গেলাম, আমি বললাম দেখো ভাই, বিধানসভার যে রীতিনীতি আছে, তারা বলছে আপনি টেট 1 টেট 2 কে নিয়ে জিজ্ঞেস করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেননি যে কবে নাগাদ আমাদের অফারটা ছাড়বেন। আমি বললাম আমার যা জিজ্ঞেস করো আমি তো বলেছি, এখন চাকরি নিয়ে ওনার কাছে
উনার কাছে গিয়ে তো চাকু মেরে তো আর আদায় করা যাবে না। There is a system, there is a policy. আমি জানি আমাদের রাজ্যের হাজারো বেকার যারা পরীক্ষা দিয়েছে এসটিজিটি টেট 1 টেট 2 তারা এই লাইভ টেলিকাস্ট দেখছে। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আমি তো জিজ্ঞেস করছি সরকারকে, জিজ্ঞেস করছি মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করছি যে এইগুলো আমার ফিলটা হচ্ছে যেহেতু শূন্য পদের ব্যাপারটা এসছে, ডোন্ট ট্রাই টু ক্রিয়েট নিউ থিংস। 50,000 দেবেন না 500 জন দেবেন, হয়তোবা সেই সময় আমিও শুনেছি 2018 সালে মিস কলেজ যে ব্যাপারটা, তখন একটা বামপন্থীদের হারানোর একটা স্ট্র্যাটেজি হতে পারে, হারিয়েছে, এখন একটা নতুন স্ট্র্যাটেজি হবে। তবে যাহাই হোক 50,000 যদি নাও হয়ে থাকে, হোয়াটএভার ভ্যাকেন্সি আছে জাস্ট ফিল ইট আপ, দেখা যাবে তারপরে কি হয়। আর 50,000 চাকরি দেওয়া, আই ডোন্ট নো, আমি এই মহতি হাউসে বলবো, আমাকে যদি বছরে 50,000 চাকরি দেওয়ার নাম করে কেউ মন্ত্রী বানায়, আমি বলবো এই মন্ত্রীদের আমার দরকার নেই, কারণ রাখবো না। 1 বছরে কেন কি সরকারি চাকরি 50,000 কি করে দেবে, আমি দিতে পারবো না। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, দিস আর অল পলিটিক্যাল ডিবেট। আমার এক প্রফেসর আমাকে বলেছেন একদিন, উনি ম্যাথমেটিক্সের প্রফেসর, বিহার থেকে, ডক্টর পি.কে. ঝা, আমাকে বলেছেন, আমার মনে আছে এখন, তুমি অঙ্ককে পলিটিক্স মনে করবে না। ইট ওয়াজ ইন ইয়ার 1988 এর কথা বলছি, যে যখন দুইজন পলিটিশিয়ান ডিবেট করবে, you will feel both of them are correct, but in mathematics only one person will be correct. একটা জিনিসের উপর দুইজন ব্যক্তি জিরো, এই কথাটা বারবার আজকে 5 তারিখ থেকে কন্টিনিউ এই বিষয়টা আসছে যে কর্মসংস্থানের ব্যবস্থা, তার জন্য আমি বিস্তারিত নিয়েছিলাম। টিপিএসসির মাধ্যমে 2018 পর থেকে এখন পর্যন্ত 1208 জনকে চাকরি দেওয়া হয়েছে। আমাদের জিআরপিটির মাধ্যমে কিছুদিন আগে আপনারা দেখেছেন, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, 1980 জনকে নিয়মিত পদে তাদেরকে নিয়োগ করা হয়েছে। গ্রুপ ডি আপনারা জানেন 2500 জন্য ভাইবা পরীক্ষা চলছে, খুব শীঘ্রই সেগুলো নিয়োগ করা হবে। এনএইচএম এর মাধ্যমে 2018 থেকে এখন পর্যন্ত 1015 জন ডাক্তার সহ নার্স সহ যাদেরকে নিয়োগ পত্র দেওয়া হয়েছে। 2018-19 থেকে এখন পর্যন্ত 302 জনকে জায়গা প্রজেক্টের চুক্তিবদ্ধ পদে তাদেরকে নিযুক্তি দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে 2018-19 এর পর থেকে এখন পর্যন্ত অঙ্গনওয়াড়িতে 1039 জনকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, 1160 জনকে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ দেওয়া হয়েছে। টিআরএলএম এর মাধ্যমে 2018-19 এর পর থেকে এখন পর্যন্ত 249 জনকে চুক্তিবদ্ধ কাজে নিয়োগ দেওয়া হয়েছে। তার পাশাপাশি 465 জনকে আউটসোর্সিং নিয়োগ করা হয়েছে। সেখানে আমাদের রাজ্যে অনুমানিক 1215 জন গিগ শ্রমিক ওয়ার্কার, মাননীয় বিধায়ক আমাদের উনিও একটা কোয়েশ্চন রেখেছিলেন যে গিগ ওয়ার্কার জন্য আমরা কি করছি। দেখুন, সময়ের পরিবর্তন হয়েছে। এই যে গিগ ওয়ার্কার আগে ছিল না আমাদের এখানে, এখন অনলাইন বিজনেস বেড়েছে, ডেলিভারি বয়রা আসছে, তো সেখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আজকের দিনে আমাদের রাজ্যে এই একটা বড় সংখ্যা গিগ ওয়ার্কার রয়েছে, যারা 1215 জন নিজেরা নিজেদের উদ্যোগে কাজটা করছে। সিকিউরিটি গার্ডে 2987 জন, এখন নতুন যারা সিকিউরিটি গার্ড বিভিন্ন জায়গায় প্রাইভেট সংস্থাগুলো আসছে, বিভিন্ন শপিং মল বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, সেখানে প্রাইভেট নিয়োগ করছে। সেটা আপনারা বলতে পারেন যে সেটা সরকারি নয়, কিন্তু সেটা স্বরোজগার বা সেটা তারা নিজেদের উদ্যোগে তারা করছে, সেখানে অনেকে রয়েছে। তাছাড়া রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে 22,000 ছেলে মেয়েদেরকে এখন পর্যন্ত স্কিল ট্রেনিং দিয়েছে। এর আগে যখন অধিবেশন হয়েছিল, মাননীয় আমাদের বিধায়ক মনিরবাবু বলেছিলেন যে স্কিল ট্রেনিং করছে, আমার মনে আছে এখনো, তিনি বলছিলেন স্কিল ট্রেনিং করছে, তার কাজ পাচ্ছে কি, তাদের রোজগারের ব্যবস্থা হচ্ছে কি, তার জন্য সেটাও আমি এনেছি এবার। তাছাড়া দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনার মাধ্যমে 16,149 জন গ্রামীণ ছেলেমেয়েদেরকে যাদেরকে স্কিল করা হয়েছে, যার মধ্যে 12,863 জন প্রশিক্ষণ পেয়ে তারা কাজে যোগ দিয়েছে।
এছাড়া রাজ্যের কেন্দ্র সরকারের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন শূন্যপদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যেন বেকাররা চাকরি পায় তার জন্য আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার প্রতি বছর তাদেরকে ট্রেনিং করানোর ব্যবস্থা রেখেছে। শুধুমাত্র সরকারি দপ্তরের চাকরির মাধ্যমে সবার কর্মসংস্থান সম্ভব নয়, এ কথা মাথায় রেখে রাজ্য সরকার বিকল্প কর্মসংস্থানের পথ খোলা রাখার চেষ্টা করেছে। 2017-18 ত্রিপুরায় মাত্র 4140টি এসএসজি গ্রুপ ছিল, 768টি ভিলেজ ফেডারেশন ছিল, 9টা ক্লাস্টার লেভেল ফেডারেশন ছিল। টিআরএম এর তখনকার সময় আমরা যদি দেখি এই বর্তমান সময় 47,600টা মহিলাদের স্বসহায়ক দল অর্থাৎ এসএসজি গ্রুপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে প্রায় 4,66,000 মহিলারা সেখানে ইনভলভ রয়েছে। যে বিষয়টা এই সেলফ হেল্প গ্রুপ করার কারণ হলো যে 2094টি ভিলেজ অর্গানাইজেশন বা 102টা ক্লাস্টার লেভেল ফেডারেশন আমরা তৈরি করেছি, এদেরকে যদি অর্থ প্রদান বা তাদেরকে সাহায্য করা বা তাদেরকে স্বাবলম্বী করে তোলা, কালকে যেটা আলোচনা হয়েছিল আত্মনির্ভর তৈরি করা, সেলফ হেল্প গ্রুপগুলোকে কর্মসংস্থান বা তাদের জীবিকা অর্জনের জন্য 948টা অমৃত সরোবর, প্রধানমন্ত্রীজি একটা স্কিম শুরু করেছিল অমৃত সরোবর নির্মাণ, এই স্বাধীনতা 75 বছরকে যেন স্মরণীয় হয়ে থাকে এবং জল জীবন মিশনের এই যে জল বাঁচানোর কথা বলা হচ্ছে, এই জল বাঁচানোর জন্য অমৃত সরোবর নির্মাণ করা হয়েছে। গত বছর 948টা আমাদের রাজ্যে অমৃত সরোবর নির্মাণ হয়েছে। এগুলো এই সমস্ত গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে যে সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে তাদের কাছে। 2013 থেকে 2018 আমি 5 বছরের শুধু হিসাবটা দিচ্ছি যে 4,95,00,000 টাকা ওই সেলফ হেল্প গ্রুপগুলো যে 4,100 মতো তাদের সেলফ হেল্প গ্রুপ তাদেরকে লোন দেওয়া হয়েছিল 4,95,00,000 টাকা। বর্তমান সময় 2018 পর থেকে 2018-19 যে বছরটা ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা দিয়েছি 27,91,00,000 টাকা। 2019-20 যে ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা দিয়েছি 81,49,00,000 টাকা। আমরা 2020-21 আমরা দিয়েছি 108,15,00,000 টাকা। 21-22 ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা দিয়েছি 213 কোটি টাকা। আমরা 2022-23 আমরা দিয়েছি 289-82 টাকা। আমরা 2023-24 সাল এখন পর্যন্ত আমরা দিয়েছি 335,54,00,000 টাকা। আমরা যদি এই হিসাবটা টোটাল দেখি তাহলে আমাদের এই 6 বছরের সরকার 1,056 কোটি টাকা অর্থাৎ 6 বছরের সরকার মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য 1,056 কোটি টাকা দিয়েছে। আরেকদিকে 5 বছরের সরকার মাত্র 4 কোটি টাকা দিয়েছে। এটা পরিবর্তন, এই যে ব্যবস্থার পরিবর্তন, তাদেরকে স্বনির্ভর করার যে মানসিকতা। আমরা 2018-19 থেকে এখন পর্যন্ত স্বাবলম্বন স্কিমের মাধ্যমে 26,732 জনকে স্বাবলম্বন লোন দেওয়া হয়েছে। পিএমজিপিতে প্রধানমন্ত্রী এমপাওয়ারমেন্ট জেনারেশন প্রোগ্রাম পিএমজিপি সেই স্কিমের মাধ্যমে 22,714 জনকে লোন দেওয়া হয়েছে। এমএসএমই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনার তার মাধ্যমে 4,226 জনকে লোন দেওয়া হয়েছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় ইতিমধ্যে রাজ্যের 3টা মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা, ধর্মনগর, কৈলাসহরে স্থাপন করা হয়েছে। নিয়মিতভাবে তারা রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠান করে চলছে। 2018-19 অর্থ বছর থেকে এখন পর্যন্ত 74টি জব ফেয়ার অনুষ্ঠান করা হয়েছে। এর মধ্যে থেকে 1,734 জন যুবক যুবতী কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সেই জব ফেয়ারের মাধ্যমে। 23-24 অর্থ বছরে জব ফেয়ারের মাধ্যমে 51 জন ডিপ্লোমা ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারকে রাজ্যের বাইরে কর্মসংস্থানের জন্য অফার দেওয়া হয়েছে। ইতিমধ্যে জানতে খুশি হবেন আমাদের এই স্কিল ট্রেনিং এর মাধ্যমে 3 জন নার্সকে বিদেশে জাপানে তারা সেখানে অফার পেয়েছে। এই মাসে তারা আমাদের এখান থেকে যাবেন, যারা সেখানে গিয়ে কাজ করবেন তাদের জন্য ব্যবস্থা করা। এছাড়া কৃষি ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে চা বাগিচা বা আমাদের এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার, ওবিসি কর্পোরেশন সেখান থেকে বিভিন্ন সময় তাদেরকে লোনের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করার বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখন যে কথাটা হলো এই যে বারবার কথাটা আছে সংখ্যাটা, যে আমাদের ইউথের সংখ্যাটা, আমি দুটো রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো যেটা পিএডিক লেবার ফোর্স সার্ভে ভারত সরকার করার প্রত্যেক বছর। এই সার্ভে অনুযায়ী বলছে যে আমাদের রাজ্যে 2018 সালে আগে যে সার্ভেটা হয়েছিল সেটা 2018 সালের সার্ভে, এই কাগজটা রয়েছে 17-18 সাল সার্ভে হয়েছে। সেখানে ত্রিপুরা রাজ্যে
পরিসংখ্যান বলছে 8.7% ইউথ আমাদের বেকার সংখ্যা ছিল। আমাদের গ্রামীণ এলাকাতে, শহরি এলাকাতে ছিল 6.8%, সেটা আমাদের রাজ্যে। পাশাপাশি কেরলকে যদি দেখি আমি, আমাদের কেরলের তখনকার সময় অর্থাৎ 2018-তে 13.2% তাদের বেকার সংখ্যা ছিল গ্রামীণ এলাকাতে, শহরে 11.4% ছিল। সেটা গোটা ভারতবর্ষে 36টা কেন্দ্রশাসিত রাজ্য সহ গোটা রাজ্যের 36টা জায়গা রিপোর্ট রয়েছে। আমি দুটো রাজ্য শুধু বললাম। এটা যদি আমরা এখন দেখি, অর্থাৎ 2023 এসে দাঁড়িয়ে আমরা যদি দেখি 2022-তে জুলাই 2022 জুন 2023 যে রিপোর্টটা এসেছে গোটা ভারতের যে চিত্রটা, সেখানে আমরা যদি অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে আমি এক দুটা খালি বলবো। অন্ধ্রপ্রদেশে বর্তমান সময় গ্রামীণ এলাকাতে 6.5% ইউথের রেশিও, যে আনএমপ্লয় রেশিওটা, আমাদের গ্রামীণ এলাকাতে তাদের 4.1 তাদের রেশিও। এটাই কেরলে যদি দেখুন তাহলে দেখবেন সেখানে 12.9% তাদের সেখানে রেশিও, শহরি এলাকাতে, গ্রামীণ এলাকাতে 7.0% রেশিও। আমরা যদি ত্রিপুরাকে দেখি, ত্রিপুরার যদি আমরা দেখি আরবান এলাকাতে একটু বেশি, সেখানে 3%, রতনদা ওইরকম বলছিলেন ওনার বক্তব্যের মাধ্যমে 3%, আর গ্রামীণ এলাকাতে যদি দেখি 1.4%। এটা ভারতের সবচেয়ে কম পার্সেন্টেজ। এটা ডাটা বলছে ভারত সরকারের ব্যাপারকে নিয়ে সার্ভে করা হয়। আমি সংখ্যার আধারে যদি বলি আপনাকে, শুধু তাই যেটা সংখ্যা দিয়ে যদি আমি আপনাদের বলতে চাই, 31/3/2018 তারিখে রাজ্যের কর্ম বিনিয়োগ কেন্দ্র আমাদের ত্রিপুরাতে যে ডাটা ছিল সেখানে নথিভুক্ত, সেটা ছিল 7,41,305 জন। অন্যদিকে আজ যদি আমরা 30/11/2023 সালে যে আমাদের এখানে যে রেজিস্ট্রেশন সংখ্যাটা রয়েছে সেটা হলো 2,79,251 জন। এটা কত পার্সেন্ট? যেটা অনলাইন ডাটা, এটা কত পার্সেন্ট কমেছে সেটা আপনারা বুঝতেই পারছেন। যে এর জন্য অনেকগুলো বিষয় ছিল, যেহেতু সময় কম আরো একটা বিষয় রয়েছে। এছাড়া এটা শুধু নয়, একটা ব্যবস্থার পরিবর্তন হয়েছে, একটা কাজ করার ইচ্ছা শক্তি বেড়েছে। আজ যদি খেলাধুলায় দেখুন, আমার কাছে স্পোর্টস দপ্তর রয়েছে, অনেকগুলো স্পোর্টসের বিষয় হয়তো লিখিত আকারে দিয়েছে। খেলাধুলার মাধ্যমেও কিন্তু রোজগারের ব্যবস্থা হয়েছে। যেমন রাজ্যকে প্রতিনিধিত্ব করছে, দেশের প্রতিনিধিত্ব তারা গিয়ে করছে আমাদের রাজ্যকে, দেশে, তেমনি তাদের রোজগারের ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যে এই 6 বছর পুরো হয়নি, 28 জন ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন টুর্নামেন্টে তারা গোল্ড মেডেল, সিলভার মেডেল জিতেছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তার মধ্যে আমি একটা নাম বলছি, মধুমিতা দে অ্যাথলেটিকে গোল্ড মেডেল পেয়েছিল, তাকে সিআইএসএফ চাকরি দিয়ে দিয়েছে। অস্মিতা দে এই কয়েকদিন আগে, আজ থেকে 2 মাস আগে, অস্মিতা দে মধ্যপ্রদেশে গিয়েছে, সেখানে জুডোতে গোল্ড মেডেল জিতেছে, ইউপি পুলিশে তাকে চাকরি দিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে কুসুম বেগম, ববিতা ওরাং, প্রতিমা হোসেন, অজয় জমাতিয়া, যারা ফুটবলে ত্রিপুরা সরকারি চাকরি পেয়েছে। এই কয়েকদিন আগে আপনারা জানেন প্রতিষ্ঠা সমান্ত আমাদের এখানে আগরতলা কোচিং সেন্টার কোচিং প্র্যাকটিস করতো, তাকে ভারত সরকার রেল মন্ত্রকে চাকরি দিয়েছে। তো ইতিমধ্যে আমরা যদি দেখি আরো 16 জনকে আমরা স্পোর্টস কাউন্সিলে চাকরি দিয়েছি। এই সব মিলে 28 জন ছেলে মেয়ে যারা খেলাধুলাতেও ভালো তাদের প্রতিভা অর্জন করেছে, তাদেরকে সরকার চাকরি দিয়েছে। এরকম অনেকগুলো বিষয় রয়েছে, অন্যান্য সেক্টরেও কাজ হচ্ছে। এই সরকারের একটাই প্রয়াস, যেন সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী যে সংকল্প নিয়েছে ভারতকে বিশ্বগুরু বানানো, তো সেই লক্ষ্যে আমরাও সেখানে যেন ত্রিপুরা ভাগীদারি হই, আমরাও যে আমাদের রাজ্য স্বনির্ভর হোক, আত্মনির্ভর হোক, আমরা ওই মানসিকতাকে, আমি কিশোর বর্মন যে কথাটা বলছিলেন যে আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া চাই, যে আমরা আত্মনির্ভর। যখন একটা মাস্টার ডিগ্রির ছেলে, একটা পিএইচডি করার ছেলে বলে পিওনের চাকরির জন্য লাগিয়ে দেওয়াতে, এটার থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যেন স্বনির্ভর মানসিকতা এগিয়ে আসে। আমাদের এখানে অনেকগুলো রিসোর্স রয়েছে, সেগুলো বলছি না। আমাদের এখানে প্রায় 80,000 মেট্রিক টন রাবার আগর হয়, রাবার রয়েছে, ব্যাম্বু রয়েছে। আমি ব্যাম্বু মিশনের কথাটা এনেছিলাম। ব্যাম্বু মিশনের মাধ্যমে, ন্যাশনাল ব্যাম্বু মিশন আমরা শুরু করিনি, কমিউনিস্ট আমাদের শুরু হয়েছে। এই ন্যাশনাল ব্যাম্বু মিশন 2018 সালে 22টা ক্লাস্টার ছিল ত্রিপুরাতে, অর্থাৎ কমন ফেসিলিটি সেন্টার, এক জায়গায় অনেক লোকে গিয়ে কাজ করতে পারবে, এরকম 22টা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে 64টা হয়েছে। যেখানে 800 লোকে কাজ করতো, সেখানে 2,500 লোকে কাজ করছে। এটা কি পরিবর্তন নয়? এটা কি সুশাসন নয়? এটাকে নিয়ে ক্রিটিসাইজ হয়েছে। ইম্পোর্ট এক্সপোর্ট, একটা শুধুমাত্র কর্মসংস্থান হবে এর মানে এই নয় সবাই সরকারি চাকরি করবে। আমাদের রাজ্যে 2018 সালে এক্সপোর্ট কত হতো? মাত্র
কোটি 46 লাখ, মানে 6.5 কোটি টাকা আমরা এক্সপোর্ট করতাম। আমাদের টোটাল বিজনেস কত ছিল? ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ছিল 399 কোটি টাকা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হতো। আজকের দিনে দাঁড়িয়ে 2022 ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা 758 কোটি টাকার বিজনেস হয়েছে ত্রিপুরা থেকে ইম্পোর্ট এক্সপোর্টে। শুধু আমরা এক্সপোর্ট করেছি, যদি আমি বলি আপনাকে 121 কোটি টাকা এক্সপোর্ট করেছি। কত রেশিও বৃদ্ধি হয়েছে এটা আমি বলছি না, আমাদের তথ্য বলছে, যারা ব্যবসায়ীরা রয়েছে, যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তারা বলছে। আগে যদি ইম্পোর্ট এক্সপোর্টে 500 লোক কাজ করতো, আর 2000 লোক কাজ করতো। আর একটা পরিবেশ হয়েছে, আর চাঁদার জুলুম নেই, রশিদের জুলুম নেই, আন্দোলন নেই, একটা কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। এর জন্য আমি মাননীয় কিশোর বাবু যে অ্যামেন্ডমেন্ট এনেছেন সেটাকে সমর্থন জানিয়ে, এবং উনি যেগুলো প্রস্তাব রেখেছেন এগুলোকে আমরা লিপিবদ্ধ করে সেটাকে আমি বলবো আমরা সেটাকে গ্রহণ করার জন্য। আর আমাদের শৈলেন্দ্রবাবু যেটা বলছিলেন ওটাকে আমরা মেনে নিতে পারলাম না পুরোপুরি। তো সবাইকে নমস্কার। মাননীয় এখন আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন কর্তৃক সংশোধিত আকারে উপস্থাপন করে দিচ্ছি। সংশোধিত আকারে রেজুলেশনটি হলো বেকারদের স্বাবলম্বী করা উদ্যোগের পাশাপাশি রাজ্য সরকারের দপ্তরগুলোতে কর্মচারী শূন্য পদ পূরণ করার চলমান প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার জন্য এই সভা রাজ্য সরকার অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে যারা না বলবেন, সর্বসম্মতি করে এই রেজুলেশনটি সভা কর্তৃক গৃহীত হইল। তৃতীয় রেজুলেশনটি এনেছেন মাননীয় সচিব জিতেন চৌধুরী মহোদয়। একটা বিষয় আগেও বলেছে, পাবলিসিটির কথা বলেছে যে গভর্নমেন্ট মন্ত্রীদের শুধু ফটো দিচ্ছে, মুখ্যমন্ত্রী ফটো, পাবলিসিটি ডিপার্টমেন্টে কতগুলি আছে। তবুও আগে কিছু গড়বাড়ি রাখে। আমার কাছে বুদ্ধিজীবীদের একটা টিম এসেছিল নজরে। বুদ্ধিজীবীরা এসে বলছে আলোচনা করছে, আচ্ছা আপনারা তো প্রচার করছেন, পাবলিসিটি দিচ্ছেন, তো কমিউনিস্ট পার্টি পাবলিসিটি ফেস দেখা, এদের মধ্যে দুজনের পছন্দ, 7 জন বলছে अरे कैसे करेगा, उनको पास फेस कहाँ है, उनको पास फेस कहाँ है, ये फेस देंगे को क्यों देंगे, फेस ही तो नहीं। जब अपनी ग्राम फेस तो दूर की देखा फेस ही क्यों है। যদিও আমি শুনেছি, আমি জানি না, যদিও শুনেছি জিতেন বাবু উনি কিন্তু একটু মডার্ন, জিতেন বাবু কিন্তু একটু মডার্ন, শুনেছি জিতেন বাবু একটা প্রস্তাব রেখেছে এরকম পাবলিসিটির জন্য। এটা আমার শোনা, বাকিটা আমার জানা। তো বলছে জিতেন বাবু বলছে এখনকার আমরাও কিন্তু প্রচারে যাওয়া উচিত ফেস দেখিয়ে। তো এটাই প্রবলেম, আমি জানি না ওই বুদ্ধিজীবীরা কোন বলছে তাদের মধ্যে ডিভিশন হয়েছে। আরে ভাই केस दिजोना ছিল प्रोफेसर नॉन बेंगली, उनको पास केस क्या, इनके पास तो डॉक्टर प्रोफेसर डॉक्टर मानिक शाह है, देवरा माता के पास प्रस्तुत किशोर है और महेंद्र वर्मा है, उनके पास कौन है। दिस इज द प्रॉब्लम। ये लोग पता डाल सर ये পলিসি স্যার না তো কনভেনশন স্যার একটা পক্ষ থেকে কেউ বলে সেই পক্ষটা আত্মপক্ষ সমস্যা আর একটা আছে, আপনি বেশ দেখাচ্ছেন না, বেশ দেখাচ্ছেন। আমি মাননীয় বলে বলেছে कम्युनिस्ट पार्टी को अपना शकल दिखाने के लिए ये जनता का पैसे का जरूरत नहीं है। आपका लिए है ना, आपका जो मुखिया था ना डॉक्टर मानिक साहब का पहले जो मुखिया था, उनका भी फेस हर गली में हर रास्ते में थे। आज कहाँ है वो केस, क्यों नहीं रखा जा रहा है। आपका पहला का जो मुखिया था उनका भी फेस हर गली में हर रास्ते में हर गांव में थे, अभी कहाँ है। तो कम्युनिस्ट पार्टी का शकल देखने के लिए कोई पैसा का जरूरत नहीं है। हमारा फेस जनता का दिल में होता है, दिल में जनता का फैसला शकल दिखाने के लिए तो लाइफ भी नहीं है क्या। আমি কথা বলে আপনি
আপনাদের তো সমস্ত ছবি হচ্ছে লেনিন সাহেবের ছবি, স্টালিনের ছবি, কেগুয়াভারার ছবি, কার্ল মার্ক্সের ছবি। ঠিক আছে কিনা বলুন? কেন যে লাইফ থেকে আমাদের ইন্ডিয়ার কোনো ফেসই নেই, সমস্ত বিদেশি ছবি। সরকারি টাকায় এই ছবি প্রচারের জন্য কত কোটি টাকা খরচা হয়েছে এটার একটা তথ্য আমাদের দিলে স্যার ভালো হবে। আমন্ত্রণ জানাচ্ছি। সরকারি টাকায় এই ছবি কত কোটি টাকা খরচা করেছেন জনগণের স্বার্থে খরচা না করে। নিউট্রাল মানুষ, আপনি স্পিকার, আমার পার্টি অফিসে আসুন, আপনাকে দেখাবো যে আমরা আমাদের পার্টি অফিসগুলোতে আমাদের বাড়িতেও আমরা তাদের ছবি রাখছি। এদেশে যারা প্রাতঃস্মরণীয় সমস্ত লোককে তাদের ছবি আমাদের বাড়িতে থাকে, আমাদের পার্টি অফিসে থাকে, সবখানে থাকে। আপনারা বলছেন বসু এবং কুটুম্বকম, সারা পৃথিবী আত্মীয়, আর এখন বলছেন যে না অন্যকে করা যাবে না। সেইটা ডাবল স্ট্যান্ডার্ড। না না, আপনারা লিডার, ইন্ডিয়া কোনো লিডার নেই, সমস্ত অভিষেক তো আছে। আরে এত বলে আমরা বলো তো দেখি এই ত্রিপুরা রাজ্যে আমরা অনেক সময় বলি মালাদিন বিক্রম এই পরিচয় করেছে। কোনো পলিটিক্যাল পার্টি অফিস আছে? ইউ গো টু দি বিজেপি অফিস। চিন্তা করতে হবে। আমরা নেতা হিসেবে ফটো আছে, আমাদের রবীন্দ্রনাথ ফটো আছে, আপনাদের পাবেন না। বিবেকানন্দ বলতে বিবেকানন্দ পাগল করছে, আমরা তো বিবেকানন্দ করতে না, অনেক কিছু রবীন্দ্রনাথকে খুঁজে বিবেকানন্দ বলে পাগল সরকার। আমার বাড়িতে আমি ছবি রাখবো, এটা তো আপনারা ঠিক করবেন না। একই তো খুঁজে খুঁজে বার করবো, খুঁজে খুঁজে বার করবো কার বাড়িতে বিদেশি ফটো আছে। এখান থেকে ইন্ডিয়া থেকে বিদেশি পূজা করা যাবে না। ইট ইজ আওয়ার আইডিওলজি, ইট ইজ আওয়ার আইডিওলজি। না, আপনার বাড়িতে রাখতে হবে না, এগুলো বন্ধ করছি, এগুলো বন্ধ করছি। ওকে, শাহরুখ ঠিক আছে, শাহরুখ ঠিক আছে। এই যে দাদা এখন আমি তো হাত পা বেঁধে যাই, বারবার কথা বললে চুক্তি করে কথা বলে শুধু হাত বেঁধে দেয়, স্পিকার বলতে পারবেন না। তাহলে আপনারা কার ফটো টানলে ফ্লেক্সের বলছি, এটাকে আপনারা কাজ করবেন নাকি? ওকে, তৃতীয় দর্শক দরিদ্র সদস্য শ্রী জিতেন চৌধুরী মহোদয়। আমি এখন মাননীয় সদস্য জিতেন চৌধুরী মহোদয় অনুরোধ করছি ওনার সমালোচনা করে আলোচনা শুরু করার জন্য। স্যার, মাননীয় স্পিকার স্যার, ঠিক আছে, আমি খুব বেশি না সময় না, আমি স্যার গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীকে ওখানে আপনি চা খাইয়েছেন আমাদেরকে বলেছিলাম, আমি ওনাকে অভিনন্দন জানিয়েছিলাম that you have improved your communication skill, how to defend yourself. আমি খুব ভালো, আর কতগুলো কথা ভালো লেগেছে। এমফ্যাটিক্যালি বলেছেন যে অতীতে যা ছিল থাকবে না, আগামী দিন আমরা সবাইকে নিয়ে উদারতার সাথে ত্রিপুরা এগিয়ে চলবে, 1 নাম্বার না। আমি সমর্থন করি। মাননীয় মুখ্যমন্ত্রী যে ত্রিপুরাকে সবাইকে নিয়ে 40 লক্ষ মানুষ ত্রিপুরাকে আরো সমৃদ্ধ করার জন্য করুন, আমি সেই স্পিরিট থেকেই আমার প্রস্তাবটা আছে। ডোন্ট টেক ইট, আই এম নট প্রপোজিং ইট, মুভিং ইট টু নেল দ্য ডগ। আমি শুধু আমি জানি না স্পিকার সাহেব কেমন অ্যালাউ করছে, আমরাও যারা সিনিয়র মানুষ এটাতে অ্যালাউ করা যায় না। আপনি দেখছেন প্রভিশনটা দেখছেন 78 that it shall not contain arguments। ঠিক আছে, বলুন না, পরে বলুন না, না না, এটা তো আসলে কথা যায় না, তুমি তো করে ফেলেছে। ঠিক ঠিক আছে, পরে আছে, বলুন না, বলুন, ইউ হ্যাভ দ্য রাইট। স্যার, একটু বলে এই যে আমাদের এখন ভারতবর্ষ অনেকেরই সুগার, ডাক্তাররা বলেন, অবশ্য আমি ওই মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মহোদয় ভালো বলতেন, সুগার ইজ নট এ ডিজিজ। যাদের সুগার হয় যদি কন্ট্রোল না করতে পারে, চোখ নষ্ট হয়, হার্ট নষ্ট হয়, নিউরো প্রবলেম হয়,
কিডনি নষ্ট হয় এরকম, অর্থাৎ ইট ইজ মাদার অর ফাদার অফ অল ডিজিজ। তো আমি জায়গায় যেটা মাননীয় এই প্রধানবাবু বলতে চেষ্টা করছেন, এটা বলা যায় না, আমি কি বলেছি, অভাবের তাড়নায় সন্তান বিক্রি, আত্মহত্যা। আত্মহত্যা বললে আবার এটা ল অ্যান্ড অর্ডার হয়ে যায়, চুরি, ল অ্যান্ড অর্ডার, ছিনতাই, ল অ্যান্ড অর্ডার, এবং কাজের সন্ধানে বহিরাজ্যে যেতে বাধ্য হওয়ার মধ্যে যেহেতু কোনো এরকম রেজুলেশন যদি অন্য কোনো দপ্তরকে দিয়ে হয় তাহলে বাতিল হয়ে যায়। তো এই জায়গায় আমি বলেছি রেগা প্রকল্পে প্রত্যেক পরিবারকে বছরে 200 শ্রম দিবস কাজ 600 টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করা হোক। রেগা রাস্তার মিন এভরিথিং, ইভেন রেগা যদি 100% 100 মেন্টেসও এখন যা প্রভিশন আছে হয়, ইভেন এটা যদি 200 হয়, দারিদ্র সম্পূর্ণ বুঝে যাবে না। বুঝলো, রেগা তার সাথে আরো অনেক কিছুই যুক্ত, প্রপার প্ল্যানিং, প্রপার ইমপ্লিমেন্টেশন, প্রপার পার্টিসিপেশন। রেগা মানে কাজে মানে শুধু এখন মধ্যে 200 কত টাকা জানি পদ্ধতিতে 217 টাকা নিতে, হ্যাঁ 222 26, ঠিক আছে, ওতে 50 হোক না, 250 মনে করুন অর্থমন্ত্রী স্যাংশন করে দিল কালকে 200 দিন, 100 দিন 250 দিলেই একটা ফ্যামিলি সম্পূর্ণ হয়ে যাবে। বা আপনারা বলছেন সুন্দর গিয়ে আত্মনির্ভর। রেগা থ্রু প্রপার ইমপ্লিমেন্টেশন অফ রেগা assets will be generated. এই ত্রিপুরা যে এখন মোর দেন 1 লাখ হেক্টর রাবার প্ল্যান্টেশন আছে। একসময় যারা লাকড়ি বিক্রি করতেন, যারা দূর দূর জায়গা গিয়ে শ্রম বিক্রি করতেন, they are also now owner of the rubber plantation. Their kids going to the English medium school became even সবাই না হলেও few doctors, engineers. গ্রামের চেহারাগুলো পরিবর্তন হয়েছে এবং এই ত্রিপুরাতে যখন ইনসার্জেন্সি খুব প্রকোপ ছিল, তৎকালীন সরকারের উদ্যোগে এবং সকলের অংশগ্রহণে সহযোগিতায় যখন এটা প্রশমিত হলো, কোন কোন ন্যাশনাল পেপার তারা বলেছে that the insurgency problem in Tripura is not solved only by the force but security forces. এতে এই ত্রিপুরা যে রাবার প্ল্যান্টেশন, যে বহু যুবক যারা এরকম বিপদে গিয়েছিল, এদেরকে ফিরে আসতে সেন্স অফ ওনিং দিস ল্যান্ড অফ মাইন্ড, একটা প্রাউড সিটিজেন হিসাবে তাকে অস্ত্র সমর্পণ করে তার ভুল রাস্তা থেকে ফিরে নর্মাল লাইফে। তো এইভাবে এই ত্রিপুরাতে শুধু মেন্ডেস না, মেন্ডেসের সাথে সেটস, রাবার প্ল্যান্টেশন, কফি প্ল্যান্টেশন, ওয়াটার বডিজ, চ্যানেলস, হর্টিকালচার, পিসিকালচার, so many things. আমরা যারা ত্রিপুরাতে জন্মগ্রহণ করেছি, ত্রিপুরাকে জন্ম থেকে দেখে আসছি, হ্যাঁ আমরা পরিবর্তন দেখছি, but our officers comes from the outside, from other part of the country, being IAS, IPS, IFS, they realize how Tripura on their eyes it has been changed. So, it occurs. Perhaps
শাসক দলে যারা আছেন they have to realize it. আমি কে বলবো না। That's why in their manifesto of 2018 কি ছিল, আমাদের গভর্নমেন্ট আসলে 200-600 টাকা মজুরি বলেননি, কিন্তু বলেছেন তখন 170 টাকা মজুরি ছিল, 170 টাকা ডাবল হবে, 100 দিনের দ্বিগুণ হবে। People accepted you, they got attracted you, allured by you, কারণ দিল্লি থেকেও এসে বড় বড় নেতা এসে বলছেন, অবিশ্বাস করে কি করে ত্রিপুরার মানুষ আপনাদের এই আলোচনার ফাঁদে পা দিয়েছে, they voted you and you came to the power. কিন্তু আজকে এই এলাকার চিত্র কি স্যার? 2015-16 আমি আগে আছি, 94 mandates, 16-17-18 into 17-18, yes, তখন লেফটেন্যান্ট গভর্নমেন্ট ছিল, প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল, it has come down to drastically 34. ইলেকশন আছে আর অন্য কারণ আছে, আপনাদের গভর্নমেন্ট আসলো 2018-19 41, 1920 61, 2021 75, 21-22 72, 22-23 60. হয়তো রতন বাবা বলবেন এটা তো অনেক বেশি, বাট I collected it from the Government of India's website. If I am wrong, then Government of India website is wrong. তাহলে এর আছে, এর আগে যেভাবে এর এরা আসতো তার কাজ হতো, তো তার বাইরে in addition to that agriculture department, forest department, I was holding forest, RD, ট্রাইবাল ওয়েলফেয়ার, এটা খুবই এই দপ্তরগুলো মিলে আরো প্রায় 40-50 ম্যান্ডেট জেনারেট করতে, অর্থাৎ একটা রুরাল ফ্যামিলি প্রায় এভারেজ 150 ম্যান্ডেট পেত। That has helped to reduce the poverty. That has helped to create the assets. That has changed the economic scenario, social scenario. But today, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলি স্কিমের কথা বলেছেন, কোনটা 30 কোটি, কোনটা 40 কোটি বলছেন, তো হবে, হচ্ছে, হ্যাঁ আমরা না বলছি। এবং এবারের যে আপনারা বাজেট করলেন 2023-24, শুধু মুখ্যমন্ত্রীর নাম দিয়ে অনেকগুলো যোজনা করেছে। আমি জানি না গণতান্ত্রিক দেশে শ্রদ্ধেয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে স্কিম করেছেন, ভালো। দীনদয়াল উপাধ্যায়ের নামে স্কিম হয়েছে, তার প্রয়াত ব্যক্তি। কংগ্রেস আমলে ইন্দিরা গান্ধীর নামে IOI হয়েছে। তো গণতান্ত্রিক দেশে সেখানে এটাও আমি জানি না কেন ব্যক্তির নামে হতে হবে, জীবিত ব্যক্তির নাম। Sorry, you are misleading again. Oh, what is your problem? মুখ্যমন্ত্রী মানে কার নাম? মুখ্যমন্ত্রী মানে কার? মুখ্যমন্ত্রী মানে কি? ব্যক্তি, একটা পোস্ট। তো কালকে আপনি জিজ্ঞেস করেন আপনার নাম কি? What's wrong with this? যাই হোক, Don't mislead the house. তো এই জায়গায় ঠিক আছে কি সব টোকেন প্রভিশন, স্যার কসমেটিক ডেভেলপমেন্ট দিয়ে একটা যখন ছেলে বা মেয়ে মনে বা জামাই সাজি, এই সময়তে আমরা একেবারে টো পাউডার, এখন তো আবার বিউটি পার্লারে নিয়ে সাজিয়ে এত সুন্দর করে টুপর টুপর পরিয়ে, কিন্তু ওই ছবিটা সবসময় ছবি হয়,
that is not the real মানে face of the any মানে individual. কাজে ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো এরকম কোনো প্রসপেক্টিভ ডেভেলপমেন্ট দিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাচিভ করা যায় না। তো সেই কারণে এই যে রুরাল এই যে এমপ্লয়মেন্ট নেই, তারপরে হবে এখানে নানা ধরনের পত্রিকাগুলো নেই, পত্রিকা নেই, কারণ অনেক সময় হবে আমি বলবো না, একটা দিন পত্রিকা থাকবে না, কোথাও মজুরি নেই, ব্লক তালা দিচ্ছে, জল নেই, রাস্তা রোধ করছে, আজকেও আছে, কাজ নেই হচ্ছে। স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম এই সেশনে, and that question was approved by you. আপনি এটাকে দিয়ে ডিপার্টমেন্টে পাঠিয়েছেন, ডিপার্টমেন্ট সমস্ত ব্লকে পাঠিয়েছে থ্রু ডিএম, আমি নাম বলবো না, থ্রু ডিএম spoke to me. Sir, so critical question you have given to the assembly. আমি কি কোশ্চেন করে আমার মনে নেই, অনেক তো করেছি। আমি বলেছিলাম যে বিফোর দি পূজা কোন ব্লকে কত কাজ হয়েছে, এবং বিফোর পূজা, পূজার সময় তো অনেকে কাজে আশা করে কিছু টাকা পয়সা পেয়েছে, কত মজুরি হয়েছে, তারপর যে এভারেজ কোন ভিলেজে কোন ব্লকে হাইয়েস্ট কত হয়েছে। হ্যাঁ, প্রশ্নটা লেন্দি, উত্তরটাও লেন্দি হবে। আমি ভাবলাম যেন একটা তথ্য একটা তো পাবো, আসলে সিনারিও। স্যার সেদিন এই 5 তারিখের আগে 4 তারিখ আসলাম, তবে আমার কোশ্চেনটা দিয়েছিলাম তাই কোশ্চেনটা চলে গেল ব্লকে, কোশ্চেনটা চলে গেল ব্লকে, আর এখানে আপনার সেক্রেটারি আমাকে বলে দিল কেন, কিসের স্যার, কিসের, আমি রিজার্ভেন্সকে বলবো, আরে সত্যকে সত্য স্পেল আউট করতে, হোয়াট ইজ দি প্রবলেম? হ্যাঁ, আরে কি মুশকিল, আমি বলছি ওটা আমার তথ্য তো আসলো না, আমার তো তথ্য আসলো, ওটা সম্ভবত ছিল। হ্যাঁ মনে হয় স্যার আপনি একবার পাঠিয়েছেন ব্লকে, পাঠানোর পরে সবকিছু সমস্যা ইনস্ট্রাকশন বলা যায়, স্যার আপনার সাথে তর্ক করবো না, তর্কের ব্যাপার। স্যার আপনি আমার শুভানুধ্যায়ী, আপনার কাছ থেকে না চাই না, এখানে যে আজকে যে ক্রিটিক্যাল জিনিস কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে না, ঠিক আছে আপনি ভালো চাইছেন, কিন্তু কি করে হয় একটা প্রশ্ন গেল, আমি তো ভালো একটা তথ্য পাবো। তারপরে আমার একটা এরকম প্রেস কনফারেন্স ছিল, একদিন দেখলাম একেবারে রণমূর্তিতে মাননীয় এই পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার কি জানি খেয়ে কি হয়েছে ওনার। স্যার এই কথা বলতে আজকে শোনা যায় নতুনপুরের মধ্যেই এসবের কাজ বেশি হয়, কাজে ওই এফেক্ট আমাকে হবে না, তো আজকে স্যার আমি শেষ করছি স্যার, আমি তো বললামই, আমি বলেছি স্যার, স্যার এই কারণে আপনার ফ্লাইটটা খুব ভালো, হ্যাঁ ল্যান্ডিংটা ঠিক হচ্ছে, হ্যাঁ স্যার স্যার আপনি ডিসকাস করতে তো হবে না স্যার, ফ্লাইটটা দুর্গা তো স্যার একটু ল্যান্ড করুন স্যার, এই কারণে বলছি। এখানে অনেক আলোচনা হয়েছে কিন্তু বলবো না, আমরা এগুলো করার দরকার নেই। এখানে শিশু মৃত্যু, কারণ আমি নামটা বলে তাদেরকে নিরাশ করতে চাই, এই যে আপনার পয়সা মানে মুঙ্গিয়া কমিটি, ওদিকে মনু ব্লক, চোলাইবাড়ি ব্লক, আপনারা বিরোধিতা করুন, কিন্তু ঘটনা আমি বলছি কারণ একটু আপনাদেরকে একটু সজাগ করার জন্য, আপনি এখানে বিরোধিতা করুন, কিন্তু প্লিজ দেখুন what is the state of the affairs of the district people. স্যার আমি আবার বললাম যে ব্লাড সুগার মানে কোন রোগ না, এটা নানা ধরনের রোগের সোর্স,
তো অভাব, এই যে বললাম অভাবের কারণে চুরি ছিনতাই এগুলো আলোচনা হয়েছে এখানে। কেন? কতগুলি ফিগার যে অ্যালার্মিং ভাবে আসছে ত্রিপুরাতে। স্যার এটা আমার তথ্য না স্যার, এটা গত 8 তারিখে, এই 8 তারিখে স্বরাষ্ট্র দপ্তর থেকে থেকেই আমি মনে করেছি। আর এক নট আমার সেই সোর্স নাই কালেক্ট করার জন্য। আচ্ছা হ্যাঁ স্বাভাবিক, পবিত্র সুইসাইড 1890 কত 972 আমি ওই প্রশ্ন বলছি। দ্যাট ইজ 1:2 every 2 days আনন্যাচারাল ডেথ। হ্যাঁ, আনন্যাচারাল ডেথ সবটা অভাব না, অন্য কারণ থাকতে পারে, কিন্তু এটা প্রিন্সিপাল ইয়ে 3632 ওই পিরিয়ড ধরলে দ্যাট ইজ রাইট অলমোস্ট 4% এভরিথিং। দেন আরেকটা তথ্য এসছে, এটাও কমে কিন্তু রিলেটেড, যে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং, এবং এটা রাজ্যপালের ভাষণের মধ্যে আছে এবং বলছে whole country that reporting the amount is against 14 crore 90, and out of that 14 crore 90, 1 crore 13 lakhs is in Tripura, that is 8.7. মানুষ কখন সমস্ত এতে দুঃখ পায়? যখন অভাব, ইনসিকিউরিটি, এই সমস্ত, হ্যাঁ তাই তোমার অপিনিয়ন। এবং স্যার আরেকটা, আজকে এই পলিটিক্যাল ছিল, আপনি দয়া করে অ্যালাউ করেছিলেন, আপনি বললেন যে না প্রথম বই বলেছেন এগুলো এখানে ইয়ে করার খুব আছে এখানে। এই যে নেশা, নেশা মানে তার সাথে শুধু নেশাগ্রস্ত ছেলে মেয়েদের জ্ঞান। স্যার এখানে বলছেন যে 8টা জেলাতে ড্রাগ এডিকশন সেন্টার করা হবে। স্যার এটা আমাদেরকে খুশি করে না? ডি এডিকশন রাইট রাইট ইউ আর রাইট ডাইনামিক মিনিস্টার ইউ আর অবভিয়াসলি। স্যার আমরা খুশি হতাম যে না 8টা নতুন সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু কি ডি এডিকশন কেন? এটা তো না 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 আপত্তি না, আরে অর্থ বাধ্য হচ্ছি আমরা, কিন্তু এটা না হয়ে যদি 8টা কলেজ হতো, 8টা নতুন হসপিটাল হতো, খুশি হতো। স্যার কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন এগুলো তো স্যার একটা স্পেসিস এখন কি করাচ্ছে খুব কি পত্রিকা পড়লে দেখা যায়, ওই কুমারবাবু বলেছেন বিমানে রিলিজ যাচ্ছে, এখানে পাওয়া যায়, রেলে গেলে পাওয়া যায়, গাড়িতে পাওয়া যায়, সব তাল তাল গাজারি, ইংরেজিতে বলে ক্যানাল। রাজ্যপালের ভাষণে স্যার আমি বলি, এটা রাজ্যপালের ভাষণে একটা জায়গাতে লেখা আছে যে কি ধরনের ভয়ঙ্কর চিত্র। আমি গাজাগাছি একদম সত্যি বলছি, আমি এগুলো শতক্ষে দেখি, কিন্তু শুনি গাঁদা গাছ কিরকম, এবং এটা 1 ইয়ার প্রায় ধানের মতো 1 ইয়ারে এরপরে শেষ হয়। কিন্তু কালকে জাস্টিফাই করার চেষ্টা হয়েছে, এটা আগে লাগিয়েছে, আম গাছের মতো কাঁঠাল গাছের মতো আগে লাগানো হয়েছে এবং ফল পাচ্ছে। তাহলে আপনাদের সরকার 6 বছর হয়ে গেল, রাজ্যপালের ভাষণে কি আছে? আর শুনুন না, কেন বলতে আমি তো সাহায্য করছি, বলছি শুনেন, বলছে যে আমার সরকার যে 5,84,6,709 কাঁচা গাছের চারা করা হচ্ছে। আমি যদি 5 বছর হিসাব করে 1825 দিনে 32,003, ঠিক আছে না স্যার শেষ করে আপনি তো লেন্ডিং করছেন স্যার, আপনি বলছিলেন তো কেন হচ্ছে, কেন আমাদের লোকরা উৎসাহিত হচ্ছে না?
না গাজার পরিবর্তে অন্য কিছু করতে, বিকজ দেয়ার ইজিলি অন্য সুযোগ পাচ্ছে না, এই সমস্ত করে সুযোগ পাচ্ছে, এই ঘটনাগুলো হচ্ছে। আর এগুলো তার ক্যাসকেডিং এফেক্ট হচ্ছে সোশ্যাল লাইফে, ল অ্যান্ড অর্ডারে। আমাদের কোনো থানা এগুলি যা, এরপরে এখানে ওই আম পাতা কাঁঠাল পাতা দিয়ে আবার পাতা অন্ধকার আসে, গাজার প্যাকেট চলে যায়, দিয়ে যায়, আর আম পাতা জাম পাতা এগুলো ঘুরিয়ে দেখানো হয় যে এই নকশা হচ্ছে। এবং এগুলোকে যখনই ধরা পড়ে কারা ধরা হচ্ছে, সাংঘাতিক পাওয়ারফুল লোক। এই সময়তে পাওয়ারফুল লোক কারা, তখনই থানাওয়ালা পুলিশ আর তদন্ত হয় না, শেষ, ডিসমিস। কিছু লোককে লোক দেখানো গ্রেফতার করা হয়, স্যার এই কারণেই বলছি, এই যে অভাবের তাড়নায় এইভাবে আমাদের যৌবন নষ্ট হচ্ছে, আমাদের যৌবনের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, ত্রিপুরার যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে কাঠামো এটা দুর্বলতর হচ্ছে। এই আগরতলা শহরে আনাচে কানাচে সন্ধ্যা হলেই ট্রাক, ইয়াবা, কি কাজে প্লিজ ডোন্ট টেক ইট। আমি এই ব্যর্থতা শুধু আপনাদের না, এই ব্যর্থতা ত্রিপুরার মানুষ আমাদেরও, সবাই আমরা শেয়ার করবো, সবাই ব্যর্থতা। কাজে এটা থেকে ত্রিপুরা যাতে মুক্ত হয়, আমি ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করছি না, ঠিক আছে, ত্রিপুরার চেহারা। এই জন্য বলবো আপনাদেরও ইলেকশন ডকুমেন্টে এই ম্যানিফেস্টো ছিল 200 দিন, প্লিজ ডাবল ইঞ্জিনের সরকার সারা দেশে না হলেও ত্রিপুরাদের জন্য 200 দিন এবং 600 টাকা মজুরি। কেননা এখন ওই 340 টাকা তো যেহেতু বেঁধে দিয়েছেন, এখন সে জায়গায় যেতে পারেননি, এই টাকা একটা সংসার চলে না। ঠিক আছে, 200 দিন এবং 600 টাকা মজুরি করা হোক, কি আমার প্রস্তাব বলেছেন তো? ঠিক আছে, এবার প্রস্তাবের না আমি ভাবছিলাম যে ওই যে আমাদের দুজনের নাম দিচ্ছে দরকার নেই স্যার, মাননীয় সদস্য যখন বলছে সুধা চিফ মিনিস্টার বলে, ঠিক আছে। কারণ আমাদের আরেকটা আমি বাবু কারণ টাইম বলে তোমরা এটা জবাব দিব, কারণ উনি তো যে ধরনের কথাবার্তা দিচ্ছে তখন তো খেপে দেবে না। মাননীয় স্পিকার মহোদয়, এখানে আমাদের মাননীয় সদস্য চৌধুরী মহোদয় একটি বেসরকারি প্রস্তাবের বিষয়বস্তু এখানে উনি রেখেছেন। কি রেখেছেন? অভাবের কারণায় সন্তান আত্মহত্যা, চুরি, চিন্তা এবং কাজের সন্ধানে বহির্রাজ্যে যেতে লেখা প্রকল্পে, শুধু লেখা প্রত্যেক পরিবারকে বছরে 200 শ্রমিক দিবস কাজ এবং 600 টাকা দৈনিক মজুরি প্রদানের ব্যবস্থা করা। মাননীয় স্পিকার মহোদয়, আমি মাঝে মাঝে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মাঝে মাঝে আমার তো প্রয়োজন হয়, আমরা বলি রুলস, আর যখন আমার ঠিক লাগে না তখন এটা ঠিক আছে, এটা করলে হবে। আশ্চর্য হই যে এখানে যে 78 নম্বরে 78 এখানে কন্ডিশন অফ admissibility of the petition কি লিখেছে? It shall not contain argument, interference, ironical expressions, imputations or defamatory speech. আমরা একটু বললাম, আপনাকে এর জন্য আমি ধন্যবাদ দিই। আপনি যে অ্যালাউ করলেন, আর আমি সবচেয়ে খুশি আছি আজকে আমি ছবিটা যেমন খালি এখন হচ্ছে
চোর শব্দটা যেন এইবারে খালি একটা জীবনে চোর এই অভিযানটা যেন চোরের অভিযানই ছিল না, কোনো কাল এবং কখনো হতো না। গতকাল আমি মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় অর্থাৎ প্রাক্তন মেম্বার অফ পার্লামেন্ট ওনার বক্তব্য শুনে আমি একটা কমেন্ট করেছি। উনি বলেছেন, আজকে পেপারও দেখলাম যে আমি মুখ্যমন্ত্রী ওনাকে করেছিলাম, কিন্তু আজকে যেভাবে আপনি বক্তব্য রাখলেন মানে সাবজেক্টের বাইরে আপনি একটু ডিপ্রেশন করছেন। সরি প্লিজ ডোন্ট মাইন্ড। যে স্পিড নিয়ে বললেন না, আমি স্পিড নিয়ে কথা বলতে ওই স্পিডের একদম এই ডিপ্রেশনে কিন্তু আপনি আত্মহত্যা বললেন না, ডিপ্রেশনে কিন্তু আত্মহত্যা বললেন মেডিকেল সায়েন্সে। আবার আপনি বললেন না কে যেহেতু বিদেশ যেতে হয় বা বিভিন্ন জায়গায় যেতে হয় এই কারণে মানে তাদের আত্মহত্যা। বহু লোক আছে যাদের পয়সা আছে, টাকা পয়সা আছে, মানে ওয়েল টু ডু ফ্যামিলি, সেও কিন্তু আত্মহত্যা। তাহলে এই ব্যক্তি কি তারাই যে শুধু না আমি আপনাকে বলছি আমার প্লিজ আমি একবার আপনাকে বলিনি, কালগুলো বলেছি। আমার মনে আছে আমি টিএমসি থেকে স্কুটারে করে আসছি, তো হঠাৎ করে খুব ভালো স্টুডেন্ট ওকে দেখলাম, কি ব্যাপার কোথায় যাবে তো আগে। তৎকালীন সময়ে ওর বাবা উইমেন্স কলেজের প্রিন্সিপাল ছিলেন, তাহলে চলো চলো স্যার নামিয়ে এর দুদিন বাদেই সুইসাইড। আশ্চর্য একটা নেই। ও কি আপনি মনে করেন যে রেগার কাজ পাইনি বলে সে মারা গেল? এরকম অনেক অসংখ্য আপনার আমাদের কাছে তথ্য আছে। আমি আর এটা মনে হচ্ছে ত্রিপুরাতে প্রথমবার 2018 আগে এখানে যারাই আছেন আমরা পেপার যখন খুঁজতাম এগুলো কিন্তু ডেইলি থাকে। আমি বলছি আপনি হয়তো বলবেন কবে দেখান, এর জন্য আমি 26শে সেপ্টেম্বর 2016 প্রতিদিন পত্রিকার শিরোনাম ছিল অহরের তারণায় 650 টাকার সন্তানকে বিক্রি আদিবাসী সমুদ্র, এবং গরিতা ত্রিপুরা ও চরণ ত্রিপুরা তাদের সন্তানকে বিক্রি করেছিল। তা নিয়ে তখনকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন এক সাংবাদিক সম্মেলনে উনি তার উল্লেখ করেছেন। নীলকণ্ঠ.in নামক একই পত্রিকায় 6 ডিসেম্বর 2017 তেলিয়ামুড়ার পূর্ণদেব বর্মা বিপিএল কার্ডের জন্য আবেদন করেও কোনো লাভ হয়নি, তাই 8 মাসের মেয়েকে নামমাত্র টাকায় বিক্রি করে বাধ্য হল। এবং এই যে রিপোর্টটা আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছে। আমি আপনাকে ধন্যবাদ দেবো, কালকে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমার কমিউনিকেশন স্কিল নাকি বেড়ে গেছে। আমার কমিউনিকেশন স্কিল ডাক্তারিতে ছিল, কিন্তু আপনাদের সাথে থেকে পলিটিক্যাল স্কিল যে সেটা আমি শিখছি এবং দেখা যাক কি কোন জায়গায় দাঁড়ায়। আমার মনে আছে যখন আমি রাজ্য সবাই যাই, তাহলে আপনি কিন্তু 15 মিনিট সময় দিলাম ওই কারণ কমিউনিটি নিয়ে। তার জন্য ঠিক আছে, যেভাবে ক্লাস নেই ক্লাসের মতো আমি বললাম, একজন এসে বললেন যে 5 মিনিটের মধ্যে আপনি শেষ করে দেবেন। বললাম কেন? বলে এইভাবে হয় না, পলিটিক্স লাগাবে। আমি তো বুঝতে পারলাম না, মানে 15 মিনিট তো বলবে, কারণ স্পিকার সাহেব বললেন থামুন। আমি ওই দিকে শুরু করেছি 5 মিনিট শুরু করলাম। এখন আমি ভাবছি কিভাবে পলিটিক্যালও কিভাবে কথা বলে, আসল মুদ্রার থেকে আপনি অনেক কিছু বলবেন। আমি টু দা পয়েন্ট বলবো, আমি এদের বাইরে বলবো। এখানে দেখো প্রতিদিন পত্রিকা
150 টাকা সন্তানকে বিক্রি আদিবাসী কমিটি। এরকম অনেকগুলো আছে, আমি নিয়ে এসেছি। আমাদের মাননীয় বিধায়ক চলে গেছে, উনি আপনাদের এই বিষয়ে বলছিল। তখন তৃণমূলে ছিলেন, আগে তো কংগ্রেসে, এরপরে বিজেপি দেখে এখন কংগ্রেসে চলে গেছে। আপনাদের সাথে আমার হাত মিলিয়েছে। আমি আসার সময় ভিডিওটা করছিলাম, মানে স্ট্রংলি অপোজ করছে, আর হি নোজ হাউ টু স্পিক, ইউ নো। এগুলো আমি দেখছিলাম, এগুলো তো নতুন কিছু না, আরো অনেকগুলো আছে। আমার মনে হয় না এগুলো আপনাদের এখানে বলার প্রয়োজন আছে। তখনও বোধহয় আমার মনে হয় যারা গিয়েছে বাইরে, এই রেগার কারণে এগুলো ওরা রেগার কাজ না পেয়েও আত্মহত্যা করেছে আমার মনে হয়। চুরি করেছে, বাইরে চলে গেছে। তো আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে সেটাকে বন্ধ করা। থানা থাকবে, পুলিশ থাকবে, চোরও থাকবে, ডাকাতও থাকবে, কিন্তু কত পার্সেন্টেজ আমরা কমাতে পারলাম এটা আমাদের দায়িত্ব। আপনি বললেন 200 শ্রম দিবস, খুব বেশি বলবো না, বলে শেষ করে টু দা পয়েন্ট। 200 শ্রম দিবস ম্যান্ডেট আর 600 টাকা এমডিএম জায়গা আমরা জানি একটি সামাজিক কল্যাণমুখী কর্মসূচি। গ্রামীণ এলাকায় 100 দিনের যারা আনস্কিল যারা লেবার আছে তাদের জীবিকা নিরাপত্তার জন্য এটাকে করা হয়। ফরেস্ট রাইট অ্যাক্টে 150 দিনে কাজের সুযোগ দেওয়া। এখন ডিপেন্ড করছে যে ওই জায়গায় যারা শ্রমিকরা আছে তাদের চাহিদা অনুসারে 150 দিন পর্যন্ত তারা কাজ করতে পারে। As per the provision of subsection 1 of section 6 of the Indian Railway Act 2005, Section 42 of 2005, the central government may, by notification, specify the wage rate for the purpose of this act. আমরা পারবো না, এই আপনাদের সঙ্গে আপনারা দাঁড়িয়েছিলেন, এইটা আমরা কিন্তু পারবো না। কিন্তু যদিও আমরা চিঠি দিয়েছি সরকারকে, সেটা আমি বলবো, কিন্তু এরকমটা বিভ্রান্তি করা মানুষকে যে সরকার ইচ্ছা করতে পারে কিন্তু দেয় না, এই বিয়েটা এইভাবে হয় না, দিতে পারবেন না। এবং কি দিয়েছে কে করে স্যার 2018 এর বিষয়টা কি ছিল যে আমরা সরকার আসলে তো যারা এই বিষয় ডকুমেন্টকে অ্যাপ্রুভ করেছেন তখন কোনো এমএলএ ছিলেন না, সেন্ট্রাল লিডার, এখন তিনি ওনাদের সভাপতি জ্যাকলিন আখতার সাহেব, সেন্ট্রাল মিনিস্টার, তারা খুব করেই তো এটা হয়েছে। এবং সেই ইয়ের উপরে ম্যানিফেস্টোর উপরে এখানে সে প্রাইম মিনিস্টার বক্তৃতা করেছেন, इंडियन फाइनेंस मिनिस्टर वक्तव्य करेছেন त्रिपुरा के लिए राशि का कोई कमी नहीं होगा, सब मिल जाएगा, मिशन डॉक्यूमेंट हम पूरा करेंगे। तो विभ्रांति के করলো মানে তো আমরা করিনি, বিভ্রান্তি কে করেছেন আপনারা করছেন, আপনারা এখন একটু ক্ষমা চান। মাননীয় স্পিকার মহোদয়, আপনাদেরও কিন্তু অনেক সময় আগ্রহ করেছি, আপনারাও কিন্তু মিশন ডকুমেন্ট পান, এগুলো বিষয় আমি কারণ এখানে বলা হয়নি যে মিশন ডকুমেন্টসে আপনারা এইগুলো বলেছেন এখন কেন করছেন না। এখন যে স্পেসিফিক আপনি আসুন যে বিষয়টা আপনি জানতে চাইছেন, এখানে কি বলেছে, provided that different rates of wages may be specified for different areas। আপনি আন্দামানে একরকম হবে, ত্রিপুরাতে আরেক রকম হবে, এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম এরিয়ার উপর ডিপেন্ড করে। আর ইউ ক্যানট চেঞ্জ,
কি করে করেছেন তখন? না না, আপনারা তখন কি করে করলেন? যদি আপনারা জানেন যে এই কাজটা হয় না, আপনারা তাহলে দাবি করছেন কেন যে এই যে কথাটা বললেন যে 600 টাকা করতে হবে, 200 শ্রমিক ম্যান্ডেজ করতে হবে, কি করে করছেন আপনি? আমাদের ম্যান্ডেজের উপর ভিত্তি করে? আরে আপনারা তো আইনটা জানতে হবে আপনার। না না, ডিমান্ড করুন, কিন্তু জানতে হবে তো এটা কি আইন। প্লিজ আমাকে বলতে দিন। কেন্দ্রীয় সরকার আপনি জেনে নেন, আমার মনে হয় আপনি জানেন হয়তো না, জানি না, মাসিক হয়ে, কিন্তু এখানে বলা দরকার, কারণ অনেক সময় গুমরাও হয়। মাননীয় বাবু এখানে আছেন, উনি বিষয়ে বলেছেন কেন্দ্রীয় সরকার প্রতি বছর কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচার লেবার অর্থাৎ CPIL এর উপর ভিত্তি করে প্রত্যেক রাজ্যের জন্য যারা আনস্কিল, যারা লেবার আছে তাদের মজুরি নির্ধারণ করে এবং টাইম টু টাইম সরকারি বিজ্ঞপ্তি জারি করে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচার লেবার CPIL যে তথ্য আমাদের কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়ের যেটা সিমলায় অবস্থিত লেবার ব্যুরোর ওয়েবসাইট থেকে এটা নেওয়া। 23-24 অর্থ বছরের জন্য কেন্দ্রীয় সরকার লেখা প্রকল্পে যারা আনস্কিল লেবার আছেন তাদের মজুরি, এখন আপনি জিজ্ঞেস করছিলেন কত, সেটা হচ্ছে আগে 212 টাকা থেকে এখন বৃদ্ধি করে 226 টাকা করে। 2006 ইয়ার ওয়াইজ যদি ওয়েজ রেট অফ দেখি ফাইন্যান্সিয়াল 2006 এ 60 রুপিস, 2007-8 71 এবং 85 ছিল, 2008-9 85 এবং 100 ছিল, 2009-10 100, 2010-11 100 and 180, 2011 and 12 124, 12 and 13 135, আবার 2013-14 135, 2014-15 155, 2015-16 167, 2016-17 170, 2017-18 177, 2018-19 177, 2019-20 190, 2020-21 2005, 2021-22 212, 2022-23 2012 এবং সেটা 2026 হয়েছে। এখানে আমরা সবাই জানি যে যারা শ্রমিক তাদেরকে কেন কেন্দ্রীয় সরকার ডিসিশন নিয়েছে যে স্থায়ী সম্পদ সৃষ্টি করার জন্য, স্থায়ী সম্পদ সৃষ্টি করার জন্য। আপনারা বারবার বলছেন যে সন্তান বিক্রি, আত্মহত্যা, চুরি, চিন্তা, নিউজ পেপার। এখন দেখবেন আমাদের সম্পর্কে পেপারগুলোতে কি আসে, ডেভেলপমেন্টের বিষয় আছে। কি কি? জাতীয় সড়কের কাজ নিয়ে, মেডিকেল কলেজের উন্নয়ন নিয়ে, অমৃত সরোবর নিয়ে, অমৃত বাটিকা নিয়ে, আরো কত উন্নয়নমূলক কাজে তথ্য এবং শিরোনামে আছে। তো প্রচুর আমাদের এই সরকার আমাদের, কারণ এটা আমাদের হাতে নেই কোনো অবস্থায়। ওনাদের যেটা আপনারা বলছেন সেটা কোনো অবস্থায় কেন্দ্রীয় সরকারের যে নীতি নির্দেশিকা আছে সেই মতেই কিন্তু সেটা সম্ভব হবে, সেটা বাধা। আমরা দেখেছি আগে, আমি নিজেও বহু জায়গায় যখন বিভিন্ন জায়গায় যেতাম, দেখতাম 4-5 জন জায়গার শ্রমিক থাকতো আর তার সরকার থাকতো, কেনা ও দাঁড়িয়ে থাকতো, 4-5 জন, বাকিরা ঘরেই থাকতো, নাম লিখে রিড করতে হয়। এগুলো হতো আপনি বসিয়ে পেপারে আসতো, আমরা নিজেরা দেখতাম। আর এখন মিডলম্যানের কোনো সুবিধা নেই। মাননীয় প্রধানমন্ত্রী ডিবিটির মাধ্যমে টাকা দিচ্ছে। এখন ওদের তো এখানে তারাই ব্যাপার। এখন ওই লোকগুলো যারা আছেন যে মিডলম্যান, তাদের জন্য আপনারা এখন অরণ্য করছেন, তাদের জন্য আপনারা করছেন। এতদিন ধরে এই কাজটাতে ব্যস্ত ছিল, তাদের জন্য আপনারা এখন বিরাজ করছেন।
আমাদেরকে দিয়ে কি করা হতো, যদি তুমি কালকে না আসিস, তুমি যদি কালকে না আসো মিটিং এ মিছিলে, তাহলে কালকে কিন্তু রেকর্ড এগুলোই তো করতে সবাই জানে। এখন সম্ভব নয় তো, তুমি না আসলো, ওই প্রধানমন্ত্রী বলে দিয়েছে মিটিং মিছিলে, আমাদের এখানে মিটিং মিছিলে দরকার নেই, কারণ মিটিং মধ্যে চলে যাবে। জিওটেকনিক্যাল আপনি হচ্ছে সম্ভব নয়, আপনারা যে এটা আমরা করবো না। আমরা লিখিত দেখেছি রেগা শ্রমিকদের দিয়ে কি স্থায়ী সম্পদ সৃষ্টি করবে, আমরা তো একটা দাঁড়িয়ে রাখতে বসে থাকতে। আর এখন আমরা কি করছি, আমরা অমৃত সরোবর বানাচ্ছি, এই রেগা শ্রমিকদের দিয়েই অমৃত সরোবর বানাচ্ছি। শুধু তাই নয়, এই অমৃত সরোবরে মৎস্য চাষ, সেচ ইত্যাদি করা হচ্ছে, অমৃত বাটিকা আমরা করাচ্ছি। শুধু তাই নয়, আমরা গ্রামীণ রাস্তা তৈরি করা হচ্ছে ওদেরকে দিয়ে, আমরা পার্মানেন্ট, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার চাইছেন যে রেগা শ্রমিকদের ইউজ করা এবং আনস্কিল থেকে স্কিল করা, তার জন্য ট্রেনিং এই গভর্নমেন্ট করতে, খালি সারা জীবন আনস্কিল তার দেশেরও সম্ভব না, সেই ব্যবস্থা করছে। তার জন্য এখানে উল্লেখ করা আছে তাদেরকে কিভাবে স্কিল করা যায়, সারা জীবন খালি আনস্কিল তার দেশেরও সম্ভব না। আমাদের লক্ষ্য হচ্ছে স্থায়ী সম্পদ তৈরি করা, বিশেষ করে মহিলাদের সশক্তিকরণের জন্য গ্রামের এবং শহরে যারা মহিলারা আছেন, টিআরএল এবং টিউএল দুটো জায়গায় আমরা কোটি কোটি টাকা লোন দিচ্ছি। সবাই জানি আছে যে গ্রুপ এখন কোন জায়গায় গেছে, একটা হিস্ট্রি তৈরি হয়েছে। এখন আমাদের সরকারের এইসব পদক্ষেপের জন্যই আজ গ্রামীণ যে অর্থনীতি, সেই কারণে কিন্তু অনেক অনেক স্ট্রং। কাজে আমার মনে হয় মাননীয় জিতেন বাবু যে এখানে প্রস্তাবটা এখানে রেখেছেন, এই প্রস্তাবটা আপনি উইথড্র করলে বেটার হবে, মোশন আনুন এবং তাতে সবাই উপকৃত হবে, সময়ও বাঁচবে। এর জন্য আমি বললাম এইগুলো তো উত্তর আছে, সবকিছু আছে আমার কাছে, এতটুকু আমি পাঠিয়ে দেবো আপনাদের। কিভাবে মানে সন্তান বিক্রি, মৃত্যু, এগুলো তো আগে দৈনন্দিন পত্রিকার মধ্যে এগুলো ছিল। আমি বলছি না যে আমাদের এখানে রিসেন্টলি আমরা দেখছি, এখন আমাদের অনুসন্ধান করতে হবে। আমি ভাবছিলাম জবে থেকে 2018-19 আমাদের সরকার এসেছিল, এগুলো নিউজ আসছে, হঠাৎ করে কয়েকদিন ধরে দেখলাম নিউজ হচ্ছে। তো এটা নিয়ে আমাদের প্রশ্ন, এখন এটার একটা এনকোয়ারি করতে হবে, কেন হচ্ছে এটার একটা এনকোয়ারি দরকার। এখন তো কাজ আছে কিন্তু লোক পাওয়া যায় না। আপনি দেখবেন বাড়িগুলো যখন কাজ করাবেন বলে লোক নেই, পাওয়া যায় না, কারণ তাদের আর্থসামাজিক উন্নয়ন অনেক বেশি হয়ে গেছে, যে কারণে কাজই পাওয়া যায় না, লেবার পাওয়া যায় না। শীতের নগর বাড়ি কোনো কাজকর্ম হয়, লেবার পান কিনা, আমার খুব অসুবিধা হয়, লেবার পাই না। আগে লক্ষ্মীনারায়ণ বাড়ি, বিভিন্ন মন্দির, এদের সামনে গিয়ে দেখবেন সবাই বসে থাকতো, ভিখারিদের দেখবেন, এখন ভিখারি দেখা যায়, কারণ সবার কাছে কাজ আছে, বরং কাজ আছে, এখন কাজের লোক। কিন্তু ওইখানে আগে তো কথা হয়েছিল কেরালার বিষয়ে কথা হচ্ছিল, যে কেরালার লোক যখন বাইরে যায়, আমরা দুবাইতে দেখেছি, কাহাতে আয় বলে কেরালা, সব জায়গা থেকে কেরালা থেকেই যায়, কেরালা নিয়ে আপনারা খুব গর্ববোধ করেন। অনেক কিছু কেরালা থেকে উৎপত্তি হয়, সারা ভারতবর্ষে সেগুলো ছড়ায়। সেটা বললেন আপনার মাননীয় মন্ত্রী মহোদয় বললেন। কাজে আমরা যেটা বলছি, কেরালা না, আগামী দিন গুজরাট মডেল হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেখান, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন হীরা মডেল আমাদের দিয়ে গেছেন, ত্রিপুরা মডেল হিসাবে আপনারা অ্যাকসেপ্ট করবেন। এবং আমি আশা করি এটা কোনো অবস্থায় আমাদের যে এই আপনি যে রিজলিউশনটা এনেছেন, এটাকে কোনো অবস্থায় সমস্যা, আমি তো করবোই না, আপনিও এটাকে ধন্যবাদ। এখন আমি মাননীয় সদস্য জিতেন চৌধুরী কর্তৃক আমি রেজলিউশনে বলে দিচ্ছি। রেজলিউশনটি হলো অভাবের কারণে সন্তান বিক্রি, আত্মহত্যা, চুরি, ছিনতাই এবং কাজের সন্ধানে বহিরাজ্য যেতে বাধ্য হওয়া ব্যক্তি রেগা প্রকল্পে প্রত্যেক পরিবারকে বছরে 200 শ্রম দিবস কাজ এবং 600 টাকা দৈনিক প্রতিফলনের ব্যবস্থা করা। যারা প্রস্তাবের পক্ষে হাত তুলবেন,
যারা প্রস্তাব বিপক্ষ আছে তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, তাদের সংখ্যাগরিষ্ঠ সদস্য রেজলিউশনটি সভা কর্তৃক বাতিল হলো। ডিসকাশন ম্যাটার অফ আনসেন্ট পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন নোটিশটি দিয়েছেন পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশনে মাননীয় সদস্য তথা বিরোধী দলনেতা সরিবেন দেওয়াল মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হলো TTAAPC-তে রাজ্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ সময় মতো প্রদান করা সম্পর্কে। এখন এই মাননীয় সদস্য তথা বিরোধী দলনেতা সরিবেন দেওয়াল মহোদয়কে অনুরোধ করছি নোটিশ শুভ আলোচনা শুরু করার জন্য এবং তারপরে মাননীয় মন্ত্রী মহোদয় এর উপরে জবাবি ভাষণ দেবেন। মাননীয় স্পিকার স্যার, ধন্যবাদ। However, actually I completed very short. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। Just maybe another few minutes will wind up. তবে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, I really enjoyed it. এদের কাজের লোক পাওয়া যায় না, তারপর টাকা আছে, শ্রমিকের অভাব। These are all good. I am telling you, এটাকে দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখা। আমারও এটা সমস্যা হয়, কিন্তু আমি একদিন কাজের লোককে জিজ্ঞেস করলাম, কেন তুমি আমার এখানে কাজ করতে চাও না? যে টাকাটা আপনি দেন এই টাকায় আমরা তাহলে বেশি টাকা দিলে প্রবলি কাজের লোক পাওয়া যেতে পারে। I don't know, in my case it has happened. এখন এই যে সন্তান স্যার বলি না না আমি পাওয়া যাবে দাও পাচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো। না না আমি জাস্ট ইয়েস ওকে নাও। কিন্তু একটা জিনিস আমি যদিও I didn't take part in this discussion, এটা কিন্তু ভাবতে হবে, it's not a matter of joke. সন্তান বিক্রি আগে হয়েছে, আমিও রাখি ব্যাপার কাটি A4 সাইজ পেপার, আমি প্রত্যেক দিনের যেগুলি ইম্পর্টেন্ট আঠার দিয়ে আমি আলাদা করে এটা রাখি। আপনি যেটা করেছেন আমার কাছে কিন্তু এগুলো অনেকগুলো আছে, কিন্তু মাই পয়েন্ট ইজ CPM এর আমলে সন্তান বিক্রি হতো, আমি সেখানে যদি থাকি আমার আমলে যখন বিক্রি হচ্ছে এটাকে ছোট করে দেখি। ইভেন এ সিঙ্গেল কেস এটাকে আমাদের ফাইট করতে। Another important thing is আপনি দেখুন এই যে সন্তান বিক্রির ঘটনা, both the cases ত্রিপুরা, both the cases tribal, এটাকেও কিন্তু ভাবতে হবে এটা কেন শুধু ট্রাইবালদের ক্ষেত্রে হচ্ছে। only this is the submission আপনি দেখুন এখন, but this is very important. আমার যে short notice discussion first time in my life, আমি কিন্তু আগেও 5 বছর ছিলাম বিধানসভায়, I did not get even a single chance for short notice discussion. শুধু দেখতাম আমাদের তৎকালীন বিরোধী দলনেতা তিনি শর্ট নোটিস ডিসকাশন আনতেন, এই আনতেন, সে আনতেন, বাট টুডে আই এম হ্যাপি যে ওনার হেঁটে যাওয়ার সেই পথে কিছুটা আমিও হাঁটতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ স্পিকার স্যার, আপনি আমাকে অ্যালাউ করেছেন। TTAPC-তে রাজ্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ সময় মতো প্রদান করার জন্য আমি তথ্য দেব আপনাদের, আমার কাছে যা আছে। হিস্ট্রি অফ ADC অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কবে থেকে তার যাত্রা শুরু হয়েছে? অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইন দি ইয়ার 1983 সপ্তম তফসিল তার যাত্রা শুরু 82 এর 84 সালে যখন আমাদের পরিষদীয় মন্ত্রীরা বা আমাদের স্পিকার সাহেবরা যখন আপনারা কংগ্রেসে ছিলেন, at that time the then prime minister of the country শ্রীমতী ইন্দিরা গান্ধী ষষ্ঠ তফসিল বিলটা পার্লামেন্টে উভয় হাউসে পাস করার পর কিন্তু ত্রিপুরায়
ষষ্ঠ তফসিল চালু হয়েছে। And the first election at 1985 হয়, সেখান থেকে তার যাত্রা শুরু। If we calculate, I think it is already 39 years now, the ABC ইতিহাস। এবং আমাদের রাজনৈতিকভাবে যা অভিজ্ঞতা আমার আছে, আমি একটা জিনিসই বলবো, ত্রিপুরা মানে কি? হোয়াট ইজ ত্রিপুরা? ত্রিপুরাটা হচ্ছে ইব্রা, বাঙালি, মণিপুরি, মুসলিম সমস্ত অংশের মানুষকে নিয়ে ত্রিপুরা। ত্রিপুরাটা কি? আগরতলা, অমরপুর, তুলাশিকর, বাইজারবাড়ি সমস্ত এলাকাকে নিয়ে ত্রিপুরা। মানুষ যখন বাইরে থেকে দেখবে, আমি দেখি তো দিল্লিতে ত্রিপুরা ভবনে কি আমি ভাবি, হোয়াট ইজ ত্রিপুরা? ত্রিপুরা ইজ a small state, but we are all together and integrated. এই ত্রিপুরার মধ্যে বাইরে থেকে দেখলে কেউ বলবে না, কেউ আমরা এখানে যারা আছি আমাদেরকে কখনো কেউ জিজ্ঞেস করেছে ইউ আর ফ্রম ত্রিপুরা, ডু ইউ বিলং টু এডিসি, ডু ইউ বিলং টু নন এডিসি, কেউ জিজ্ঞেস করেছে? নো ওয়ান। ত্রিপুরা means ত্রিপুরা। We must know the total population of Tripura. 35% people are living in ADC area, and almost 68% of the land our Tripura is ADC area. Now, if I not take development there, is a আমাদের মাননীয় অর্থমন্ত্রী কি সুন্দর, আমি যেটা ভালো আমি এটা ভালো বলবো, বিউটিফুলি উনি তথ্য দিয়েছেন। এগুলো খুব কমই এই ধরনের তথ্য পাওয়া যায়। এটি কিন্তু রেকর্ড। আমরা যখন থাকবো না, এই দলিতটা থেকে যাবে স্মৃতিতে। এবং এটা কেউ এভাবে অসত্য কোনো তথ্য কেউ দেবে না। I am really thankful to you. উনি যে ঋণ কিভাবে নেওয়া হচ্ছে, কোথায় এই ঋণের টাকাগুলো খরচ করা হচ্ছে, বিউটিফুলি ইট হ্যাজ বিন নাইস। এটার মধ্যে আমার বিরোধ করার কি ব্যাপার আছে? বাট দি ফ্যাক্ট রিমেইনস, যে ডেমোগ্রাফি ত্রিপুরার 70% জায়গা, এই জায়গাতে তো অনেক অপরচুনিটি আছে, ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অনেকেই বলেছে যে আমরা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য এই করছি সেই করছি, খবরের কাগজে বেরিয়ে আসছে, আমিও করছি। and I am really happy when I see ত্রিপুরাতে এই হচ্ছে সেই হচ্ছে, টাকা আসছে, এদিকে বিরোধ করার কি আছে? the point is, কিছু কিছু জায়গায় আমাদের থিঙ্কিংটাকে পরিবর্তন করতে হবে। আগরতলা শহরের মধ্যে আমি অনেক জায়গায় দেখেছি বায়োডাইভার্সিটি পার্ক আপনারা করেছেন। আই এম নট সেইং ইউ হ্যাভ নট ডান, ইউ হ্যাভ ডান, কিন্তু স্মল আগরতলার মধ্যে জায়গায় নেই। আপনি বায়োডাইভার্সিটি পার্কটা যতটুকু বড় পরিসরে গিয়ে মানুষ সেখানে কি someone was telling leisurely time pass করবে। আরে এই জায়গাটা যদি বড় পরিসরে করা যায়, ক্ষতি কিসে? এডিসি এলাকায় অনেক জায়গা আছে ইনভেস্টমেন্ট করার, যেখানে আপনারা আপনাদের অ্যাটেনশনটা কুইকলি নিয়ে যান। ইউ উইল হ্যাভ মাচ বিগার বায়োডাইভার্সিটি পার্ক, এবং সেই জায়গায় যদি আমরা করি, ইট উইল বি রিয়েলি হেল্পফুল। আজকে টুরিজম সম্পর্কে যখন কথা হচ্ছে, I was really feeling so happy. None of the members in this house tourism-এর বিপক্ষে ছিল, আমি দেখি না। Everyone supported the resolution brought by our honorable MLA Sabda Mazumdar. এবং এখানে বসে কিন্তু নীরবে, although there was no time, আমিও কিন্তু সমর্থন করছি। তবে একটা জিনিস এখানে দেখতে হবে, এভরিথিং উই ডু, ধরুন এডিসি এলাকাতে বাইজাল বাড়িতে বা বড়পুরায় কোথাও না একটা পার্ক তৈরি করলাম, এটার মধ্যে একটা জিনিস থাকে যে ওই পর্যটকরা সকালবেলায় বেরিয়ে যাবে,
আবার রাত্রিবেলায় এরা এমন করতে থাকে। এইভাবে কিন্তু পর্যটনের ডেভেলপমেন্ট হয় না। আমি টেলিং ইউ, আমাদের এমনই ভাবে করা উচিত সেখানে গিয়ে যারা তারা রাত্রি যাপন করতে পারে, রাতের বেলায় তারা থাকতে পারে। সো ওনারা চান ইউ অলসো ওয়ান্ট ডেভেলপমেন্ট, আর আপনারা ডেভেলপমেন্ট না করলে ইউ উইল বি নোওয়্যার ইন দ্য ইয়ার 2028। 25 বছর ক্ষমতায় থাকার পর I can tell you, my friends in the opposition bank, they thought they will not go from power, কিন্তু মানুষ বিদায় দিয়ে দিয়েছে। So this has to be a lesson for the present government. আপনারা এমনই ব্যবস্থা করবেন যে ওই এডিসি এলাকাতে যেখানে ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে সেখানে নিয়ে যাবেন। This has to be done. এবং আমি খুনমুনের কথাই বলছি, মানুষ যখন বাইরে যায় আমাদের জিজ্ঞেস করে what is the distance between the state capital and autonomous district capital? আমি বলি 20 to 22 কিলোমিটার। নাকি বম্বে শহরে আমি দেখেছি যে 1.5 ঘন্টা শুধু বম্বে আর শেষ হচ্ছে না, মানে কিলোমিটার আফটার কিলোমিটার। এবং আগরতলা শহরটাও আমাকে যারা আপনারা প্রথমবার এমএলএ হিসেবে আসতে দেখেছেন, আমি খোয়াই থেকে আসতাম, সেই সময় এই রুটটা ছিল না, এই মোহনপুর দিয়ে যাওয়ার রুটটা ছিল না, তেলিয়ামুড়া দিয়ে আসতাম। There were so many places যেখানে গাড়ি থামিয়ে আমরা এনলাইটেনিং হতে পারতাম, অর্থাৎ যদি কেউ ব্যবসা করতে চাই করতে পারত। টুডে ইউ সি রাস্তার কিনারে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি সেটা করতে পারবেন। What does it mean? Means development is happening and it is progressing. এটা যেই সরকারে থাকুক, development has to happen. And we as the constructive opposition, সরকার যদি চায় ভালো কাজ করতে, always we will be with the government. But যেখানে সরকার মানুষের বিরুদ্ধে যাবে সেখানে তো আমাদের বলতে। খুমলুং সম্পর্কে আমি বলছিলাম, আগরতলা এবং খুমলুংয়ের ডিস্টেন্সটা only 22 কিলোমিটার। আপনি এখানে ঘরে ঘরে ডিএনজিসিএল এর পাইপ দিয়ে বাইরে গ্যাস, রান্নার গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে। তো গভর্নমেন্ট যদি চায় খুমলুঙে কেন হবে না? খুমলুঙে কেন হবে না? once we do this, আপনারাই বলুন, আপনারাই ফিতা কাটুন, আমরা পেছনের থেকে হাততালি দেব, সাবাসির হাততালি দেব আমরা। These are the points আমি আপনাদের বলতে চাই। এখানে I thought that I will not bring so much of information, তবে ডিফারেন্সটা দেখানোর জন্য কিছু তথ্য আপনাদের দিচ্ছি। In the financial year 2016-17 কাউন্সিলের যে বাজেটটা অধিবেশনে ওনারা 553 crores approved budget স্টেট গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। And after পরীক্ষা নিরীক্ষার পর এখানে অনেক ইকোনমিস্টরা আছেন, প্ল্যানিং স্পেশালিস্টরা আছেন, তার মধ্যে রাজনৈতিকভাবে এটাকে চর্চা হয়। After that, the state government approved বা allocate করেছে 348.47 crores। তাহলে এডিসির পাঠানো বাজেট থেকে স্টেটের অ্যালোকেশনটা কত ঘাটতি? somewhere less from the state approved budget। এখানে আমি যদি দেখি almost 235 crores less। কিন্তু একটা চমৎকার জিনিস এখানে দেখেছি, স্টেট যা বলেছে 340 crores দেবে, দেওয়ার সময় কিন্তু 584 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ স্টেট যা প্রমিসটা করেছে তার চাইতে বেশি টাকা স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন। আসুন এবার 2017-18 স্টেট বলেছে সেই বছর 362 কোটি টাকা দেব, দেওয়ার সময় অ্যাকচুয়াল ফান্ড রিসিভড বাই টিটিএডিসি 478 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ স্টেট যা বলেছে তার চাইতে বেশি টাকা দিয়েছে। এই এখন যে ফিগারটাতে আসবো, এখানে হয়তো বা
আই এম নট সেইং ইউ ডোন্ট ফিল আনকমফোর্টেবল, এখানে স্কোপ আছে, এটা রেকটিফাই করা যায়। হয়তো আপনাদের নজরে মানে আসেনি এই ব্যাপারটা, আমি নজরে আনছি। সামটাইমস ইট ডাজ নট কাম। এখানে অর্থমন্ত্রী আছে, এখানে মুখ্যমন্ত্রী আছে, দীপরাসা হামক্রাই মন্ত্রী বড় দল। সো দিস ইজ দ্য রাইট ফোরাম। 18-19 সালে স্টেট বলেছে আমরা 461 কোটি টাকা দেব, কিন্তু দেওয়ার সময় কত দিয়েছে? 459 কোটি টাকা, অর্থাৎ প্রায় 2.5 কোটি টাকা ঘাটতি, 2.5 কোটি টাকা স্টেট বলার পরও 2.5 কোটি টাকা কম দিয়েছে। এইবার আসুন তারপরে মানে আমরা এখন বিজেপি আইডিএফটির সরকারের আমলে এডিসি থেকে দেখতে শুরু করব। 19 কোটিতে স্টেট এডিসি পাঠিয়েছে, 19 কোটিতে 977 ক্রোর, কিন্তু স্টেট বলেছে না ভাই হবে না, এত টাকা দেওয়া যাবে না। কত বলেছে? 469 কোটি টাকা রাজ্য সরকার বলেছে, এবং দেওয়ার সময় 496 কোটি টাকা, অর্থাৎ 27 কোটি টাকা বেশি দিয়েছে। সো ইট ইজ গুড। এইবারের চিত্রটা এইবার দেখি আমরা 20-21 গেল, 20-21 আসছে। 20-21 কি হয়েছে? স্টেট বলেছে 577 কোটি টাকা দেবে, দেওয়ার সময় দিয়েছে 469 কোটি টাকা, তাহলে 107 কোটি টাকা গ্যাপ হয়ে গেছে দেওয়া হয়। নাও কাম টু 21-22, একই ব্যাপার। রাজ্য বলেছে 584 কোটি, আবার দেওয়ার সময় দিয়েছে 500 কোটি, 83 কোটি টাকা গ্যাপ। এইভাবে 22-23-এ 126 কোটি টাকা এখান থেকে দেওয়া হয়নি। 23-24-এ এখন পর্যন্ত স্টিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এই ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু শেষ হয়ে যাবে। What I understand about financial year is 31st March is the last day of the current financial year. 175 crores এখনো এডিসি কে পেতে হয়। So my point is, এইখানে এই যে বাজেট গুলো পাঠানো হচ্ছে এতই কম। Do you know, honorable মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, 35% মানুষের জন্য এডিসির হাতে you have given only 2% of the state budget. এখানে তো আমাদের কথা। এবং এডিসির যে প্রশাসন, সেখানে রাজ্য সরকারের কাছে কিন্তু বারবার তারা রাজনৈতিক ভাবে না, অ্যাডমিনিস্ট্রেটিভলি a government decision, council decision দিয়ে তারা আপনাদের কাছে বারবার বলেছে যে 68% geographical area আর 35% population, তার জন্য কিন্তু স্টেটের মাত্র 2% of the budget সেখানে দেওয়া হচ্ছে। How development is possible? আরো একটা বিষয় হলো দুর্গম ত্রিপুরা মানেই তো এডিসি। Can anyone deny that fact? No one. Even আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী, উনিও কিন্তু দুর্গম মনপুরে, আপনার মনপুর আমি দেখেছি 10 বছর আগে, নাথিং ওয়াজ দেয়ার। সেই দিক দিয়ে সিদাই থানার পর what was there? আজকে হয়েছে আমি এটা বলবো, but what was there 10-12 years back? তারানগরে কি ছিল আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি। দুর্গম মানে most of the area ADC area. এই যে টাকাগুলো আপনারা দিচ্ছেন, see this is not for debate. এগুলো বড় মন না, আমি বড় মন বলছি না, বড় মন মানে ব্রড মাইন্ডেড যদি হয়, মানুষের তখনই কিন্তু উন্নয়ন সম্ভব। এই যে টাকাটা 584 crores বা 672 crores দেওয়া হচ্ছে, my dear honorable Chief Minister sir, I have high respect for you. আমি আপনাকে বলছি এই টাকা 80% টাকা চলে যাচ্ছে পেনশনস এন্ড স্যালারি দেওয়ার জন্য।
এবং টিটিএডিসির বয়স যেহেতু রাইট নাও ইজ 39 ইয়ার্স, সেখানে পেনশনে যাচ্ছে মানুষ। সুপার এডুকেশনে যাওয়ার পর তাদেরকে পেনশন বেনিফিট দিতে হবে। Where is the money? কোথা থেকে আসবে? ABC is your brother, ABC is your son. আমি যদি আগামী দিন, আমি জানি না এটা হবে কিনা, না হতে পারে, অনেক পত্রিকা লিখে দেবে অনেক মুখ্যমন্ত্রী হতে চান, আমি যা বলছি আগামী দিন যদি আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হই, এবিসি will be my child. In the same manner, আপনি মুখ্যমন্ত্রী, এবিসি is your child. ওইটাকে দেখতে হবে আমাদের। এই যে গ্যাপগুলো, অনেক জায়গায় স্কুপ আছে আপনাদের দেওয়া, অনেক জায়গায় এবিসিটা আমি নিজে দেখেছি, আমি দেখি এই বিল্ডিংটা পাকা কেন, একটা বিল্ডিং এ গিয়ে তো আমি লাভ মেরেছি, আমি বলছি এখানে কি বিল্ডিং তৈরি করেছে এটা। আমরা যখন 21-22 ক্ষমতায় আসলাম, তার আগে অনেকগুলো বিল্ডিং হয়েছে, আমি লাভ মেরেছি কি আর কেন বিল্ডিংটা কেন এইভাবে দাঁড়াবে, বিল্ডিংটা কেন সোজা হয়ে দাঁড়াতে পারবে। ওনাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্ট ফ্ল্যাগশিপের যে স্কিমগুলো এটা যে সেখানে ইমপ্লিমেন্ট হয়, এই টাকাটা তো এডিসির কাছে দেওয়া হয় না। মোস্ট অফ দি মানি এটা বাইরের এজেন্সি বা ওরা এসে তাদের কোনো আইডিয়া নেই, কিন্তু দে ডোন্ট হ্যাভ আইডিয়া কি এডিসি। হঠাৎ করে যদি আমি তর্কের খাতিরে বলছি, সঞ্জয় মানিক ত্রিপুরাকে যদি আগরতলা শহরের মেয়র করা হয়, I am telling in the house you cannot run it properly. কেন? আগরতলা শহর সম্পর্কে আগরতলা শহরের একটা ছেলে, একজন পলিটিশিয়ান যতটুকু বুঝবে, এই ফোরবুকের ছেলে সঞ্জয় মানিক ত্রিপুরা he will not understand. So এইগুলি নজর দেবেন। গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো, if you want really to say my Tripura is the best Tripura, এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোকে এডিসির সাথে আলোচনা করে তাদের হাতে এগুলো ধীরে ধীরে দিয়ে দিই। 15 ফাইন্যান্স কমিশন, ভেরি নাইস। 15 ফাইন্যান্স কমিশনের সেন্ট্রাল গভর্নমেন্ট শত শত কোটি টাকা দিচ্ছে। আই নো পার্সোনালি, আই নো যে টাকা দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এবং এই টাকা কেন ঠিক মতো খরচ হচ্ছে। এগেইন সেম থিং, 25% টাকা দেওয়া হচ্ছে ওই ভিলেজ কমিটির জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে, only 5% it goes to TTADC। কি করে কাজ করবে? ইলেকশন হচ্ছে না, কি করে কাজ হবে সেখানে? এই যে এরিয়াগুলি ভিলেজ কমিটিটাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে হয়, the power and function should go to the sub-zonals and send the PCS officers there. আমি জানি এই গ্যালারিতে অনেক আইএস অফিসার আছেন, তারা দিল্লি থেকে এসেছেন, রাজ্যটাকে চালানোর জন্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসারদেরকে পাঠানো হয়েছে। আমাদের এই রাজ্যে এডিসিটাকে পরিচালনার জন্য কেন কোয়ালিফাইড টিসিএস অফিসারদের সেখানে দিয়ে এটা পরিচালিত হবে না? দিস ইজ ওয়াই I have brought this short to this discussion. আমি জানি আমার এই বক্তব্যের পর মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশেষ করে সিনিয়র মিনিস্টাররা যারা আছেন, ওনারা সত্যি এটাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। আবারও আপনাদের ধন্যবাদ জানাই। এটাই হওয়া উচিত, যখন আমরা কোনো কনস্ট্রাকটিভ সাজেশন দিই, এটার পজিটিভ রিয়াকশন শুরু হওয়া উচিত। আরো একটা জায়গায় you just see department to department, I can tell you in the house, আমি 21-22 সালে দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে কেমন টাকা ট্রান্সফার হতো। ইট ইজ মাই ইন্টারেস্ট। লাস্ট not 1 year, এই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে the present social welfare and social education minister has allocated more budget than the previous years. আমি আপনাকে সাধুবাদ জানাই, তার জন্য ধন্যবাদ জানাই। দিস শুড বি দি অ্যাটিটিউড। টিটিএডিসি যেটা বলছে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ফান্ড
ট্রান্সফারটা একটু বৃদ্ধি করুন, ইউ ইনক্রিজ দ্যাট, ডোন্ট ডু এভরিথিং থ্রু ইয়োর এজেন্সিস, entrust them, they have the infrastructure, they understand what is ADC. আরেকটা হলো শেয়ার অফ ট্যাক্সেস। আমাদের ত্রিপুরার যেমন আত্মনির্ভর হওয়ার জন্য, আই এম নট এগেইনস্ট আত্মনির্ভর, আই এম নট এগেইনস্ট শ্রেষ্ঠ ত্রিপুরা। অনিমেষ দেববর্মা as an individual always will remain with the government, আমি পার্টির কথা বলছি, I remain with the government, আত্মনির্ভর হোক, শ্রেষ্ঠ ত্রিপুরা হোক, ভারতবর্ষের মধ্যে গেল পৃথিবীর অন্যতম একটা জায়গা হোক, রাজ্যের কথা বলছি না, এটা আমার এই কামনা থাকতে আমার পার্টিসিপেশন থাকবে না। শেয়ার অফ ট্যাক্সেস, টিটিএডিসির কোনো তার নিজস্ব কোনো সোর্স নেই। কুমলান পার্কে 50,000 লোক নিউ ইয়ার এবং ক্রিসমাসে গেছে। আই ওয়াজ সো হ্যাপি দ্যাট সেখানে সোনামুড়ার একটা লাগিয়ে দেখ বাজে, যদি ডিজের বিরুদ্ধে আমরা কথা বলেছি, ঠাঁই 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 করে 50,000 লোক একদিনে লক্ষ লক্ষ টাকা কিন্তু এডিসির হাতে দিয়ে গেছে। টিকেটিং, দিস দ্যাট, সেলিং, সো মাচ অফ বিজনেস রেভিনিউ হয়েছে। এই শেয়ার অফ ট্যাক্সেস এর ক্ষেত্রে ওরা আমাকে বলেছে, যেমন প্রফেশনাল ট্যাক্স, ইউ আর শেয়ারিং অনলি 25%, এটাকে কেন 40% শেয়ার করা যাবে? আমাদের পরিষদীয় বিষয় মধ্যে উনি ইজ গিভিং এ বিগ স্মাইল। এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এটা 50% এখন শেয়ার হচ্ছে। স্যার, আমি আপনাকে বলছি, আপনি তো আমার স্যার, অন্যদের স্যার কিনা দেন, ইউ আর মাই স্যার, আই এম টেলিং ইউ, আই হ্যাভ বিন অপোজিশন লেভেলে আন্ডার ইউর লিডারশিপ। 50% থেকে এটাকে 60% এর কথা বলেছেন, এটা করার ব্যবস্থা করতে। ল্যান্ড রেভিনিউ 40% থেকে 10% বাড়িয়ে 50% করতে বলেছে। ফরেস্টে 75 থেকে 80% চেয়েছে, আর 5%। মোটর ভেহিকলসে, মোটর ভেহিকল ট্রান্সপোর্ট মিনিস্টার ইজ হিয়ার, অনারেবল সিএম ইজ হিয়ার, 25% শেয়ার অফ ট্যাক্সেস দেওয়া হচ্ছে। এটাকে 50% করা যায় কিনা একটু বিবেচনা করবে। এইবার যে রিয়েল শেয়ার অফ ট্যাক্স, মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাদের দুইজনকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কিন্তু এটা নিয়ে আলোচনা করছেন। রয়্যালটি ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাসটা আসছে এডিসি এরিয়া থেকে, আগামী দিন তেল পাবো, আর্সেনিক, বিভিন্ন খনিজ পদার্থের অনুসন্ধান ইতিমধ্যে হচ্ছে, আরো ন্যাচারাল রিসোর্সেস আমরা পাবো। এবং স্যার, এইখানে আপনারা only 30% you are sharing. They requested please increase it to 70%. এটা যদি 70% এ নিয়ে যাওয়া যায়, I tell you, state government, আপনারা কিন্তু one thing I shall not forget to tell you, every time ADC's সাথে যখন মিটিং হয়েছে, the present IPPA BJP government is always committed to enrich the per capita income, the livelihood of the rural people. আপনারা কমিটমেন্ট দিয়ে থাকেন, and আমার দৃঢ় বিশ্বাস এই কমিটমেন্ট আপনারা ফুলফিল করবেন। এক্সক্লুডেড এরিয়া গ্রান্ট নামক একটা গ্রান্ট আছে, যেটা মিউনিসিপাল এরিয়া বা জেনারেল এরিয়াকে বাদ দিয়ে এটা শেডিউল এরিয়াগুলোতে দেওয়া, এই টাকাটাও একটু রিলিজ করবেন। এই সমস্ত কথাগুলোই আজকে আলোকপাত করার জন্য আপনাদের কাছে এই শর্ট নোটিস ডিসকাশনটা আমি এনেছি। আর আমাদের একটা দাবি থাকবে, আগে থেকেই দাবি ছিল। আপনারা অনেকেই যখন কংগ্রেস করতেন তখন আমি আইন বিলি করতাম, তখন কিন্তু বামেদের কাছে আমরা চিৎকার দিয়ে বলতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিসির হাতে ডাইরেক্ট ফান্ডিং দিয়ে দিন। And the then opposition leader of the opposition, today's honorable minister, he was also one of us demanding this scheme or system. তখন কিন্তু আমাদের
বামেদের থেকে কি গেছে আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি ইউ উইল বি নোইং বেটার। কিন্তু একটা সুসংবাদ হচ্ছে ওনারাও আজকে দাবি করছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্টলি এডিসির হাতে ফান্ড দেওয়া হবে। So it is good news. আর আমি একটা কথা বলছি, বঞ্চনার থেকে আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি অনারেবল স্পিকার। ইতিহাসের ছাত্র আমি না, there are so many students from us, আপনারা জানবেন বঞ্চনার থেকেই প্রতিবাদ হয়, প্রতিবাদের অপর রূপটা হচ্ছে আন্দোলন। এই যে ত্রিপুরায় আন্দোলন হচ্ছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, ত্রিপুরাল্যান্ড স্টেটহুড চাই, এটা কিসের থেকে এসছে? বঞ্চনা। এবং এই সমস্ত দাবি আমি যেগুলো বললাম, এইগুলো যদি পূরণ না হয়, আমাদের যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা পাবো যদি আপনারা এই যুগের সমর্থন না। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইতিহাসে প্রফেসর মানিক শাহজি, রতনলাল নাথজি এবং সমস্ত যারা এখানে শাসক দলের বিধায়কগণ, মন্ত্রীগণ আছেন, আপনাদের নাম পরোক্ষভাবে লেখা থাকবে। ওনারা বঞ্চিত করেছে বলে ত্রিপুরারা আন্দোলন করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে এসেছে। এই কথা বলছি, ধন্যবাদ। এবং শুক্লা এখানে একটা চিট এসছে, শুক্লাও কিন্তু ত্রিপুরাল্যান্ডের দাবি করছে এবং তার জন্য একটা টেবিল আমাদের খাবার দিতে হবে। তো এই যে ব্যাপারগুলো আমি আলোচনা করলাম, মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়গণ, আপনারা দেখবেন, let us develop Tripura, let us get united. যা হয়ে গেছে হয়ে গেছে, এখন সেখানে আমরা ফিরে যেতে পারবো না। ভগবান আমাদের শুধু বর্তমান এবং ভবিষ্যতের জন্য দিয়েছে, অতীতে কেউ যেতে পারবে না, এটা কেউ ক্ষমতা নেই। Let us develop Tripura in ACS. Thank you so much. আমাদের ডক্টর যেহেতু ডেভেলপড অপারেশন করছে ডাইরেক্ট এটা তো পাস করে যেতে সময় ঠিক আছে। এটা তো বলো আমি এটা আবার করছি না স্যার, অনেক কিছু বলার ছিল। মাননীয় লিডার অফ অপোজিশন from his experience, because he was there in the member, তিনি এগুলো কন্টিনিউ করেছে। আমি বলবো গভর্নমেন্ট যেন পজিটিভলি, কনস্ট্রাকটিভলি এই যে ফাইন্যান্সিয়াল ফ্লো এটা দেখে, ডেফিনেটলি আই হ্যাভ সাপোর্ট দ্যাট। সেকেন্ড যেটা আমি ক্লারিফিকেশন চাইব, তৎকালীন সময়েতে এই যে 15 ফাইন্যান্স কমিশনের অ্যাওয়ার্ড, তখন একটা শর্ত ছিল, এডিসিতে যদি নির্বাচিত যে ভিলেজ কমিটি না হয় তাহলে সে অ্যাওয়ার্ড পাবে না, পাইনি। আমি জানি না এখন এই কন্ডিশন এটা উত্তর হয়েছে কিনা। 15 কমিশন ফাইন্যান্স কমিশনের অ্যাওয়ার্ড বা 16 মানে পরবর্তী কমিশন অ্যাওয়ার্ড পাচ্ছে। থার্ড হলো এটা সরকারের কাছে, যেহেতু আমরা কনস্ট্রাকটিভ ডিসকাশন করছি যে এডিসি ত্রিপুরা মাথা চালাচ্ছে, পিপল তাদেরকে সে অধিকার দিয়েছে, কিন্তু দেখা যায় যে এডিসির ফান্ডগুলো নেই, ফান্ড নেই। কিন্তু তারপরও নতুন নতুন যে অফিস, জোনাল, সাব জোনাল এইগুলো খুলে আবার তাদের চেয়ারম্যানদের জন্য মাসুহারা, কোনো কোনো ইয়ের জন্য এই গাড়ি ঘোড়া। তো তাহলে একটা দিক থেকে টাকা নেই, কিন্তু আবার নতুন বার্ডেন। এটা পত্রপত্রে আসছে, যদি এটা ঠিক হয়, না হলে তো খুব ভালো। এটাও দেখা দরকার। এডিসি অলসো মাস্ট be very much cautious that we have little buffer, and that should be optimally utilized for the whole of the people. It is our suggestion. Thank you. Okay. মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার মহোদয়, এতক্ষণ ধরে আমাদের মাননীয় অনিমেষ
বসতে হবে অনেক বিষয় একটু। যাই হোক, আমি যে বিষয়টা আপনি এনেছেন তার আগে যে এর আগে একটা কোশ্চেন আপনি করেছিলেন ইজি করে শুধু নেট পিএইচডি প্রাপ্ত সঙ্গীত বিষয়ে উচ্চশিক্ষিত বেকারদের নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের পরিকল্পনা। ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ইন্সট্রাক্টরের যে শূন্য পদে নিয়োগের জন্য রিক্রুটমেন্ট রুলস তার সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। রিক্রুটমেন্ট, কারণ আমি নিজেও গেছি, সব জেনেছি, আমি নিজেও গেছি। রিক্রুটমেন্ট রুল সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হলে টিপিএসসির মাধ্যমে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ইন্সট্রাক্টরকে নেওয়া হবে। আরেকটা হচ্ছে রাজ্যের সচিবদের ভ্রমণ স্মৃতি সরকারি মহাবিদ্যালয় বর্তমানে যেটা আপনি বলেছেন, ঠিকই বলেছেন, 5টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 9টি ইন্সট্রাক্টরের শূন্যপদ রয়েছে। এটা আংশিক যে প্রক্রিয়াটা বন্ধ আছে কিনা তার বিষয়ে আপনি একটু জিজ্ঞেস করেছিলেন। এটা পুরোপুরি সত্য নয়। সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় যে শূন্যপদগুলো আছে সেগুলো পূরণের জন্য রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা আমি বললাম এবং ইন্সট্রাক্টর, সেগুলো রিক্রুটমেন্ট রুল যখন হয়ে যাবে তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বাকি যারা ইন্সট্রাক্টররা আছেন সব পদেই আমরা মানে টিপিএসসির মাধ্যমে এগুলো নেব। আর তবে পঠন পাঠন অক্ষুণ্ণ রাখার জন্য, পঠন পাঠন নিয়ে আপনি চিন্তা করছিলেন যে গানেরও তো পঠন পাঠন হয়। আমি বিশ্বাস করুন, আমিও কিন্তু আইডিয়া ছিল না। আমার একজন রিলেটিভকে আমি নিয়ে গেছিলাম ওখানে, তার মধ্যে আমি তো যাবে সারে গামা বা যেটা জানি সারে গামা বাদানি স্যার উল্টাটা বলবে, তো এইগুলি বাকি ঠিক করে দেখলাম এরকম মোটামুটি করতে হয়। জিওগ্রাফি অনেক কিছু করতে হয়। 11 মাসের জন্য সঙ্গীত মহাবিদ্যালয়ে 12 থেকে 13 জন উপযুক্ত গেস্ট টিচার কিন্তু আমরা করে রেখেছি। মানে কাজটা এটা হওয়ার সাপেক্ষে সেটা আমরা রেখেছি এবং আশা করি আপনি যেটা চিন্তা আছেন সেটা আমরা নিশ্চয়ই করব। আমি যে বিষয়টা বলছিলাম খুব গম্ভীর বিষয়, আমি বারবার এটা নিয়ে আমি বুঝছি না আমাদের মধ্যে অঙ্কের যে বিষয়টা ডিফারেন্স হচ্ছে। আপনি নিজেও বলেছেন যে 1 আর 2 হবে, এটার মধ্যে কোনো এরকম হবে না, এটাই ঠিক, এটা ঠিক এরকম হবে। এখানে যে আমি দেখলাম আমার কাছে যা রিপোর্ট, আমার মনে হয় একজনই বললাম আমাদের বসতে হবে, কারণ হোয়াট ইজ রিয়েল উই শুড এভরিবডি শুড না। আমি বলছি আপনাকে আমার কাছে যে কাগজটা আমি দেখছিলাম, আপনার এটা 2018-19 অর্থ বছরে আপনি সর্বমোট কত বললেন পেয়েছেন? 18-19 স্টেট গভর্নমেন্ট অ্যালোকেশন দিয়েছে 461.57 crores। এই যে জায়গাটা দেখুন, এই জন্যই বলছি আমাদের বসতে হবে, কারণ আমার কাছে যে কাগজটা আছে এখানে লেখা আছে যে সর্বমোট রাশি 537.35 মানে এই না আমি বলছি কি কি খাতে, যেটা আপনি একটা বলেছিলেন, যেটা লোক বলেছিলেন যে ওই 5th ফাইন্যান্স কমিশন, না কি কি বিষয়ে আপনাদেরকে টাকাটা ফ্লো হয়। রাজ্যের নিজস্ব করের অংশ, যেটা এটাও কথা বলতে রাজ্যের নিজস্ব করের অংশ, সেটা দেওয়া হয় 18-19 130 কোটি টাকা দেওয়া হয়েছে। 19-20 169.6 দেওয়া হয়েছে। 2020-21 190.67 দেওয়া হয়েছে। 2021-22 অর্থ বছরে 199.86 দেওয়া হয়েছে। 2022-23 অর্থ বছরে 196.34, অর্থাৎ মোট 5 বছরের যে অর্থ রাশি সেটা হচ্ছে 885.93 লক্ষ। এটা হচ্ছে 2018-19 থেকে 2022-23, ওকে। আর 2013-14 থেকে যদি আমরা দেখি 2017-18-তে
সেটা দেওয়া হয়েছে মাত্র 343.25। ওকে, এর জন্য বলা বসতে হবে, এখানে অনেক মানে আমি আপনাকে তবু আপনি যেহেতু বলছেন আমি আমার বলে দিচ্ছি। আমি এখানে রাজ্যের নিজস্ব করের অংশ একটা দেওয়া হয়, টিটিএডিসি এলাকার জন্য স্থানান্তরিত তহবিল একটা আছে, যেটা ডাইরেক্ট আমরা দিই। বিশেষ সহায়তা যে মূলধন সেটাও দেওয়া হয়। স্পেশাল না আছে তো, মানে আছে না, এর জন্য বলছি বসতে হবে, মানে আমি যেহেতু আপনি বলছেন এখানে আছে কিন্তু স্পেশাল সিস্টেম, এবং প্রতি 18, 19, 20 সব জায়গায় যদি কত দেওয়া হয়েছে সেটা আছে। টিটিএডিসির নিযুক্তদের বেতনও আমরা দিচ্ছি, এটারও লেখা আছে। যেটা অর্থ কমিশনের যেটা বললেন, এখানে আমি দেখছি এখানে 18, 19, 20 দেওয়া আমার কাছে নেই, কিন্তু 20, 21, 22, 23 দেওয়া আছে। এখানে পাম্প অপারেটর, ব্লক অ্যাডভাইজারি কমিটি, খণ্ডকালী পার্ট টাইম পাম্প অপারেটর এবং ব্লক অ্যাডভাইজারি কমিটি, এদেরকেও কিন্তু আলাদাভাবে আপনাদের এখানে দেওয়া। নাবার্ড থেকেও কিন্তু আপনাদের এখানে এবং এখন পর্যন্ত আমাদের এখানে যে 1000 না এখানে দেওয়া হয়েছে টোটাল 2013-14 অর্থ বছর থেকে 2017-18 অর্থ বছর পর্যন্ত সর্বমোট রাশি ছিল 1,854,74 লাখ। কিন্তু 2018-19 অর্থ বছর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত সর্বমোট রাশি ছিল 3,180,27 কোটি টাকা। 3,180,27 কোটি টাকা। তাহলে ডিফারেন্সটা আপনি দেখুন, এটা বৃদ্ধি কত, মানে বৃদ্ধি কত হয়েছে 171.56 কোটি। তাছাড়া 2023-24 অর্থ বছরে এখন পর্যন্ত যেটা আপনি বলছিলেন যে রিলিজ করার জন্য এখন পর্যন্ত দেওয়া হয়েছে 468.11 কোটি টাকা। তাছাড়া রাজ্য সরকার উন্নয়নমূলক বরাদ্দ তার ন্যূনতম 31% জনজাতি কল্যাণ দপ্তর সহ মিনিস্টার এখানে আছেন, সাবপ্ল্যান এলাকার জন্য বরাদ্দ করার কথা, সাবপ্ল্যানেরও আলাদা করে দেওয়া হয় বরাদ্দ করে। কিন্তু বর্তমান সরকার জনজাতিদের উন্নয়নের কথা বিবেচনা করে 2023-24 মোট উন্নয়নমূলক বরাদ্দে যেখানে 31% বরাদ্দের কথা, সেখানে 39.84% সেটা এই বাজেট, এইবারে যে বাজেট সেখানে সেটা রাখা হবে, প্রভিশন রাখা হবে। এর মধ্যে জনজাতি উন্নয়নের জন্য 5,608.72 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের বেশিরভাগ টাকা উপজাতি অধ্যুষিত স্বশাসিত এলাকার উন্নয়নে ব্যবহৃত হবে। মানে এমন একটা ডিফারেন্স হচ্ছে আর কি, মানে কিন্তু আমাদের এখানে তো ধরুন ফিনান্সে টাকাটা তো এখান থেকেই যাচ্ছে, এখান থেকে তো গেলে পুরো আমার মনে হয় আমরা বসতে হবে। আপনার যদি এখানে যারা আধিকারিকরা আছেন, আমাদের আধিকারিকরা বসে এটা আগে এটা ফাইনাল করি কি বিষয়, there should not be any confusion. এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মানে ডিটেইলস দিয়েছে, এই ফিগারটা কি করে একদম আমার মনে হয় what you have said, let the CEO along with the finance team there and finance secretary of the state, let them see together, and I think that should be finalized. মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছে একটা জিনিস, 2 মাস আগে কিন্তু সেখানে বেতন দিতে পারছিল, that will not be stopped, that guarantee I give. Thank you. মাননীয় সদস্য আমরা 5
সাথে নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করেছে, মাতৃত্ব হয়েছে আজকের সমাপ্ত মুহূর্তে কেউ যেন কারো বক্তব্যটাকে পার্সোনাল না, এটা হচ্ছে কি সবচেয়ে বেশি আন্তরিকতার বিষয়। আমরা প্রত্যেকই রাজ্যের জন্য আমরা মাননীয় সদস্যগণ, আজ ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনে নির্ধারিত শেষ দিনের কার্যসূচি এইমাত্র শেষ হল। গত 5 জানুয়ারি 2024 তারিখ ত্রিপুরার মাননীয় রাজ্যপাল মহোদয়ের ঘোষণার মধ্যে দিয়ে এই অধিবেশনের সূচনা হয়েছিল। ত্রিপুরা বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির পেশ করা সুপারিশ করতে অধিবেশনের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনারা প্রত্যেকে পবিত্র বিধানসভা যথাযথ দায়িত্ব পালন করেছেন। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে প্রতিটি কার্যসূচি সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনাদের সকলের ভূমিকা ছিল প্রশংসনীয়। এবারে বিধানসভা অধিবেশনের নির্ধারিত 5টি কর্মদিবস সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এই হাউসে আপনারা সকল সম্মানিত সদস্যরা যেভাবে অধিবেশন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া ট্রেজারি বেঞ্চের সদস্যগণ সহ বিরোধী বেঞ্চের সদস্যগণ উচ্চ মার্গের গঠনমূলক আলোচনায় এই বিধানসভা সমৃদ্ধ হয়েছে। রাজ্যবাসীকে অবহিত করার জন্য এবারে বিধানসভা অধিবেশন আলোচিত বিষয়গুলো সঠিকভাবে সংবাদদাতা প্রকাশ উপস্থাপন করার জন্য সংবাদ মাধ্যমের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ যারা সকাল থেকে বিধানসভা শেষ হওয়া পর্যন্ত এখানে আন্তরিকভাবে কাজ করেছেন, ওনাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি। সভা পরিচালনার ক্ষেত্রে বিধানসভার সচিব, বিধানসভার সচিবালয়ের আধিকারিকগণ, এই বিধানসভার সকল স্তরে বিশাল কর্মচারী বৃন্দ দিন রাত পরিশ্রম করেছেন সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য, ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে সমস্ত কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক কর্মচারীবৃন্দ, আরক্ষা বিভাগের আধিকারিক কর্মীবৃন্দ, বিশেষত আরক্ষা দপ্তরের আমাদের বোনেরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করেছেন এই অধিবেশনকে সুষ্ঠু সম্পাদন করার জন্য, সেটি দিয়ে সহযোগিতা করেছেন, তার জন্য ওনাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া নিরাপত্তায় নিযুক্ত সকল জওয়ান ভাইদের এবং গাড়ির চালক ভাইদেরকেও বিশেষ দিন রাত যারা পরিশ্রম করেছেন ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সভা উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি। নমস্কার সবাইকে। Vande